ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি আমাদের আমার নানুর বাড়ি হচ্ছে নরসিংদীতে। জি। বাট আমার আব্বা আর্মিতে ছিল, আর্মিতে ছিলার পরে আমার আব্বা রিটায়ার করার পর আমরা ঢাকা এসে পড়ি। আচ্ছা আমরা 25 বছর যাবো ঢাকাতেই। আচ্ছা, তো বাবা রিটায়ার ছিল, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার বাবা আর্মিতে ছিল এবং আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই দুই বোন। আমার আব্বা আর্মিতে ছিল 3 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেন্স নায়ক মোহাম্মদ আদম আলী। আচ্ছা আচ্ছা, ওকে। তো উনি ছিল পরে আমরা ঢাকাতেই। তো ঢাকা থেকে ছোটবেলা আমাদের ইয়াটা একটু ছিল, কারণ আমার আব্বা আরেকটা বিয়ে করছে, তো আলাদা আলাদা একটা ফ্যামিলি না থাকে। আপনি হচ্ছেন আপনার মানে ওনার প্রথম স্ত্রী সন্তান? প্রথম তো সংসার। তো সেই সুবাদে ঢাকাতে আমরা ভালোই ছিল মোটামুটি। আমার আবার পেনশন ছিল, রেশন ছিল, মোটামুটি ভাবে আমরা ভালো চলতাম। জি। তো একটা পর্যায়ে ছোটবেলা আরো অনেক আছে, সেগুলো হয়তো নো প্রবলেম। আপনি টাইম নিয়ে চিন্তা করেন না, আপনি আপনার মতো করে গল্প বলেন, আমরা শুনতে রাজি আছি। স্কুল কলেজ বা আপনার যদি ছোটবেলার কোনো মেমোরি থাকে ইউ ক্যান শেয়ার, নো প্রবলেম। তারপরে ফ্যামিলিগতভাবে কিছু বাংলাদেশের, আপনি তো জানেন, মধ্যবিত্ত ফ্যামিলির হেজিটেশনের কারণে ওইভাবে বিয়েটা করা হয়নি। তারপরে মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যে সিচুয়েশন। আপনার এসএসসি কত সালে? 2000 সালে, ওকে। তারপরে আর ওইভাবে পড়ালেখা করা হয়নি। পড়ালেখা করেননি কারণ কি, মানে কারণটা কি? ফ্যামিলি সাপোর্ট, যেহেতু আমার আরেকটা বিয়ে করছে, সেহেতু আমার ওই ফ্যামিলিটা আমাকে দেখতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। সেই শুধু ফ্যামিলিটাই করছি আমি, করে তারপর আপনার করতে করতে মোটামুটি একটা জব করতাম আমি ঢাকাতেই। কি করতেন? একটা কোম্পানিতে আমি জব করতাম, কিছু মেডিসিন কোম্পানিতে আমি ওষুধ সেল দিতাম আর কি, মার্কেটিং। আচ্ছা আচ্ছা, মেডিসিন কোম্পানিতে মার্কেটিং এ ছিলেন, হ্যাঁ। করতে করতে একটা পর্যায়ে যখন দেখলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ওইভাবে হয়ে উঠছে না, দেন আমি একটা ডিসিশন নিলাম যে আমি বাইরে যাব। আমার আবার ওয়াইফের ভাই থাকে আবার মালয়েশিয়াতে। আচ্ছা, তো ওয়াইফ মানে মালয়েশিয়াতে যাওয়ার আগে আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, মালয়েশিয়াতে যাওয়ার আগে বিয়ে করছি। আমার অলরেডি একটা ছেলে, 2টা মেয়ে আছে। মেয়ের বয়স 11 বছর। আপনি একটু থামাচ্ছি আপনাকে। এসএসসি পড়ার পরে আপনি হচ্ছে পড়াটা অফ করে দিলেন? হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে ওই সময় আপনি হচ্ছে ওষুধ কোম্পানির সেলসে কাজ করতেন। এই কাজ করা অবস্থায় 2007 আমি বিয়ে করলাম। 2007 আপনি বিয়ে করলেন? 2000 সালে হচ্ছে আপনার এসএসসি। তো বিয়ে করলেন, করার পরে আপনার বাচ্চা কাচ্চা হলো। এই সময় দেখতেছেন যে আপনার সংসারটা তেমন একটা চলছে না, তখন আপনি মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করলেন। ওই সময় আপনার মা কোথায় ছিল? ঢাকাতেই। আপনার কাছেই থাকতো? হ্যাঁ। আপনার বোন? ওদের আমি যখন বিয়ে, তখন ওদের আমার বন্ধুদের বিয়ে হয়ে গেছে। বন্ধুটা বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, দুজনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, যখন আপনি মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলেন তখনও কি আপনি সেলসেই কাজ করতেন, ওষুধ কোম্পানির সেলসে? তখন অলরেডি ছেড়ে দিয়েছি। আচ্ছা। আর দেখতেছি যে যেহেতু এখন কোনো জব ছিল না আমার হাতে, ফ্যামিলি থেকে অলরেডি ছেলে মেয়ে হয়ে গেছে, এখন তো আর আগের মতো যখন একা থাকতাম তখন তো কোনো ছোটখাটো একটা জব করি চলতো। এখন অলরেডি ফ্যামিলিটা বড় হয়ে গেছে, তখন আমাকে কোন একটা ভাবে তো অলরেডি আমাকে যে কোনো ভাবে হোক যেতে হবে বা সাপোর্ট করতে হবে। তখন দেন আমি ফ্যামিলির সাথে আমি আলোচনা করলাম, করার পর আমার ওয়াইফ বলল যে আমার ভাই আছে, তুমি যাও মালয়েশিয়াতে, দেখো একটা কিছু করতে পারো কিনা। দেন তখন আমার ওয়াইফের সাথে আমি আলোচনা করার পরে তখন আমি বললাম যে মালয়েশিয়াতে যাবো, তাও তো 3-4 লাখ টাকার ব্যাপার। তারপরে দেন আমি ওর সাথে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে বললাম যে ভাই আমি তো যাবো। বলছি ঠিক আছে, আপনি যদি আসতে পারেন আসেন, কিন্তু দেশে ছিলেন, ফ্যামিলি নিয়ে থাকছেন, এখন যদি মালয়েশিয়াতে এসে পরিশ্রম কাজ করতে পারবেন আপনি। তখন আমি বললাম যেহেতু ছেলে মেয়ে হয়ে গেছে, সেহেতু তো আমার তো পরিশ্রম তো মেনে নিতে হবে, ছেলে মেয়ের জন্য আমাকে তো। বয়স কত ছিল ছেলে মেয়েদের তখন? আমার তখন 2012-তে আমার বাচ্চাদের বয়স ছিল 7-8-এর মতো। আমার একটু ছোট ছেলে যে, তার বয়স ছিল 6 মাস। এটা আমার পুরোপুরি খেয়াল আছে। আর বড় ছেলে বয়সটা ছিল? হ্যাঁ, না, বড় মেয়ে, তারপর এক মেয়ে, তারপর এক ছেলে। 3 ছেলে মেয়ে সেই সময়? না, 1 ছেলে 2 মেয়ে। 1 ছেলে 2 মেয়ে, মানে 3 ছেলে মেয়ে তো? হ্যাঁ, 3 ছেলে মেয়ে। আপনি কিছুটা নার্ভাস, আমি বুঝতে পারছি। আমার এখানে বসার পরে লাইটিং সবকিছু মিলিয়ে, মাইক্রোফোন সবকিছু মিলিয়ে একটু নার্ভাস। একটু পরে কেটে যাবে, সমস্যা নেই। হ্যাঁ। তারপর আমার ছেলের বয়স তো স্পষ্ট মনে আছে, কারণ যখন আমি যাবার আগে আমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি মালয়েশিয়া চলে যাব, আমি রাত্রেবেলা প্রায় ওকে বুকে নিয়ে এরকম ভাবে শুয়ে থাকতাম। তখন ওর বয়স ছিল 6 মাস। আমাকে দিত, শুধু আমাকে শুরু করতো। আর মেয়েরা ওরা তখন পড়তো না, হারবার এখানে আপনার রোজবাট কিন্ডারগার্টেনে পড়তো 2টি মেয়ে। আচ্ছা আচ্ছা। ওরা তখন মোটামুটি এখানে ছিল আর কি। তখন যখন সিদ্ধান্ত নিলাম তখন বললো যে ঠিক আছে তাহলে আপনি আসেন, আমি দেখি একটা জব দিব আপনাকে। আমার তো ভাই সম্বন্ধী, মানে আমার ওয়াইফের ভাই অলরেডি কিন্তু 8-9 বছর যাবত ওখানে আছে। আচ্ছা। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, তারপর আমি ভাবলাম যে কীভাবে কী করা। তারপর বনানী আমার এখানে একটা অফিস আছে, আমার একটা ফ্রেন্ডের, ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই ট্যুরিস্ট ভিসা, তখন কোনো ভিসা নাই মালয়েশিয়ান। আচ্ছা। কোনো কলিং নাই। কত সালের গল্প এটা? 2012 সালের দিকে। আচ্ছা। তখন কোনো ভিসা নাই। তখন আমি কোনো কী করা যায় যে ট্যুরিস্টে যেতে হবে আপনাকে, ওইখানে গিয়ে এরপরে যদি আপনি ভিসা করতে পারেন তাহলে পারবেন, তা নাহলে আপনাকে অবৈধই থাকতে হবে ততদিন। মানে মালয়েশিয়াতে গিয়ে ভিসা করতে হবে? হ্যাঁ, মানে কোনো তখন কোনো কলিং ছিল না, আমাকে অবশ্যই যেতে হবে ট্যুরিস্টে, আর কোনো রাস্তা ছিল না। হ্যাঁ। আর দেন তখন ট্যুরিস্টে আমার ওই ব্যাপারে এতটা অভিজ্ঞতা ছিল, যেহেতু ফার্স্ট টাইম, সেহেতু আমি ওর সাথে কথা বললাম। ও বলছে ভাই যেহেতু আপনি মোটামুটিভাবে ঢাকাতে মোটামুটি আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, যেহেতু সেলসি কাজ করতাম, আমাকে অ্যাকাউন্টটা রাখতে হইতো।
ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, অতগুলি ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল। ওরা বলছে যে আপনার ট্যুরিস্ট ভিসা পেতে গেলে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। দেন আমি ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করলাম। কত টাকার? ওই সময় আমার ব্যাংক স্টেটমেন্ট লেনদেনটা ছিল প্রায় 7-8 লাখ টাকার উপরে ছিল। আচ্ছা, মানে কত টাকা দেখাতে হয়? না কিন্তু নরমাল একটা স্টেটমেন্ট? না, একটা 6 মাস একটা স্টেটমেন্ট দিলেই হয়। তো তখন ট্যুরিস্ট ভিসার বেলা ইজি হয় এটা। আচ্ছা। এরপরে আমার তখন 3 নাম্বার ছিল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার পাসপোর্ট সব কিছুই ছিল। এবং আমি ঢাকাতে ছিলাম বিধে আমার ভিসাটা পেতে ইজি হয়েছে এবং আমার গেটআপটাও ছিল। কিন্তু অ্যাকচুয়ালি এই ট্যুরিস্ট ভিসাটা গ্রাম থেকে যারা তাদের বেলা অনেক কঠিন হয়ে যায়। আমি অ্যাপ্লাই করছি, করার পরে দেন কিছুদিন পরে ভিসাটা পেয়ে গেলাম। পেয়ে গেছে পরে আমাকে এখানে অফিস থেকে আমার ফ্রেন্ড ফোন করছে টুটুল, বলে যে ভাই আসেন, আপনার তো ভিসা হয়েছে, আপনি এখন যাবেন। না, কিন্তু 3 লাখ টাকা ম্যানেজ করলেন কিভাবে? না, 3 লাখ টাকা আমার অ্যাকচুয়ালি টুরিস্টের গেতে 3 লাখ টাকা লাগে না। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা আমি শেয়ার করতেছি। আচ্ছা, এটা পরবর্তীতে শেয়ার করছি আমরা। হ্যাঁ, তো তারপর কি হলো? তারপরে দিন ভিসাটা পেলাম, তখন আমি উনকে বললাম যে আমাকে বললো যে 2টা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার যদি কনফিডেন্স থাকে আপনার যে না আপনি যেতে পারবেন। আমি আবার যখন যে কাজটা করতাম আমার সেলফ কনফিডেন্স এতই বেশি ছিল যে আই ক্যান ডু ইট, আমি এটা পারবোই, আমাকে এটা করতে হবে। কারণ আমার পিছনে আমার বাচ্চারা আছে, ওদের ফিউচার, আমাকে যদি না করি তাহলে আমার এটা হবে না, আমাকে নিয়ে হবে, এটা আমাকে করতে হবে। রাইট। আপনার পিছন ফেরার কোনো সুযোগ না, কোনো সুযোগ নাই, যেহেতু ভিসা করে ফেলছি এবং বাংলাদেশে ওইভাবে কোনো ইয়ার ছিল না। তখন আমি বাসায় যখন আসতাম, বাচ্চাদের যখন তাকাইতাম, তখন আমাকে সবসময় এটাই বলতো যে এটাই আমার সামনে, যে আমাকে যেতেই হবে, পিছনে ফেরার আর কোনো সুযোগ আমার নেই, আমাকে যেতে হবে, এনি হয় মালয়েশিয়াকে যেতে হবে। দেন তারপরে আমাকে টুটুল ভাই আমাকে বললো যে আপনার সম্বন্ধী, না টুটুল ভাইটাকে টুটুল ভাই এখানে যে আমাকে যে ভিসা প্রসেসিংটা করে দিল। না, কিন্তু আপনার সম্বন্ধী কি জানতো যে আপনি টুরিস্ট ভিসাতে আসতেছেন? হ্যাঁ, আমার সম্বন্ধী বলছে এখন কোনো ভিসা নাই, আপনি যদি পারেন তবে উনি আমাকে একটা পরামর্শ দিচ্ছিল যে টুরিস্টে আসার 2টা ওয়ে আছে। একটা হচ্ছে যদি আপনার কনফিডেন্স থাকে, আপনি আসেন, আপনার মাত্র 70 থেকে 80 হাজার টাকা বাংলাদেশ টাকা খরচ হবে তখন। আর যদি আপনি না আসতে পারেন, কোনো দালাল ধরে আসতে হয়, তাহলে কিন্তু আমরা 2 থেকে 3 লাখ টাকা লেগে যাবে। আর ওই মুহূর্তে আমার এত টাকা নাই। ওকে, তো টুরিস্ট ভিসায় আপনি যাচ্ছেন এবং যাওয়ার পরে যে কোনো একটা ব্যবস্থা উনি করবেন ওখান থেকে ভিসা বের করার জন্য। জব দিতে পারবেন, জব সমস্যা নাই। আচ্ছা, এটা উনি বলেছিলেন আপনাকে? হ্যাঁ, উনি বলেছিলেন আমাকে। এগুলো নোট করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা এগুলো মাথায় রাখবেন, বিকজ দিস এপিসোড ইজ আ ভেরি রিমার্কেবল এপিসোড ফর এভরিওয়ান, যারা বিশেষ করে বিদেশ যেতে চান। ওকে, তারপর আমি অলরেডি করলাম যে সিদ্ধান্ত নিলাম যে যাবো। দেন আমি টিকিট কাটলাম, টুটুলকে বললাম যে ভাই আমাকে আর কি লাগবে, ও তো ট্রাভেল এজেন্সিতে কাজ করে, এটা ভালো বুঝে। আর টুটুলের সাথে আমার সম্পর্ক ছোটবেলা থেকে, কারণ অ্যাকচুয়ালি টুটুলের বড় ভাই বাবু ভাই হচ্ছে আমার, আমি জানি না বাবু ভাই আমাকে দেখবেন কিনা, কিন্তু খুব সিলেক্ট করি ওনাকে, কারণ উনি ছোটবেলা থেকে আমরা একসাথেই ছিলাম। উনি টিউশনই করতো প্রায়, আমরা মানে আমাদের একদম ফ্যামিলি, মানে লেংটাকাল থেকে, হয়তো বা উনার বাড়ি দিনাজপুর, কিন্তু আমাদের ঢাকা থেকে ছোটবেলা থেকে আমরা একসাথে খুব ভালো করে চিনি। সেই সুবাদে টুটুল ভাই আমাকে খুব সম্মান করে, আমি উনি খুব সম্মান করি। উনি আমাকে একটা সঠিক রাস্তা দেখালো যে কিভাবে ভাই আপনি টুরিস্টে যেতে পারেন দালাল ছাড়া, অল্প খরচের মধ্যে, যেহেতু আপনার ফ্যামিলি এই পরিস্থিতি। তখন আমি বললাম যে ওকে। তখন উনি আমাকে বললো যে আপনার মালয়েশিয়াতে একটা হোটেল বুকিং লাগবে 2 দিনের। আচ্ছা। দেন আপনার সাথে কিছু ডলার নিয়ে যেতে হবে, এবং আপনি ওখানে যখন যাবেন আপনার গেটআপটা ভালো থাকতে হবে, যে আপনি সত্যিকার অর্থে একজন টুরিস্ট, আপনি যাচ্ছেন ঘুরতে, আপনি ওখানে জব করতে যাচ্ছেন না বা কিছু করতে যাচ্ছেন, দেখে যেন সেটা যেন মনে হয় আর কি। এবং এই কনফিডেন্সটা ছিল, কারণ আমি ঢাকাতে যখন আমি সেলসে কাজ করতাম, আপনারা জানেন সেলস এন্ড মার্কেটিং কাজ করলে ইউ লুক ভেরি স্মার্ট, এটা যারা দেখছেন তারা বুঝতে পারবে। হ্যাঁ, লাগে। তখন আমি ওটা সবসময় করতাম। এরপর আমি যখন অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, অলরেডি আমি প্রিপেয়ার, আমার ডেট পড়ে গেছে 24শে ডিসেম্বর 2012 ডেট। আমার ফ্লাইট রাতে 10টায়, মালয়েশিয়ান এয়ারলাইন্স। এবং আমাদের কুয়ালালামপুরে একটা হোটেলে একটা বুকিং দেওয়া হয়েছে 110 রিঙ্গিতের, সবকিছু রেডি, এখন আমি যাব। কিন্তু এখানে একটা মজার ব্যাপার কি, যখন আমি যাবো, আমি বাসায় বলছি আমার ওয়াইফকে যে আমি তো যাবো। আমার ওয়াইফ হাসতেছে, বলতেছে যে আমি ডিম ভাজি করে রাখছি, তুমি বাসায় এসো খাইও, কারণ 60,000 টাকা দিয়ে কেউ মালয়েশিয়া যেতে পারে না, এটা একটা কল্পনা। হ্যাঁ, উনি মনে করেছেন এটা ফান হচ্ছে। কারণ আমার ভাই, উনি এভাবে বলতেছে যে আমার ভাই 3 লাখ টাকা করে খরচ করে যেতে পারেন, এরকম হাজার হাজার বাঙালি আছে যারা 3 লাখ টাকা দিয়ে যেতে পারতেছে না, তুমি 60,000 টাকা দিয়ে মালয়েশিয়া যাবে। ওকে, নেভার মাইন্ড, আমি তোমার জন্য ডিম ভাজি করে রাখছি, তুমি আইসা খাইও। আচ্ছা। তখন আমি বললাম যে আমার সেলফ কনফিডেন্স এতই বেশি ছিল যে আমি পারবো যেতে। হয়তোবা আমি আর আমার বউটা, আমি ঢাকাতে ছিল কিন্তু আমি বিয়ে করছি গ্রামে, আমার বউটা ছিল খুব সহজ সরল, এবং আমার বউটা আমি মনে করি পৃথিবীতে আমার বউ আমার জন্য শ্রেষ্ঠ বউ। বাহ, মাশাআল্লাহ, এটা হাজবেন্ডের কাছ থেকে একটা ওয়াইফের জন্য এটা একটা বিশাল রিকগনিশন। আমার বউ আমাকে পিছন থেকে অনেক সাপোর্ট দিয়েছে এবং খুব কনফিডেন্স। এই বিষয়টা আরো কিছু কথা আমি সামনে বলবো এখানে আসবে। হ্যাঁ, নিশ্চয়ই, প্লিজ। তো কিভাবে সে শ্রেষ্ঠ বউ, সেই কাহিনী তো আসতেছে। জি। দেন আমি কাপড় চোপড় ব্যাগটা সব গুছিয়ে ফেললাম, গুছিয়ে অলরেডি রেডি। তখন আমি রওনা দিয়েছি, এয়ারপোর্টে ঢুকলাম। এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে আমার বোর্ডিং পাসের জন্য আমার ব্যাগ দিয়ে দিলাম। তখন আমার একটা এগুলি আমার সব ছবিগুলো ছিল, পরে সম্ভব আমি দিব আপনাদেরকে, এই ছবিগুলো আমার ফেসবুকে আছে। তো আমি আমার একটা ব্লেজার পরা ছিল, একটা গেঞ্জি পরা ছিল, আর চশমা আমি ওর আগে থেকে ইউজ করি, গ্লাসটা আমি ওর আগে থেকে ইউজ করি।
দেন তারপর রওনা দিলাম, এয়ারপোর্টের ভিতরে গেছে, বোর্ডিং হয়ে গেছে। পরে একটা মহিলা আমাকে বলতেছে, তখন কিন্তু ট্যুরিস্টে মালয়েশিয়া ঢোকা খুব কঠিন, প্রচুর চেক চলে অনেক। দেন আমাকে একটা মেয়ে জিজ্ঞাসা করতেছে, ভালো আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আপনি টুরিস্ট কোথায় যাবেন, কী। হঠাৎ করে একটা ভদ্রলোক আসছে শার্ট প্যান্ট টাই পরে, এসে বলতেছে যে আপনাকে আমি বলছি প্রোফাইল চেক করতে, আপনি এই ভদ্রলোকের চেহারা দেখতেছেন, তাকে দেখেই মনে হয় যে সে মালয়েশিয়া থেকে আর আসবে না, সে টুরিস্টে ঘুরতে যাচ্ছে, একজন বিজনেসম্যান, আপনি কেন তাকে ডিস্টার্ব করছেন। এটা কি মানে ঢাকা এয়ারপোর্টে গেছে, ঢাকা এয়ারপোর্টে এই কথাটা বলতে পরে ওই মহিলাটা খুব সম্ভবত দুইটা মহিলা নতুন জয়েন করছে জবে, তো ওরা বুঝতে পারে নাই, প্রোফাইলটা চেক করতে বলছিল যে অ্যাকচুয়ালি আমি কি গ্রামের থেকে আসছি না অ্যাকচুয়ালি আমি টুরিস্ট যাচ্ছি। তারপরেও আমাকে ছেড়ে দিল, এখান থেকে ছেড়ে দেওয়ার পরে ইমিগ্রেশন ক্রস করে ভিতরে যখন ঢুকলাম, দেন তখন ইমিগ্রেশন এক অফিসার আমাকে আটকাইলো, কারণ ওই সময়টা কিছু ব্যাপার আছে, আমি বলতে চাই কারণ আমাদের দেশে এটা দুর্নাম, সেখানে কিছু ওদের কিছু কন্টাকে পার করে দেয় এয়ারপোর্ট, কিছু ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, সেই সুবাদে আমাকে ডাকছে, ইমিগ্রেশন অফিসার ডাকছে, বলছে যে তুমি কোথায় যাবে। আমাকে বলছে যে ভাতিজা তুমি তো আমাকে গুগল পড়াচ্ছ, তুমি তো যাবা কিন্তু আসবা না, তুমি কী করবো। আমি বলছি দেখেন আঙ্কেল, আমার আসলে কেএলসি যে টাওয়ারটা দেখার খুব শখ, আমি টুরিস্টে যাচ্ছি, আমার খুব ইচ্ছা অনেক আগে থেকেই, আমি কেএলসি টাওয়ারটা দেখে এই যে 2 দিনের টিকিট সব কিছু আছে, আমি আবার 1 মাস পরে ব্যাক করবো। বলতেছে তুমি তো আসবা না কনফার্ম, মানে অ্যাকচুয়ালি ওনার উদ্দেশ্যটা কী ছিল আমি সেটা জানি না। পরে আমি বলছি তুমি কোথায় থাকো, বাসা কোথায়, তুমি একটা কাজ করো, তোমার আব্বুকে ফোন লাগাও, আমি জিজ্ঞাসা করবো আসলে তুমি কি কোথায় যাচ্ছ এবং আসবা না কনফার্ম, তুমি নিশ্চয়ই আসবা না, তুমি যাবে জব করার জন্য। তখন আমি বললাম যে বাংলাদেশের অফিসারই আপনাকে বলছে, ইমিগ্রেশন মালয়েশিয়ান বাংলাদেশ ইমিগ্রেশন অফিসার বলছে, ওরা আটকে দিছে, ওরা দিতে দিবে না, ওরা বলছে যে আমি আসবো না। তখন আমি ওকে ঠিক আছে, আপনি আমার আব্বুর সাথে কথা বলছেন, কথা বলেন। আমি আব্বুকে ফোন দিলে, আব্বু নামাজ পড়তেছিল, একটু পরে রিং ধরছে, বলছে আসসালামু আলাইকুম। তখন পরিচয় হলো, তখন উনি বললো যে হ্যাঁ আমি এলাস নায়ক মোহাম্মদ আদম আলী। হ্যাঁ বলেন, যে আপনার ছেলে তো মালয়েশিয়া যাচ্ছে, আপনি জানেন? হ্যাঁ আমি জানি। তো আপনার ছেলে যে এখন ভিসা নেই, আপনার ছেলে এখন যাচ্ছে ট্যুরিস্টে, আপনি কি একমত? সে তো মালয়েশিয়া দিয়ে অনেক বিপদে পড়ে যাবে, ভিসা না থাকলে তার জেল খাটতে হবে, অনেক কিছু এই সেই। তখন আমার আব্বু বললো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, এখন সেখানে সে বিদেশে যাবে, আমার ইনশাল্লাহ বিশ্বাস আছে ওর সম্বন্ধে ওখানে আছে, সমস্যা হবে না, আপনাকে যেতে দেন। তো একটা বুঝে পরিচয় হইতে হইতে ওই অফিসার আবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আর্মিতে ছিল, তখন আমার আব্বা আর্মিতে ছিল, ওরা ফ্রেন্ড হয়ে গেছে, পরিচয় হইতে হইতে ফ্রেন্ড হয়ে গেছে। তখন আমাকে সরাসরি ভাতিজা বলে ফেললো, বলো যে ভাতিজা তুমি আসো, তোমার টেনশন, তোমার আমার ফ্রেন্ড পরিচিত হয়েছে, তুমি একটা কাজ করো। তখন উনি আমাকে একটা পরামর্শ দেওয়া শুরু করলেন যে তুমি এটা করলে আর ফেরত আসবে না, যেতে পারবা। উনি বুঝে গিয়েছিল যে এবং উনি বুঝে ফেলছে কনফার্ম, তখন বলতে দেখছো আমি তোমাকে ধরে ফেলছি, তুমি আর আসবে না, আমি কনফার্ম এখন শুরু হলাম যে তুমি আসবে না। দেন এখন তোমাকে আমি একটা পরামর্শ দিই, যেহেতু ভাতিজা, তুমি তোমার কাছে কী কী আছে? আমি বলছি আমার কাছে ডলার আছে আঙ্কেল, $800। $800 হবে না, তুমি $1000 নিয়ে যাও, $800 নিয়ে গেলে এয়ারপোর্ট থেকে তোমাকে রিজেক্ট করে দেবে, আর তোমার গেট আপ যা আছে চলবে, আর ওইখানে কোনো সময় নার্ভাস ফিল করবো না, ইংলিশে তো টকিং করার চেষ্টা করবো যতটুকু পারো ওদের সাথে, মালাইটা ইংলিশ ভালো অতটা পারে না। হ্যাঁ, যাকে এটা পরে আপনি করতে পারেন। কথা বলার পরে আমাকে বললো যে এখন আমার তো $800 আর $200 লাগবে আমাকে মালয়েশিয়াতে দেওয়ার জন্য এয়ারপোর্টে এক লোক আসছিল, আমি তাকে আবার ফোন দিয়েছি, ভাই একটু আসেন, আমার আরও কিছু টাকা দরকার, আপনি এটা ম্যানেজ করেন এনি হাও। দেন সে আরও কিছু ডলার নিয়ে আসলো, সব মিলে আমার $995 হয়েছিল। তখন আঙ্কেল বললো যে ওকে এবার তুমি যেতে পারো, সমস্যা নেই, মোটামুটিভাবে $995 তোমার একটা সাপোর্ট আসবে, তুমি যেতে পারো। দেন ভালো রওনা দিলাম। তখন আঙ্কেল কী করলো, একটা পুলিশকে ডেকে বললো যে আমরা ভাতিজা তুমি ওকে সুন্দরভাবে প্লেনে তুলে দিয়ে আসো। দেন আমি সুন্দরভাবে প্লেনে গিয়ে বসলাম, প্লেন ছেড়ে দিল, মালয়েশিয়ান এয়ারপোর্টে গেলাম। এখানে একটা রাস্তা পার হয়েছি আমি, এবার আমার কিন্তু আরেকটা পার্ট রয়ে গেছে। দেন এয়ারপোর্টে যাওয়ার পরে এবার আমার বোর্ডিং পাস সব কিছু আসলো, আমি মোটামুটি রাত 4টায় মালয়েশিয়ান এয়ারলাইন্স ছিল। নামার পরে ওইখানে আমি মোটামুটিভাবে ফ্রেশ হইলাম, হয়ে আবার এটি করলাম, করে মোটামুটিভাবে এখন এই এয়ারপোর্টটা পার হয়ে গেলে দেন আমার শেষ। এটাই আমার এখানে তো আরেকটা স্টেপ। 4:30টার দিকে, 5টার দিকে যখন আমি যাচ্ছি, তখন 4:30-5টা কি ল্যান্ড করেছে বিমান? না, ল্যান্ড করেছে আর আগে, যে বোর্ডিং সব কিছু কমপ্লিট, আমি বাইরে যাবো। ওকে, এটা মালয়েশিয়াতে আপনি পৌঁছে গেছেন তখন? হ্যাঁ, মালয়েশিয়াতে পৌঁছে গেছি। আচ্ছা, মালয়েশিয়াতে পৌঁছে আমি কিন্তু মালয়েশিয়াতে পৌঁছে গেছি, এটা কিন্তু আমার সম্বন্ধে তখনও বুঝি না, কারণ ওরা কেউ বিশ্বাসই করতেছে না যে আমি যেতে পারবো এভাবে। ওকে, যদি বিশ্বাস করতো তাহলে উনি তো এয়ারপোর্টে এসে বসে থাকতো আমার জন্য। ওকে, তো কেউ আসে না, যাক আমিও চিন্তা করছি, যাক আমি গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আমি কি আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তারপরে দেন আমি অলরেডি গেলাম, তারপর পাসপোর্টটা ওই একটা অফিসার আসছে, ইয়াং করে বসছে, কাউন্টারে গেলাম, পাসপোর্টটা দিলাম, আসসালামু আলাইকুম, মর্নিং স্যার বললাম। উনি জাস্ট আমার পাসপোর্টটা দেখলো, আমার চেহারাটা দেখলো, চপ মেরে দিল, শেষ। আর কিছু জিজ্ঞাসা করলো না আমাকে। পরে আমি বেরোয় গেলাম, বের হয়ে গিয়ে একটা সিম কার্ড কিনলাম, মালয়েশিয়ান একটা সিম কার্ড। আমাকে তো সম্বন্ধে জানাইতে হবে যে আমি আসছি, বাংলাদেশের সিম কার্ডটা চলতেছে না। দেন আমি 10 রিঙ্গিত দিয়ে একটা সিম কার্ড, আমার যে ডলার ছিল, ডলার ভেঙে আমি মালয়েশিয়া করে দেন আমি কিনলাম সিম কার্ড। আমি ফোন দিলাম আমার সম্বন্ধে যে ভাই আমি তো মালয়েশিয়াতে আসছি, আপনি কোথায়?
বিশ্বাস করতেছে। মালয়েশিয়ার নাম্বারটা যখন দেখছি তখন তো বিশ্বাস না করার উপায় নেই। রাইট। বলতেছে আপনি যে আসতে পারবেন, আপনি তখন উনি আবার একটু যে আপনি যে বলবেন না আমাকে, বললো তো আমি ডিউটি অফ করে আমি এয়ারপোর্টে থাকতাম। আমি বলছি ভাই দরকার না, আমরা ঢাকায় ছেলে, সমস্যা নাই, আমার মালয়েশিয়ান কুয়ালালামপুর আর বাংলাদেশের ঢাকা শহর আমার কাছে একই মনে হয়, আমি তো গ্রাম থেকে আসি নাই, সমস্যা নেই, আপনি একটা কাজ করেন, আপনার ঠিকানাটা আমাকে দেন, আমি আপনার কাছে আসতেছি, আপনার এয়ারপোর্টে আসার দরকার নেই। দেন তখন ওনার ঠিকানাটা দিল, আমি একটা ট্যাক্সি নিলাম। তবে আমাকে উনি একটা পরামর্শ দিয়েছিল, এই পরামর্শগুলো দরকার মালয়েশিয়ানদের নতুনদের জন্য। বলতেছে কেলের যে কোনো ট্যাক্সিতে আপনি উঠবেন না, তাহলে আপনি করে হাইজ্যাক করবে। হ্যাঁ, আপনি দেখবেন যাদের ট্যাক্সি এয়ারপোর্টের ভিতরে যেগুলো ট্যাক্সি রেজিস্ট্রেশন করা, সেই ট্যাক্সিগুলিতে আপনি উঠবেন, তাহলে আপনি নিরাপদ। এটা করবেন। তখন এখন কিন্তু মালয়েশিয়াতে গ্র্যাব আছে, আগে কিন্তু গ্র্যাব ছিল না। গ্র্যাব, ইউবার, বাংলাদেশে যেরকম পাঠাও, মালয়েশিয়াতে তখন গ্র্যাবটা ছিল না, এখন গ্র্যাবটা অ্যাভেলেবেল আছে, নিরাপদ থাকা যায়। দেন তখন আমি এখান থেকে বাসে গেলাম। জালান্দোতা ছিল তখন বাস স্টপটা, এখন সব বাস স্টপ টিভিএস। মালয়েশিয়াতে যারা আছেন তারা সবাই জানে, সব বাস টিভিএস থেকে ছাড়ে। তেরেঙ্গানু, ক্লান্তান, কোয়ান্তান সব বাস ছাড়ে টিভিএস থেকে ছাড়ে। তারপর গেলাম ওইখান থেকে বাস সামি এক্সপ্রেস আপনারা সবাই জানেন, মালয়েশিয়ার খুব ভালো একটা সামি এক্সপ্রেস উঠলাম। উঠে আমাকে অ্যাড্রেস দিল যে আপনি এখানে নামবেন, তেরেঙ্গানুতে যাবেন। দেন আমার ঠিকানা দিল, এখানে করে বসে তেরেঙ্গানু যাওয়ার আগে মাঝখানে আবার বিরতি আছে, খাবারের ব্রেক। বাসটা থামলো, ব্রেক দেওয়ার পরে আমাকে উনি বললো যে ভাই আপনি দেখবেন যে আস্তে আস্তে একটা সময় দেখবেন যে উপরে আগুন চলতেছে। ওইটা হচ্ছে মালয়েশিয়ান পেট্রোনাস কোম্পানির, মালয়েশিয়াতে পেট্রোনাস কোম্পানি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। এটা খুব বড়, সবাই চিনে, যারা মালয়েশিয়াতে আছেন সবাই জানেন। পেট্রোনাস কোম্পানির গ্যাসের আগুনটা জ্বলে অনেক দূর থেকে দেখা যায়। বলছে যখন আপনি আগুনটা দেখতে পারবেন, আপনি আমাকে একটা ফোন দিবেন। আমি ভাবো যে আপনি আমার কাছাকাছি এসে বসছেন। দেন আমি, সম্বোধন নাম কি ছিল? ওসমান ভাই। ওসমান, হ্যাঁ। বলছে ঠিক আছে, তাহলে সমস্যা নেই, আপনি আসলে বলবেন। আমি তখন আমার অফিস থেকে বেরোই, আমার কাজের থেকে বেরোই, আমি রাস্তায় দাঁড়াবো, আপনি আসতে পারবেন। ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওদিকে প্রচুর বৃষ্টি হয় ওই দিন। তখন আমি যেতে দেখলাম যে হ্যাঁ দেখা যাচ্ছে আগুন। ফোন দিলাম যে ভাই এখন তো দেখা যাচ্ছে। বলছে তাহলে আমি রাস্তায় আসতেছি, আপনি আসেন। আস্তে আস্তে একটা গেট আছে, এখানে লেখা আছে সালামত দাতান তেরেঙ্গানু, তার মানে ওয়েলকাম তেরেঙ্গানু, এটাকে মালয় ভাষাতে বলে সালামত দাতান, বড় করে লেখা আছে। ওইটা পার হয়ে যখন ঢুকলাম, তখন বলতেছি যে আরেকটু সামনে আসলে দেখবেন যে আমি বাম পাশে ছাতা নিয়ে দাঁড়ায় আছি, এখানে এটা আমি। হ্যাঁ, কারণ আমার সমুদ্রকে দেখি না, অনেকদিন চেহারাটা একটু ইয়ে হয়েছে। আর আমি গেছি পরে যাক দেখলাম, চিনলাম। পরে বাসকে বলছিলাম যে ভাই আমাকে একটু এখানে নামাই দিন, এক্সকিউজ মি। তখন তো আমি মালয় ভাষা জানি না, কিন্তু মালয় ভাষাটা আমি যখন সিদ্ধান্ত নিচ্ছি মালয়েশিয়াতে যাব, তখনই আমি একটা বই কিনছিলাম। বাংলাদেশে পাওয়া যায় বইগুলা, হ্যাঁ, এটা অনেক বাংলাদেশি যারা মালয়েশিয়াতে যাবেন, যারা যেতে চান তারা এটা করবেন। তখন আমি 3 মাস আগে থেকে ট্রাই করছি, কিছু কিছু ভাষা আমি জানতাম। এবং বাসে উঠে আমি বললাম, তখন ইংলিশে ওরা বলছে যে ওকে ঠিক আছে, আমি এখানে নামাই দিল। সঙ্গে সাথে দেখা হয়ে গেল অলরেডি ফাইনাল। কিন্তু আমি টাকাটা ছিল অনেক দূরে, আগে নেমে গেছি, কারণ যেহেতু এখানে। তারপর আমার সঙ্গে নিয়ে গেলো, নিয়ে তো খুব খুশি। বাড়িতে ফোন দিলাম, ওকে বললাম যে তোমার ডিম তুমি খাও। বললাম যে তোমার ডিম তুমি খাও। ফোন থেকে সবাই অবাক, এবং মোটামুটি ভাবে সবাই খুশি হয়েছে। আম্মা, কতক্ষণে জার্নি ছিল এটা? বাসটা ছিল প্রায় 6 ঘন্টা। না, মানে আপনি মালয়েশিয়াতে যাওয়ার কতক্ষণ লেগেছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে? 7 ঘন্টা, আর হচ্ছে ওইখানে আপনার আর 14 ঘন্টার মতো টোটাল। মানে 14 ঘন্টা বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না? আমি বাড়িতে ফোন দিনে যে আমি শুধু আমার সমুদ্রের সাথে কথা বলতেছি, বাড়িতে ফোন দিনে কাউকে, কারণ আমার নতুন নাম্বার, আমি ফোন না দিলে কেউ জানবে না। কিন্তু ডিম ভাজি করে রেখেছে, আপনি 14 ঘন্টার মধ্যে না আসলে তো পাগল হয়ে যাওয়ার কথা। আমার নাম্বার তো জানে না, কারণ আমি মালয়েশিয়াতে ঢুকে গেছি না। সারপ্রাইজ দিতে চেয়েছিলেন যে কোনো ভাবে? আমি ফোন দিতেছি না যে আমি সরাসরি সমুদ্রের কাছে যাবো, দেন আমি ফোনটা দিব। ওকে। দেন তারপর দেখা হলো, তারপর আমার সমুদ্রের কাছে নিয়ে গেল। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর অলরেডি আমরা দেখা করলাম মোটামুটি ভাবে। আবার বললো যে ঠিক আছে, আজকে তো আপনি থাকেন, রেস্ট করেন, কালকে। কিন্তু আমি যে সাথে করে $1000 নিয়ে গেছিলাম, $995, কিছু খরচ হয়েছে, বাসের ভাড়া টাকা সব, বাকি টাকাটা আমি আমার সমুদ্রকে দিলাম। বসে আপনি থেকে মালয়েশিয়া ইঙ্গিত করে দেশে পাঠাই দেন, টাকা তো আমার এখানে বাড়িতে তো টাকা দরকার, আপনি বাড়িতে পাঠাই দেন। তো উনি পরের দিন দেশে পাঠাই দিয়েছে টাকাটা। আর আমাকে একদিন রেস্ট করতে বললো। তারপর আমার কিন্তু তখন 1 মাসের ভিসা আছে আমার কাছে, ওই সময় আমার 1 মাসের ভিসা আছে। 1 মাস নিয়ে কোনো টেনশন নাই? না, 1 মাস কোনো টেনশন নাই। কিন্তু আমার সমুদ্র বলতেছিল যেহেতু মালয়েশিয়াতে আপনি ঘোরাফেরা করার দরকার না, ধরা পড়ে গেলে সমস্যা, আপনি কাজে লেগে যান। হ্যাঁ, ঘোরাফেরা করতে আমি কিন্তু 1 মাস ঘুরতে পারতাম মালয়েশিয়াতে, আমার বৈধতা ছিল তখন 1 মাস। কিন্তু আমার সমুদ্র বলে যে না, দরকার নেই, আপনি কাজে লেগে যান, দরকার। তারপরের দিন আমি একটা স্টোর কিপার হিসেবে দিল আমাকে। কাজ কি এতই সোজা, মানে গিয়ে কাজ পাওয়া যায়? হ্যাঁ, লোক থাকলে মালয়েশিয়াতে আরো যদি অনেক লোক যায়, কাজের অ্যাভেলেবেল কাজ মালয়েশিয়াতে, এই জন্য মানুষ যায়, কাজের কোনো কমতি নাই। না, কাজের কোনো কমতি নেই। তো গেলাম, তারপরের দিন থেকে আমি কাজ শুরু করে দিলাম। আর স্টোর কিপার হিসেবে? হ্যাঁ, স্টোর কিপার হিসেবে। যেহেতু ওরা দেখলো যে বাংলাদেশিরা সাধারণত যখন দেখে যে সে ভালো ইয়ে করতে পারে, আমাকে দিল, আমাকে একটা ড্রেস, একটা ওকি টকি, দেন স্টোর কিপার। আমার কাজটা ছিল যত মাল, ওইটা একটা হার্ডওয়্যার কোম্পানি ছিল, জি, মাল যত বাইরে যাবে, যত আসবে, তার হিসাব রেকর্ড আমাকে রাখতে হইতো। আমার স্যালারি ধরছিল তখন 850 RM।
রিঙ্গিত 2012-তে, কিন্তু তখন টাকা আরএমতে কি হয়? রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত। ওকে। হ্যাঁ, তখন 850 টাকা কত টাকা বাংলাদেশ টাকায়? তখন 1000 রিঙ্গিতে মালয়েশিয়ার 26,000 টাকা ছিল, কারণ তখন টাকা রেটটা বেশি ছিল। এখন কিন্তু আবার কমে গেছে, এখন 1 রিঙ্গিতে বাংলাদেশের হয় আপনার 20 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা। 800 রিঙ্গিত, আবার ওটি ছিল, আরো কিছু ফ্যাসিলিটি ছিল, আর কোম্পানির রুম দিছিল ফ্রি, খাওয়াটা আমাদের। বাহ, গি একটা চমৎকার ফ্যাসিলিটি। হ্যাঁ জি, সমুদ্র থেকে কাজ শুরু করে দিলাম। কাজ শুরু করতে 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 একটা পর্যায়ে অলরেডি এরপরে আমার কিন্তু এখানে আমার প্রশ্ন আছে, যে মালয়েশিয়ান যে কোম্পানিতে আপনি কাজ শুরু করলেন, তারা কি আপনার ভিসা টিসা এগুলো চেক করে না? না, ওটা আসলে শহর থেকে অনেক ভিতরে, তো ওইখানে আসলে ভিসাটা ওইভাবে দরকার হয় না। ওরা সব চলতে পারে, কারণ ওদের মোটামুটিভাবে পুলিশের সাথে ভালো হাত রিলেশন আছে। ওরা তার মানে ওরা নিজেরাও জানে যে এখানে অবৈধ কর্মচারীরা কাজ করছে। সেটা তার কারণ এত বৈধ লোক তো পাবে না ওই মুহূর্তে, এত বৈধ লোক তারা পাবে না। কাজে লাগাইতে একটা হয়, কাজে লাগাইছে। দেন আমি যে এখানে ছিলাম, ওই কোম্পানি তো আপনার বাংলাদেশি ছিল, তখন ছিল প্রায় 10-12 জন, তার মধ্যে 5-6 জন ছিল আপনার বৈধ, বাকিগুলো সব অবৈধই ছিল। কিন্তু যখন অপারেশন দিত বা কোনো অডিট আসতো, তখন তারা বৈধগুলোকে শো করতো, বাকিগুলা রেখে দিত আলাদাভাবে, পিছনে রেখে দিত বাস। তারপর আমি ওদের সাথে করলাম, কাজ করতেছে। কাজ করার পরে দেন অলরেডি মোটামুটি 1 মাস স্যালারি পেলাম, পাঠালে মোটামুটিভাবে আমার স্টার্ট হয়ে গেলো মালয়েশিয়া জীবনে, কর্মজীবন শুরু। তারপরে চলতে হঠাৎ করে মালয়েশিয়াতে প্রচুর অপারেশন চলতেছে। কি জিনিস এটা? মানে লোক ধরাধরি যাকে বলে, অবৈধ যারা, তাদেরকে এটাকে চিরুনি অভিযান প্রতি বছরই দেয়। প্রতি বছর একবার ঈদের পরে দেয় সাধারণত, এটা সবসময় দেয়। এটাকে চিরুনি অভিযান বলে, এবং এই অভিযানে অলরেডি সব জায়গাতে অপারেশন দিবেই কনফার্ম। তখন আমার সম্বন্ধে বললো যে এখন তো পরিস্থিতি ভালো না, আপনি একটা কাজ করেন, আপাতত আপনারা কোথাও একটা গিয়ে থাকেন, কাজ করা দরকার না 1-1.5 মাস, তাও নিরাপদে থাকেন। তখন আমি সহকারে আরো আমাদের কিছু আত্মীয় স্বজন ছিল, আমরা একটা জায়গায় চলে গেছি, ওখানে থাকতে খাইতেছি, কাজ করতে পারতেছি না 1 মাস। আর ওই কোম্পানির বস একটা সিদ্ধান্ত নিল, মালয়েশিয়ার নতুন একটা আইন করে ফেলছে যে অবৈধ লোক যদি একজন পাওয়া যায়, তাহলে ওই বসের 10,000 RM রিঙ্গিত জরিমানা হবে ওই কোম্পানির জন্য। তখন ওই বস কিছুটা ভয় পেয়ে গেল। তখন আমার সম্বন্ধীকে বললো যে আমাদের পক্ষে আর অবৈধ লোক রাখা সম্ভব হচ্ছে না, প্লিজ তুমি তোমার আত্মীয় স্বজনদের একটা ব্যবস্থা করো। কয় মাস কাজ করার পরে এটা মোটামুটি 6-7 মাস কাজ, 6-7 মাস ওই কোম্পানিতে কাজ করার পরে। ওকে, তারপর দেন তখন আমার সমুদ্রের দিকে সবাই বললো যে এখন এই পরিস্থিতিতে তখন কি করা যায়। তখন আমরা আলাদা একটা গিয়ে ওইখানে টুকটাক কাজ করতে থাকলাম। দেন ওইখান থেকে আমি আবার অন্য জায়গায় চলে যাই। আমার আবার কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথে কথা বলি, একটু দূরে চলে যাই আমি। ওইখানে চলে যাওয়ার পরে ভাই এখানে চলে যাওয়ার পরে আরেকটা কাহিনী, ওটাকে বলবো, এটা কিন্তু ওই যে প্রেমের যে বললাম, ডেফিনেটলি আপনি বলবেন আপনার লাইফে কি ঘটেছে। আমি এই কারণে শেয়ার করতে চাই, কারণ আমার এই বিষয়টা নিয়ে আমার ওয়াইফের একটু ভুল ধারণা ছিল, সেটা আমি শেয়ার করতে চাই। এবং এটা আমি মনে করি অনেক মালয়েশিয়াতে যারা বাংলাদেশিরা আছেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কাজ করতে করতে তখন আমি আমার বাংলাদেশ থেকে, যেহেতু আপনি জানেন যে আমি আসলে ব্যবসা বাণিজ্য বা মার্কেটিং এর একটা মধ্যে ছিল, আমি আসলে কাজটা বেশি একটা পছন্দ করতাম না। চিন্তা করলাম যে একটা ব্যবসা বাণিজ্য করা যায় কিনা মালয়েশিয়াতে, যেহেতু আসছে, আমার কাছে কিন্তু এত টাকা নেই, কি করা যায়। তখন চিন্তা করলাম যে মালয়েশিয়াতে প্রচুর অবৈধ প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলিতে যদি আমি কাঁচামাল, টমেটো, পেঁয়াজ, মাছ, এগুলি আমি সেল করতে পারি, প্রচুর লাভ। আচ্ছা, সেক্ষেত্রে আমার তো গাড়ি নেই, আমি কীভাবে সেল করবো? আমার ড্রাইভিং লাইসেন্স ছিল। তখন আমি একটা মালয়ের সাথে কন্ট্যাক্ট করলাম, ওনার সাথে কথা বললাম। অতদিনে কিন্তু আমার ভাষা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আমি মালয়েশিয়াতে খুব দ্রুত ভাষাটা শিখছি। 6 মাসের মাথায় আমি মালয় বলতে পারতেছি অনর্গল। ওনাকে বললাম যে দেখেন আমার একটা গাড়ি দরকার, আপনি দয়া করে একটা গাড়ি। এখন আমি বাংলাদেশে বললেন এটা? ওই যে আমার যে মালয়েশিয়ান যে ফ্রেন্ড, তার নাম হচ্ছে রিপিন। আচ্ছা, ওর সঙ্গে পরিচয় হলো কিভাবে? এই এলাকাতে, যে এলাকায় চলে গেছে আমি ছেড়ে, ওই এলাকায়। ও কি কাজ করতো? ও অ্যাকচুয়ালি ড্রাইভার ছিল, মালয়েশিয়াতে একটা ড্রাইভার ছিল। একটা অ্যাক্সিডেন্টে তার একটা পাও পঙ্গু হয়ে গেছিল। আপনি কি কাজ করতে যাচ্ছেন ওর মাধ্যমে? ওনার মাধ্যমে আমি জাস্ট একটা গাড়ি ভাড়া নিয়ে আমি সেল করব। কি সেল করবেন? বাংলাদেশি আপনার মুড়ি, চানাচুর, তারপর বাংলাদেশি শসা। মানে এটা আপনি নিজে গাড়িতে করে সেল করবেন? হ্যাঁ, গাড়িতে করে। নাকি দোকানে দিবেন? না, গাড়িতে। কারণ কি ওই এলাকার আশেপাশে প্রচুর প্রজেক্ট আছে যেখানে বাঙালিরা কনস্ট্রাকশনে কাজ করে, কিন্তু ওরা খাবে। হ্যাঁ, তাদের পাসপোর্ট নেই। মজার ব্যাপার হচ্ছে তাদের পাসপোর্টে তারা বাইরে যেতে পারে না। আমি 5 টাকা কেজিতে সিম কিনতাম, 10 টাকা কেজি বিক্রি করতাম। তারপরে তারা খুশি, বলতো ভাই আপনি আসেন, কারণ আমাদের পাসপোর্ট না। আপনি যদি বলেন প্রতি কেজি 30 টাকা, তাও আমরা নিব। আচ্ছা, তো আপনি এটা গিয়ে সামহাও খুঁজে বের করেছেন? হ্যাঁ, কারণ আমার সেলস এবং মার্কেটিং লোকের চোখ থাকে এসবে। আমার আসলে টার্গেটটা এদিকেই থাকে সবসময়। আমি আসলে কোথায় গেলে কিছু একটা কি করা যায়। দেন অলরেডি কন্ট্যাক্ট করে ওর সাথে কথা হয়েছে। এখন একটা গাড়ি ভাড়া নিতে গেলে আপনার প্রত্যেকদিন 60 রিঙ্গিত দিতে হবে একদিনের জন্য। আর ফরেনারদেরকে তো গাড়ি ভাড়া দেওয়ার প্রশ্নই ওঠে না। লোকালরা ছাড়া যাদের আইসি আছে, মালয়েশিয়ান আইসি, তাদেরকে দিবে। তখন আমি ওর সাথে কন্ট্যাক্ট করলাম, ঠিক আছে তোমাকে আমি প্রতি মাসে 100 রিঙ্গিত দিব, আর তুমি তোমার আইসিটা ইউজ করে আমাকে একটা গাড়ি ভাড়া নিয়ে দাও। আচ্ছা, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি গাড়ি চালা সবকিছু শো করলাম। দেন ও কি করলো, ওর নামে একটা গাড়ি ভাড়া করে আমাকে দিল। এই গাড়ি ভাড়ার মধ্যে আবার একটা ব্যাপার আছে, যদি একদিনের জন্য নেই লাগবে 7 রিঙ্গিত, আর 1 মাসের জন্য 900 RM।
আচ্ছা। তখন আমি চিন্তা করলাম একদিনের জন্য যদি 60 রিঙ্গিত হয় তাহলে মাসে তো আপনার 1200 রিঙ্গিত হওয়ার কথা, না 1800 মতো। তো আমি যদি 900 রিঙ্গিত হয় তাহলে আমি এক মাসে নিলে জন্য আমার বেটার, যেহেতু ব্যবসা করবো অর্ধেক হয়ে যাচ্ছে। তারপরে আমি এক মাসের জন্য নিয়ে নিলাম। এক মাসে এই টাকার পেমেন্টটা আবার 3 ভাবে করা যায়, আচ্ছা আচ্ছা, একসাথে 3 কিস্তিতে দেওয়া যায়। গাড়িটা নিয়ে আমি অলরেডি স্টার্ট করে দিলাম। আমার মালগুলি আনতে হইতো আপনার কোয়ান্তান থেকে, তেলেঙ্গানা থেকে আমি কোয়ান্তান থেকে মালগুলি আনতাম। ওইখানে দোকান আছে, বাঙালি প্রচুর দোকান আছে, যারা কোয়ান্তান আছেন যারা ভাই তারা জানেন, বাংলাদেশি ভাই যারা আছেন। তারপরে ওইখান থেকে আমি মাল আনা শুরু করলাম। আমার সাথে আরেকটা ভাই ছিল, উনিও কিছু আমার সাথে শেয়ার করছিল। দুজন, আমার কাছে তো এত টাকা ছিল না, ওনার 50% আমার 50%, কিন্তু ওনার পাসপোর্টও ছিল না ওই মুহূর্তে, আর উনি এতটা ভীত, মানে বাইরে চলাচল করতেন না, কিন্তু টাকা দিচ্ছিলেন আমাকে, বলছেন যা লাভ হইতো 50% আমরা নিব। আচ্ছা। দেন আমি অলরেডি ব্যবসাটা শুরু করে দিলাম, মোটামুটি ভালোই সারা পাইছি, ভালোই লাভ হইতো। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, যখন আমি আমার ব্যবসাটা দাঁড়াইছে, রাস্তার পাশে ছোট্ট করে একটা আবার দোকানের মতো দিছিলাম, যেমন বাংলাদেশে আপনার ওই যে পানের দোকানের মতো দেয়, ওটা হচ্ছে আমার একটা জাস্ট একটা পার্মানেন্ট একটা জায়গা। হ্যাঁ, এখানে আসলে বাঙালিরা আমাকে পাবে। আর আমি ওই দোকানে ওই ছেলেটাকে বসায় রাখতাম, আর আমি প্রজেক্টে গিয়ে মালটা সেল করতাম। আচ্ছা, ওই ছেলেটা তো লোকাল ছিল বোধহয়, মালয়েশিয়ান নাকি? না, ও বাংলাদেশি, কিন্তু ওর পাসপোর্ট ছিল না, ও আবার অতটা সাহসী না, মানে অনেক প্রায় 11 বছর, তখন ওর 11 বছর চলে মালয়েশিয়াতে, কিছুই পায়নি এখন পর্যন্ত, পাসপোর্ট ভিসা কিছু করতে পারেও না, কিছু করতে চায়ও না, মানে একটু ভীতু টাইপের আর কি। 10-11 বছর একটা মানুষ অবৈধভাবে। হ্যাঁ, এখনো অনেক বাঙালি আছে মালয়েশিয়াতে, 20-25 বছর আছে অবৈধ। তারপর ওকে দোকানে বসায় রাখতাম, আর আমি গাড়ি নিয়ে চলতাম, অনেক দূরে দূরে চলে যেতাম আমি। হ্যাঁ, যেখানে থাকতাম এখান থেকে প্রায় গাড়ি, এবং সেই ক্ষেত্রে আমার মালয়েশিয়াতে যারা আছেন তারা টাচ এন্ড গো যে কার্ডটা করতে হয়, সেটা গাড়ি যারা ড্রাইভিং করে তার জন্য ইজি হয়। এবং এখানে আবার একটা প্রশ্ন থাকে, অনেক মালয়েশিয়ান ভাইরা আমাকে বলতে পারেন যে ভাই আপনি মালয়েশিয়াতে গাড়ি চালাতে আপনি ড্রাইভিং লাইসেন্স কীভাবে করছেন? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আমি বাংলাদেশ থেকে যখন গেছি তখনই আমার ড্রাইভিং লাইসেন্স আছে। আমি ওইখান থেকে অ্যাপ্লাই করছি বিআরটিএতে ইন্টারন্যাশনালটা করার জন্য, 2500 টাকা লাগছিল আমার। ওই লাইসেন্সটা হওয়ার পরে আমার খুকন ভাই আছে, উনি পাঠাইছে, এক লোক গেছিলো তার মাধ্যমে। দেন আমি ওই ড্রাইভিং লাইসেন্সটা, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা আমি মালয়েশিয়ায় যাকে বলে জেপিজে, বাংলাদেশে যেটা ট্রাফিক বা ট্রাফিক পুলিশ, মালয়েশিয়া এটাকে বলে জেপিজে, ওই জেপিজিতে যাই আমার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে গেলে পরে ওরা চেক করার পরে ওই লাইসেন্সটা ওরা বাংলাদেশে পাঠায়, ইমেল করে পাঠায়। পরে বিআরটিতে বলে যে এটা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, ওকে আপনারা দিতে পারেন ওকে। দেন জেপিজি থেকে একটা সিল মেরে দিল আমাকে, যেটা থেকে মালয় ভাষাতে বলে চপ দিয়ে দিল। চপ দেওয়ার পরে দেন আমি কনফার্ম এবার গাড়ি চালাতে পারতেছি, সমস্যা নেই, রাস্তায় কোনো সমস্যা হচ্ছে না, গাড়ি চালাতে পারতেছি, ব্যবসা চলতেছে ভালো। কিন্তু এখানে একটা প্রবলেম যেটা হয়েছে, যে জানি না কি এটা আল্লাহ পাক কবুল করে নেই না, কোথাও প্রবলেম হয়েছে। তখন আশেপাশে যারা মালাই ছিল তাদের চোখে পড়ে গেছে এটা, যে ওর তো ভালোই ব্যবসা করতেছে, ভালো বেচাকেনা করতেছে দোকানে, কারণ সন্ধ্যার সময় আশেপাশে সব বাঙালিরা আমার দোকানটাতে আসতো। বাঙালি দোকান তো অবশ্যই বাঙালিরা আসবে। এখন ওই দোকানটা ছিল আবার মসজিদের সামনে, যখন বেশি বাঙালি হইতো, মালাই মেয়েরা যে নামাজ পড়তে যেত, ওদের ডিস্টার্ব ফিল করতো, আর যে বাঙালিরা কি করে তাকায় থাকতো, অনেকে দেখতো। কারণ তখন এরা একটা কমপ্লেন দিল যে এখানে বাঙালি দোকান রাখা যাবে না। আচ্ছা, তখন এই দোকানটা আমার একটা বসের নামে ছিল, মালাই, কারণ আমরা তো ফরেনাররা তো আমাদের নিজের নামে কিছু করতে পারবো না, কারণ যেহেতু আমরা ফরেনার। তারপরে উনি বললো যে ঠিক আছে তাহলে তুমি ইয়ে করো। ওই পাশে আবার ইমিগ্রেশন ক্যাম্পাস, ওইখান থেকে ইমিগ্রেশন অফিসার আসছে, এসে বলতেছে যে তুমি এখানে ব্যবসা করতে পারবে না, অলরেডি কমপ্লেন আসছে, তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে তোমার অনেক সমস্যা হবে। গেলাম, বললাম যে স্যার আমি সায়াবুন চারিমাকান, এর অর্থ হচ্ছে যে আমিও তো পেটে দায় আসছি, আমি আসলে ব্যবসাটা করতে দিন স্যার, যদি আপনাকে কিছু মাসে দিতে হয় না আমি কন্টিনিউ করে যাব। কিন্তু মানলো না, কারণ মালাইরা কমপ্লেন দিছে তো কিছুই করার নাই। তারপরে আস্তে আস্তে করে ব্যবসাটা আমার গুছাই ফেলতে হইলো, কারণ কোনো উপায় ছিল না। তো একবার ধরে নিয়ে গেলে তো আপনার পাসপোর্ট ভিসা সবকিছু চেক করার কথা না, সব চেক করছে, ওদের টার্গেটটা আমি না, টার্গেটটা হচ্ছে ব্যবসা। আমার ব্যবসাটা ওরা করতে দেবে না, কারণ আশেপাশে দোকানদারদের লস, ওদের কোনো বাঙালি যায় না। মানে ওরাও ইনফর্ম যে প্রচুর অবৈধ আছে, ওরা জানে। আচ্ছা, এটা জানে, কিন্তু অপারেশন যখন দেয় তখন উপর লেভেলে এই যেটা মানে যেমন বাংলাদেশের আপনার যে ফাঁড়ি পুলিশ যাকে বলে, মানে গ্রাউন্ড লেভেলে অতটা বেশি থাকে না, ওইখানে মোটামুটি। আরেকটা মজার ব্যাপার আমি আপনাকে শেয়ার করি, সেটা হচ্ছে মালয়েশিয়ান পুলিশরা কিন্তু বাঙালিদেরকে এত ডিস্টার্ব করে না, এটা সত্যি। এই কারণে বাংলাদেশের অবৈধ থাকতে পারে মালয়েশিয়াতে, ওরা খুব ফ্রেন্ডলি। যেমন একটা পুলিশ একবার আমাকে ধরছিল, আমি তখন সাইকেল চালাই যেতাম কাজে, রাস্তায় দেখা হচ্ছে, বলছে এদিকে মালয়েশিয়ান অর্থ এদিকে আসো। তারপরে গেলাম, বলছে যে ইউ আর ডুই ব্রাপাড়া, কত টাকা আছে তোমার কাছে? স্যার আমি তো বেতন পাই না এখনো, সালে কোনো টাকা নাই, আপনি দেখেন, চেক করে দেখেন, টাকা নাই, ওকে 100 টাকা দাও, 100 রিঙ্গিত দাও। বলছি স্যার আমার কাছে কোনো টাকাই নেই। তো 50 টাকা দাও। স্যার সরি স্যার তারা ডুইট বললাম, ওকে টাকা নেই তো 20 টাকা দাও। স্যার আমার কাছে 20 টাকাও না, আপনি বিশ্বাস যদি না করেন আপনি চেক করেন স্যার।
ওকে 20 টাকা না, এটা ট্রিটমেন্টে কাজ করো, আমার পিঠে একটু চুলকাই দিয়ে যাও। আমি বললাম ঠিক আছে, আমার চুলকাই দিলাম। মানে ওরা যদি মালয়েশিয়ান পুলিশরা বাঙালিদেরকে ডিস্টার্ব করতো, কেউ থাকতে পারতো না। জাস্ট ফাইন্ড আউট করা তো ওয়ান টুর ব্যাপার। একটা চা খাওয়ার, একটা সিগারেট খাওয়ার টাকা দিয়ে দিলে ওরা খুশি, চলে যায়। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। ওকে, ফাইন। কেলের ভিতরে একটু কঠিন, আচ্ছা, একটু গ্রামের সেটা তো যাক। তারপরে আমি যেটা আসছি, কাম টু দ্য পয়েন্ট, ওটাতে বুঝেছিলাম ব্যবসাটা করা হলো না। তারপরে আমি কি করলাম, এখন আর কি করব, আমার সম্বন্ধের সাথে অলরেডি সম্বন্ধে দেশে চলে আসবে, কারণ ওর অনেক বছর হয়ে গেছে, উনিও আসা পুরো দেশে। তখন আমি আমার মতো করে রাস্তা করা শুরু করলাম। তখন আমি ওইখানে আবার আমার একটা একটু ঝামেলা হয়েছিল, ওইটা আমি শেয়ার করতে চাইছিলাম। যে পয়েন্টটা, আমি যে বাসাটা ভাড়া থাকতাম, ওই বাসাটা এক মহিলার হাজব্যান্ড থাকে, তাদের একটা বাসা, আমি ছিলাম ভাড়া। ওই মহিলা আবার মনে মনে আমাকে পছন্দ করতো। মালয়েশিয়ান ছিল না বাংলাদেশ? মালয়েশিয়ান মহিলা, দুটো বাচ্চা আছে। আমাকে তখন বললো যে আমি হঠাৎ করে আমার একটা পিসা লাগানোর জন্য আমার টাকা দরকার খুব। তখন আমি ওনার কাছে গেলাম, ওনার হাজব্যান্ডের সাথে কথা বললাম যে আবাং ওর তুলো ভাই, আমার কিছু টাকা লাগবে, আমার পাসপোর্ট লাগাইতে হবে, আমি তোমাকে আগামী মাসে দিয়ে দেবো। তখন সে আমাকে 3,000 রিঙ্গিত, মালয়েশিয়া 3,000 রিঙ্গিত দিল, বললো যে তুমি 3 মাসে শোধ করে দিবা। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা ওই মহিলাটা তার হাজবেন্ডের কাছ থেকে না বললে সে দিত না, কারণ ওনার হাজবেন্ড আবার মহিলা যেটা বলে সেটাই শুনে। আচ্ছা, সে আগে থেকে পজিটিভ করে রাখছে, জাস্ট আমি গেছি পরে টাকাটা দিল আর কি। টাকাটা যখন আনছি তখন আমার পাসপোর্টের ফটোকপি সব কিছু দিয়ে আমি আনছিলাম, মোবাইল নাম্বার দিয়ে আনছি, যদি ইনকেস আমি না দেবো আমাকে ধরবে আর কি, যা করে ব্যাপার না। পরে টাকা দেওয়ার পরে 1 সপ্তাহ পরে ওই মহিলাটা আমাকে ডাকলো। এখানে একটা বিষয় আছে, অনেক বাংলাদেশি ভাইরা আমরা আসলে দেশে বিয়ে করে যাই, আমাদের বউ, আমাদের বাচ্চা সংসার থেকে অনেক সময় আমরা জিনিসটা ভুলে যাই। আসলে ভুলে গেলে এটা আসলে হয় না, কারণ মানুষের জীবনে বিয়ে তো একটাই। আমি মূল্যায়ন না করি, আপনি যেটা বলছেন সেটা কারেক্ট, বাট ডিস্টেন্সটা অনেক সময় অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে যায়, একাকিত্ব অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে যায়, এবং আমরা এই বিভিন্ন কারণগুলো থাকে বলে অনেক সময় ভুল করে ফেলি, অনেক সময় আমাদের মোরালিটিগুলো কাজ করে না। আপনি কি করেছেন সেটা বলেন। হ্যাঁ, সেটাই। তারপরে আমাকে একদিন ডেকে নিয়ে গেলো ওনার রুমে, বললো যে তোমার সমস্যা ছিল মালয় ভাষাতে যেটাকে বলে ইউ ইতোহারি ইউ আটা মাসালা সায়া তলং ইউ কারণ সায়া আটা মাসালা ইউ বলে তলংতা। এর অর্থ হলো যে অতদিন তখন তোমার সমস্যা ছিল, আমি তোমাকে হেল্প করছি, এখন আমার একটু সমস্যা আছে, তুমি আমাকে হেল্প করতে হবে। আমি বললাম যে হ্যাঁ বলেন, সমস্যা নেই, আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি। তখন ওই মহিলাটা একদম স্ট্রেট আমাকে বলে দিল যে আমার 2টা মেয়ে আছে, তুমি দেখছো? হ্যাঁ 2টা মেয়ে আছে। আমার 2টা মেয়ে, ওদের মালাইশ দিয়ে ওদের নাক কিন্তু বোচা থাকে সবসময়। বলছে তুমি যেদিন আমার বাসায় ভাড়া আসছো সেদিন থেকে আমার একটা টার্গেট ছিল যে তোমার একটা সন্তান আমার পেটে দরকার। মানে ডিরেক্টলি বলে দিচ্ছে, ওরা দেখতে পাচ্ছে কিন্তু সবাই। হ্যাঁ, আমার এটা নিয়ে আমার ওয়াইফের সাথে অনেক মন কালাকালি হয়েছে, এটা আমি ক্লিয়ার করতে চাই, যদি আমার ওয়াইফ দেখে তাহলে তার জিনিসটা ক্লিয়ার হবে। বলছে যে তোমাকে আমি টাকা দিচ্ছি, কেউ জানবে না, পৃথিবীর কেউ জানবে না, তোমাকে আমি দিব, তুমি আমাকে একটা বাচ্চা দিবা। তখন আমি বললাম যে ম্যারিড ছিল? হ্যাঁ ম্যারিড, 2টা বাচ্চা আছে, হাজবেন্ডও ছিল? হাজবেন্ড সবই ছিল। পরে আমি বললাম যে আমার বাচ্চা যদি হয় দেন এই বাচ্চা যখন ডিএনএ টেস্ট করবো তখন তো প্রমাণ হবে আমার বাচ্চা, তুমি সেটা কীভাবে কাভার দিবে? বলছে এটা আমার ব্যাপার, তুমি এটা করবা, পৃথিবীর কেউ জানবে না, তোমাকে 3,000 রিঙ্গিত দিচ্ছি, তুমি যদি চাও আমার কাছে প্রতি মাসে তোমাকে আরও 3,000 রিঙ্গিত করে আমি দিব, বাংলাদেশি টাকা প্রায় 1 লাখ টাকা। তোমার যত টাকা যত সমস্যা আছে তুমি শুধু আমাকে একটা বাচ্চা দিও। আমি বলছি আমার পক্ষে এটা সম্ভব না, আপনার টাকা আমি আগামী মাসে ফেরত দিয়ে দেবো, আই ম্যাক্সিমাম সরি, আমাকে মাফ করে দেন। আপনার আমার সঙ্গে আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, যদি আমি আনমেরিড হতাম তাহলে একটা চিন্তা ভাবনা ছিল, তারপরে আপনার বাচ্চা সব কিছু আছে, আপনি আমাকে টাকা দিচ্ছেন, যদি এই শর্তটা আপনি আগে আমাকে বলতেন তাহলে আমি টাকা নিতাম না আপনার কাছ থেকে, পাসপোর্ট না লাগুক না তাতে কিছু আসা যায় না। কিন্তু এখানে একটা বিষয় আমার এখন মনে পড়ে যে আমার ওয়াইফ যখন আমি বিদেশে গেছি, আমার ওয়াইফ আমাকে একটা কথা বলতো যে তুমি মালয়েশিয়া গেছো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি একটা কথা শুধু তোমাকে বলবো, তুমি হয়তো আমি শুনছি অনেক মালয়েশিয়াতে অনেক বাঙালিরা প্রেম করে, অনেক বিয়ে শাদী করে, তুমি যা ইচ্ছা তা তুমি করো, তাতে আমি কিছু আসে না, কিন্তু একটা জিনিস শুধু, যদি তুমি মালয়েশিয়াতে কিছু করো, আমার হক যদি তুমি নষ্ট করো, একটা মেয়ের যদি একটা ছেলে আর একটা মেয়ের সাথে সম্পর্ক করে তার হক নষ্ট হয়ে যায়, যদি তুমি আমার হক নষ্ট করো তাহলে কিয়ামতের দিন তার দায়ভার তুমি আমার আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। এবার তুমি যা ইচ্ছে তা করো, আমি তোমাকে ফোনও করবো না, ডিস্টার্বও করবো না, আর আমিও যদি বাংলাদেশে থেকে যদি কিছু করি সেটা হিসাব কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে দেবো। ওই একটা জায়গায় আমার ওয়াইফ আমাকে আটকে ফেলছে, আমার কিছু করার ছিল না। বাট আমি একটু চিন্তা করছি, মানে আমি আমার জায়গা থেকে একটু ইকুয়েশনগুলো মেলানোর চেষ্টা করছি, বিকজ ফাইন আমি সেই জায়গা নিয়ে আপনার ওয়াইফকে ঘটনা কী ঘটেছে আপনি বলবেন, কিন্তু ওই ভদ্রমহিলা যখন এই কথাটা বলতেন, এটা কি ওনার হাজব্যান্ড এই বিষয়টা কি জানতো, ইনফর্ম ছিল? না, হাজব্যান্ড জানতো না, কিন্তু ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার হাজব্যান্ড যদি পরে জানে, বলছেন না, হাজব্যান্ডকে আমি ম্যানেজ করতে পারবো। ওকে ফাইন, আমার কাছে মনে হচ্ছে যে খুবই নাস্টি একটা ব্যাপার। ওকে, তারপরে কি হলো? একটা ব্যাপার ছিল, তারপর একটা আমি রাজি না। এখন যখন রাজি না তখন ওই মহিলা এখন সে আমাকে তার ভাইদেরকে দিয়ে কিছু পোলাপান দিয়ে পাঠাইলেও আমাকে মারবে,
ওর ভাই ফোন মানে ভাইকে পাঠাইছে, ওদের উদ্দেশ্য ছিল যে আমি টাকা নিচ্ছি, টাকা দিচ্ছি না, এই কারণে মারতে আসছে। ওই বিষয়টা নাকি ভাই ডিটেইল জানতো না, ইন্টারনাল ব্যাপার জানতো না, ইন্টারনাল বিষয়টা জানতো না বিভিন্নভাবে। তারপর আমি গেলাম, যাওয়ার পরে ওর মা ডাকে দিচ্ছে, বলছে যে তোমার সাথে তার কি সম্পর্ক? না কোনো সম্পর্ক না, কাকা টাকা দিচ্ছে। আমি আসলে সরি, আমি টাকাটা একবার দিতে পারতেছি না, তবে আগামী 1 মাসের মধ্যে আমি শোধ করে দেবো। আমি আবার আমার সমুদ্রকে জানাইলাম যে টাকা তো নিচ্ছিলাম, টাকা তো দিতে হবে ভাই। তখন বললো যে ঠিক আছে, আমিও হেল্প করবো না, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও। আমার সমুদ্রকে কিন্তু ওই ইন্টারনাল বিষয়টা শেয়ার করি নাই, টাকাটা ব্যাক দিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অলরেডি আমি 1000 রিঙ্গিত দিয়ে দিচ্ছি ওনাকে, আর 2000 রিঙ্গিত বাকি রয়েছে। তখন আবার রোজার মাসে এসে পড়ছে, রোজার মাসে এসে পড়ছে পরে এখন রোজার মাসে তো আর ইয়ে করা যায় না। আমি এটা থেকে বাঁচার জন্য যে কিছু সময় আমার দরকার, 1 মাস তো লাগবে। তখন রোজার মাসে এসে বলে আমি বলি ঠিক আছে, রোজার মাসে তো রোজা রেখে তো আর এগুলা হয় না। আর রোজার মাসে আমি আবার চালাকি করে আমি মসজিদে থাকতাম, রোজা রাখতাম, মসজিদে থাকতাম। তারপরে রোজার মাসে চলতেছে, পরে প্রত্যেক দিন আমার বাসায় ইফতারি দিয়ে দিত। ওর মেয়েকে দিয়ে ওই মহিলা প্রত্যেক দিন ইফতারি কিনে প্রায় মালয়েশিয়া রিঙ্গিত 50-60 রিঙ্গিতের অনেক ইফতারি আমরা রুমের যারা ছিলাম সবাই খেতে পারতাম, দিয়ে যেত। তো ওর ইয়ে হচ্ছে যে ঠিক আছে, তো ঈদের পরে ওর আবার আসছি, টাকা পয়সা চার পরে আমরা মোটামুটি 1000 রিঙ্গিত দিয়ে দেওয়ার পরে এখন ঈদের পরে ও একদম পুরা দমে উঠে পড়ে লাগছে। পুলিশ অলরেডি কমপ্লেন দিয়েছে, একবার রাত্রে পুলিশ আসলো, 2 জন এসে আমাকে ধরে নিয়ে গেছে। বাসায় কেউ জানে না, বাসার ওদেরকে অন্য কিছু জানাইছে। ধরে নিয়ে যাওয়ার পরে বলছে যে সিভিল ড্রেস পরে আসছিল, কিন্তু পুলিশ, আমি তোকে চিনি ওই আশেপাশে থানার, তো সে ধরে নিয়ে গেছে আমাকে, বলছে এই ব্যাপার, ওই কি তোমার টাকা পয়সা পাবে, ওই টাকার ব্যাপারটাই শুধু বলে। আমি বলছি টাকা পাবে, তো আমি তো বলছি স্যার আমি তো টাকা দিয়ে দিব। সাইসুরে চেক নান্তি সাইমা বাই ইসকানা সাইসুরা ভাইয়া 1,000 lagi 2,000 bulan depan saya bayar। এটার অর্থ হলো যে আমি 1000 টাকা দিয়ে দিয়েছি, বাকি 2000 টাকা আমি আগামী মাসে শোধ করে দিব। আমাকে তো একটু সময় দিতে হবে, হুট করে আমি বললাম দিব থেকে টাকাটা। আপনি এত ভালো এত ফ্লুয়েন্টলি মালয়েশিয়ান পারেন কিভাবে? মানে আপনি কত বছর থাকছেন? আমি 8 বছর, কিন্তু আমি যাওয়ার 6 মাস পর থেকে মালয় বলতে পারি, কারণ আমার বেশিরভাগ আমি মালয়ের সাথে মিশছেন, এই কারণে মালাইটা খুব থ্রুলি বলতে পারি। বাংলা চেয়ে তো মালাইটা আরো থ্রুলি আসে আমার। যাই হোক, এরপরে বললো যে তাহলে আপনি ইয়ে করেন, এটা হয় না, টাকা কালকের মধ্যে দিয়ে দিতে হবে। ওর মহিলার কথা হচ্ছে প্রেশার দিয়ে আমাকে ওর উদ্দেশ্য হাসিল করবে আর কি, ওর উদ্দেশ্য এটা। টাকা যদি আমি আরো চাইতাম আমাকে আরো দিত, আমার পক্ষে সম্ভব না। পরে আমি বলছি যে না, আমি এখন খুব টেনশনের মধ্যে আছি যে কি করবো আমি, আমাকে তো এখান থেকে এলাকা ছেড়ে চলে যেতে হবে, তাছাড়া তো কোনো ওয়ে দেখতেছি না। এরপরে আবার লাস্টে একবার, এইবার আমার কাছে গাড়ি আছে, একটা গাড়ি ভাড়া নিয়ে আসছি। তো আপনার তো সবাই তো, আমি তো বলছি অলরেডি গাড়িতে যেগুলো চালাই, ওই গাড়িটা তখন ছাড়ি নাই আমি কিন্তু ওই ব্যবসাটা বন্ধ করে দিছি, কিন্তু গাড়িটা ছাড়ি নাই, কারণ আমি কিছু জায়গায় বাকি রয়ে গেছে টাকা আমার প্রজেক্টে, ওগুলো আমার আনতে হবে। টাকাটা উঠাই ফেলে দেন আমি একটা ব্যবস্থা করবো। কন্টিনিউ করতেছি, পরে হঠাৎ করে একদিন সে সিরিয়াসলি একদম রাত্রে বলতেছে যে তোমাকে আমার সন্তান দিতে হবে, তা না হলে তুমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে পারবে না, তোমাকে আমি মেরে ফেলবো, যে কোনো ভাবে এনি হাও তোমাকে এটা করতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এখন আমাকে ওর কাছ থেকে কিছু সময় নিতে হবে, আমার পলাইতে একটু সময় লাগে তো এলাকা থেকে, যে ঠিক আছে সমস্যাটা, আমি আপনার কথা রাজি, তো আমি একটু সময় দেন। পরে এই কথা বলে ওই দিন রাত্রেই আমি একদম প্রিপারেশন নিয়েছি যে আমি এলাকা থেকে চলে যাবো, পালাই চলে যাবো। আচ্ছা, এখন আমি যদি বাসে যাই, এখানে একটা জিনিস যারা মালয়েশিয়াতে আছেন তারা ভালো করে জানেন, একটা লোক মালয়েশিয়াতে গাড়ি চুরি করা এটা তো একটা কল্পনার ব্যাপার, কোনোদিনও সম্ভব না। গাড়ি চুরি করলে উইথিন 10 মিনিটস আপনাকে ধরে ফেলবে, মালয়েশিয়া যে প্রান্তে থাকেন, কারণ প্রত্যেকটা গাড়িতে জিপিএস থাকে। আপনি গাড়ি নিয়ে যেখানে যান ওরা ধরে ফেলবে, যদি পুলিশ কমপ্লেন দেয় তাহলে আপনার লাইফ শেষ। মালয়েশিয়া থেকে আর দেশে ফিরে আসতে হবে না, যদি বাংলাদেশি ফরেনার হয়, যে কোনো দেশেরই হোক। এখন আমি ওই গাড়ির মধ্যে আমার রুমের ভিতরে ল্যাপটপটা ছিল, যেগুলি দামি যে জিনিসগুলো এগুলো আমি নিলাম। আমি ওর মানে বোঝানোর চেষ্টা করছি যে আমি বাসাটা চেঞ্জ করতেছি। ল্যাপটপটা নিলাম, আর আমার কিছু দামি কিছু কাগজপত্র ছিল, আমার ডায়েরি ছিল, ওইগুলো নিলাম। নিয়ে আমি একদম সোজা তেরেঙ্গানু টু কুয়ালালামপুর রওনা দিলাম। ওইখান থেকে 7-8 ঘন্টা রাস্তা, 120 রিঙ্গিতের তেল লাগছে তখনই। আচ্ছা, 120 রিঙ্গিত তেল কিন্তু অনেক দূরের রাস্তা, 7-8 ঘন্টা লাগে। ওকে, দেন আমি অলরেডি রওনা দিলাম। রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পর আমার তেল শেষ হয়ে গেল। এখন এদিকে আমার হচ্ছে গাড়ির মালিক ফোন দিতেছে আমাকে। এখন আমাকে কিন্তু গাড়ির মালিককে পজিটিভ রাখতে হবে যে আমি আসতেছি, তা নাহলে গাড়ির মালিক যদি বুঝে ফেলে যে আমি পলাইছি, তাহলে কিন্তু পুলিশ রিপোর্ট করে দিলে কিন্তু আমার লাইফ শেষ। আমি ফোন দিচ্ছি যে আবাং এসু সায়ামো ভাইয়া, তারা বলতো যে আমি কালকে আপনার টাকাটা দিব, আর কিছু টাকা বাকি রয়েছে, 450 রিঙ্গিত দিচ্ছিলাম, কালকে আর 100 টাকা দেওয়ার কথা ছিল, যে কালকে আমি তোমার 100 টাকা দিব আর তোমার গাড়ি ফেরত দিয়ে দিব, আমি আর গাড়ি চালাবো না, আমার ব্যবসাটা এখন অফ হয়ে গেছে, আমি গাড়িটা কালকে ফেরত দিব। তার মানে গাড়ির মালিক সে পজিটিভ, সে আর সমস্যা নেই, কালকে পর্যন্ত আমাকে সময় দিছে, আমাকে ডিস্টার্ব করবে না। আমি কিন্তু অলরেডি কেলের মানে অর্ধেক রাস্তা চলে গেছি, এটা কিন্তু আর কেউ জানে না। রাস্তা পারে একদম কেল পড়ছে, ওইখানে গিয়ে আবার এই যে আমি বলছিলাম যে আমার ভিসা শুরুতে টুটুল ভাই নামে একটা লোক হেল্প করছিল, ওই যে বনানীর, ওর ভাইগনা আবার থাকে, তার কাছে গিয়ে উঠলাম। সেও টুরিস্টে গেছিল, তার কাছে গিয়ে উঠলাম গাড়ি। এখন ওইখানে গিয়ে উঠছে জায়গা আমি বেঁচে গেলাম, কিন্তু গাড়ি তো আমার ফেরত দিতে হবে, গাড়ির কি হবে? তা না হলে তো আমার তো ধরে ফেলবে, ওরা যদি জিপিএস স্টার্ট করে তাহলে তো চেক করলে তো আমাকে পেয়ে যাবে। তারপর আমি ভাইনাকে বললাম, ভাইনা তুমি কাগজপত্র আমার এই ব্যাগটাকে রাখো, আমি গাড়িটা আগে একটা সেটেল করি, আর গাড়ি কোথা থেকে কোথায় আসছে তাহলে ধরে ফেলবে। আমি গাড়িটা সেটেল করার জন্য
যারা মালয়েশিয়াতে আছেন তারা জানেন কতারায়া মাইডিন, ওইখানে বাংলা মার্কেট, বাঙালিদের একদম বাংলাদেশের ঢাকা শহরের মতো প্রায় গেলে মনে হয় যে বাংলাদেশে আসছি, সব বাংলাদেশিদের দোকান, বাংলা গান চলতেছে, সব কিছু চলতেছে, কতারায়া সবাই জানেন। ওইখানে গাড়িটা আমি নিয়ে গেলাম। ওইখানে কতারের পিছনে একটা হোটেল আছে, ওই হোটেলের 64 রিঙ্গিত করে রুম ভাড়া পাওয়া যায়। ওই হোটেলের পাশে আমি গাড়িটা পার্কিং করলাম। গাড়িটা পার্কিং করে গাড়িটা ছবি তুললাম, সব কিছু তুলে আমি ওই গাড়ির মালিকের হোয়াটসঅ্যাপে করে দিলাম যে আপনার গাড়িটা এখানে আছে, আপনি এখান থেকে, আমি এক্সট্রিমলি সরি দুঃখিত, আপনি এখান থেকে এসে গাড়িটা নিয়ে যান। আবাং saya minta maaf, saya ada hal sedikit, saya simpan kereta sini, tolong mari ambil kereta awak punya। এর অর্থ যে আপনার গাড়িটা এখানে আছে, আপনি এসে নিয়ে যান। তারপরে সে খুব রাগে গেল, হ্যাঁ এত দূরে নিয়ে গেছে। অবশ্য ইউ বট ইউ গ্যাংস্টার কা, তুমি কি গ্যাংস্টার নাকি, তুমি কি করলো, আমাদের বাংলা হয়ে আমার গাড়ি তুমি এত দূরে নিয়ে গেছো, তুমি শেষ, তোমাকে আমি মেরে ফেলবো। তখন আমি ওকে বললাম যে আবাং saya minta maaf কি saya ada masalah sedikit। সেও কিন্তু বিষয়টা শুনে ফেলছে তখন, ওই যে মহিলার এই ব্যাপারটা মোটামুটি ভাবে যে একটা বিষয় ভাইয়ের ধরে নিয়ে গেছিল। কারণ কি ওই মহিলার ভাইয়ের বাসা তার বাসা কাছাকাছি, আচ্ছা একই গ্রামে, তো শহরের ভিতরে হলে তো দ্রুত জানতো না। পরে আমি আর ফোন টোন সব, কারণ আমি যদি মোবাইলটা চালু রাখি ওরা কিন্তু মোবাইল ট্র্যাক করে আমাকে ধরে ফেলবে। আমি কিন্তু মোবাইলও চালু রাখতে পারতেছি না, সিম চেঞ্জ করে ফেললাম, সব কিছু চেঞ্জ করে ফেললাম। শুধু তার আগে আমার চাবিটা কোথায় আছে, গাড়িটা কোথায় আছে, আমি এটা সেন্ড করে দিয়ে আমি সব চেঞ্জ করে ফেলছি। তার 3 থেকে 4 দিন পরে ওই ভদ্রলোক এসে গাড়িটা নিয়ে গেছে। কিন্তু মালয়েশিয়ার রুলস অনুযায়ী রাস্তার পাশে গাড়ি পার্কিং বেশিক্ষণ রাখা যাবে না, 6 ঘন্টার উপরে রাখা যাবে না। গাড়িটা যখন ছিল তখন অলরেডি 3 দিন হয়ে গেছে, তখন ডিবিকেল যারা আছেন মালয়েশিয়াতে সবাই জানেন, ডিবিকেল এসে গাড়িটা নিয়ে গেল। গাড়িটা নিয়ে ওদের ইয়াতে রেখে দিছে, ওইটা জরিপানা দিয়ে, কেন সে অবৈধ পার্কিং করে রাখছে, ওই জরিপানা দিয়ে গাড়িটা নিয়ে যেতে হবে। গাড়িটা নিয়ে গেল। এইদিকে আবার আমি যে এসে পড়ছি, আমার বোনের জামাই কিন্তু ওইখানে আছে, ছোট বোনের হাজবেন্ড, ওকে ধরে নিয়ে গেছে ওরা, যে গাড়ি নিয়ে গেছে, আমার গাড়ি দাও নাহলে তোমাকে মেরে ফেলবো। আপনার ছোট বোনের হাজবেন্ড কি আপনার দেখা দেখি সেও গেছে মালয়েশিয়াতে? না, সে গেছে বৈধভাবে, তখন প্রফেশনাল আছে। আপনি যাওয়ার পরেই গেছে? হ্যাঁ, আমি যাওয়ার প্রায় কিছুদিন পরে আমি প্রফেশনালে ওকে আমি নিয়েছিলাম, মানে ভিসা আমিটা মালয়েশিয়া থেকে পাঠাইছিলাম। আচ্ছা, ও আমার কাছেই ছিল। কিন্তু মালয়েশিয়াতে একটা জিনিস আছে যে আমি অপরাধ করলে আমাকে শাস্তি দিবে, আরেকজনকে দেয় না। কিন্তু মনে হয় যে কিছু বাঙালি যারা ওখানে ছিল এরা হয়তো ওদেরকে এই বুদ্ধিটাই দিচ্ছে যে ও চলে গেছে, তুমি একে ধরলে পাবা। এবং আমার ছোট বোনের হাজবেন্ডকে ধরছে, আটকে ছবি টবি তুলে আমাকে পাঠাইছে, এগুলি আমি দেখছি। কিন্তু আমি যদি যাই, ওকে তো আর মেরে ফেলবে না, আমাকে তো মেরে ফেলবে কনফার্ম। হ্যাঁ, আমি তো যেতে পারবো না। তারপর যাক, হয়তো বা আমার ছোট বোনের হাজবেন্ড মনে হয় বাংলাদেশ টাকা 70-80 হাজার টাকা জরিমানা দিছে, যে টাকাটা ওই যে ডিভিকেলের গাড়িটা নিতে যে টাকাটা লাগছে, যে গাড়ি আনতে এত টাকা জরিমানা লাগছে, আমার এই টাকাটা দাও। পরে দিছে, পরে ওইটা সেটেল হয়ে গেছে, মোটামুটি সেটেল। তারপরে ওই মহিলা আমাকে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছে, ফেসবুকে বিভিন্নভাবে, আমার সাথে আর কোনো যোগাযোগ স্টপ, আর কোনো যোগাযোগ ছিল না, মোটামুটি সব শেষ। বেসিক্যালি বাচ্চা দাও ওই কথাটা এইভাবে না বলে আমার কাছে যেটা মনে হয় যে উনি আপনাকে পছন্দ করতো। তো তারপরে কি হলো? তারপর আমি কেলে অলরেডি ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। এটা আমার ওই এখান থেকে কেলে আসছে, কেলে এসে পরে এখন আমি সাধারণত যেহেতু আমার ভিসা নেই, এবং আমি সবসময় একটা জিনিস চেষ্টা করতাম যে একটু সেভে থাকতাম, স্যালারি কম হোক, সেভে থাকবো, ধরা পড়লে সমস্যা হয় আমাকে, এই জন্য আমি 8 বছর থাকতে পারছি। কিন্তু লাস্টের দিকে আমি 2 বছর ভিসা লাগাতে পারছিলাম, তার আগে আমি অবৈধ ছিলাম। তখন আমি রেস্টুরেন্টে জব করতাম। আমি মালয়েশিয়াতে যারা জানেন তার কপুচিনো, লাতে, আইস মকা এগুলি আমি সব বানাতে পারি। রেস্টুরেন্টের বার্টেন্ডারের সব কাজগুলি আমি করতে পারি। ওই আপনার কফির উপরে দুধ দিয়ে যে ফুল বানাতে হয়, তারপর লাভ আঁকতে হয়, এই কপুচিনো সবগুলি পারি আমি। রেস্টুরেন্টের কাজগুলি সবগুলি পারি। মানে ওই কাজটা ছেড়ে দিয়ে আপনি রেস্টুরেন্টের কাজে ঢুকলেন? হ্যাঁ, এখন আমি আলাদা একটা দুনিয়াতে চলে এসে, ওইটা ক্লোজ একদম ইয়ে হয়ে গেছে। এখন আমি কেলে এসে বসে করলাম। তো এটা নিয়ে আপনার ওয়াইফের সাথে কি দ্বন্দ্ব হয়েছিল? ওয়াইফের সাথে একটু ভুল বোঝাবুঝি করছে আমার সম্বন্ধে। আবার আমার ওয়াইফকে একটু ভুল ইনফরমেশন দিছে যে আমি মনে হয় অ্যাকচুয়ালি চাইতাম সামহাউ ওয়াইফ ওই মহিলার সঙ্গে জড়িত। তখন আমি আমার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করি, যদি আমি চাইতাম আমি কেন পলায় আসছি বলো, আমি তো ওখানে থাকতাম। পুরো ঘটনাটা সে জানতো নাকি আজকে এই ভিডিওর মাধ্যমে জানলো? না, জানতো। এরপর আমি জানাইছি। ওকে, তারপর আমি কেলে কাজ শুরু করলাম। এখন এখানে আমি কিন্তু বেশি মোটা অঙ্কের টাকা মানে প্রতি মাসে বাড়াতে পারতাম না। তার কারণ হচ্ছে আমাকে সেভে থাকতে হবে। যদি আমার পাসপোর্ট থাকতো, আমি হয়তো যদি আমি এই 8টা বছর শুরু থেকে আমি একটা ভালো একটা কোম্পানি, যারা মালয়েশিয়াতে আছেন তারা জানেন, শুরু থেকে একটা ভালো কোম্পানিতে থাকতাম, আমি একটা ভালো লেভেলে চলে যেতে পারতাম, ম্যানেজার পদে বা একটা ইনচার্জ লেভেলে মোটামুটি চলে যেতে পারতাম। কিন্তু আমি দেখা গেছে 2 মাস এই কোম্পানিতে, তারপরে আরেক কোম্পানিতে অপারেশনের কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাকে ছেড়ে দিতেছে কাজটা, আমি কন্টিনিউ করতে পারি না, যার কারণে আমি একটু লুকাইছিলাম। দেখা গেছে যে এই মাসে প্রচুর অপারেশন চলে, আমি 3 দিন কাজ করলাম না, কাজে না গেলাম, কোম্পানি বাদ দিয়ে দিল, আমাকে আরেকজন লোক নিয়ে নিছে। কিন্তু আমি সেফটিটা আগে আমি চিন্তা করতাম যে আমাকে সেভে থাকতে হবে আগে, কাজ সমস্যা নেই, বাড়িতে হয়তো বা মাঝে মাঝে আমি 2 মাস পরে টাকা পাঠাইতাম। কিন্তু আমার ওয়াইফ আমাকে প্রচুর সাপোর্ট দিছে। এই জন্য আমি শুরু থেকে আপনি বলছি, আমার ওয়াইফ আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াইফ।
তারপরে আমি কাজ করতেছি মোটামুটি ভালো স্যালারি আসলো, মাঝখানে আবার অফার আসছে, পুরো একটা সুযোগ দিল মালয়েশিয়াতে যে যারা করতে পারে অবৈধ লোক বই দেওয়ার একটা সুযোগ দিল। আচ্ছা আচ্ছা। তখন আলহামদুলিল্লাহ খুশি হলাম যে একটা অবৈধ সুযোগ, মোটামুটি ভিসা লেগে আমি বাড়িতে যেতে পারবো, অলরেডি অনেক বছর রেখে যেতে পারতেছি না, মোটামুটি একটা দেশে যাওয়ার সম্ভাবনা। তখন আমি আমার ওয়াইফকে বললাম যে ভিসা লাগানোর জন্য টাকা দরকার, আমি তো বাড়িতে বেশি টাকা দিন, আমার টাকা দাও। আমার ওয়াইফ তখন 40,000 টাকা দিছিল আমাকে। তারপরে আমি 40,000 টাকা আমাকে দিল, আমি ভিসা লাগানোর জন্য অলরেডি টাকা জমা দিচ্ছি একজনের কাছে, সে আমার 4,000 রিঙ্গিত মেরে দিল। মালয়েশিয়াতে এরকম অ্যাভেলেবেল আছে, শত শত বাঙালিরা এরকম, মানে এক বাঙালি আরেক বাঙালির ক্ষতি না করে। সেও বাঙালি, তার বাড়ি ছিল একটাতে, আমি এলাকার নাম বলতে চাই না, যাক অনেক এরা হয়তো ভাইয়া মনে করবে। তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম, বাড়িতে বলতে পারতেছি না আমার ওয়াইফকে যে টাকা তো মেরে দিচ্ছে। তারপরে আমি আরেকটা রেস্টুরেন্টে জব করলাম, করার পরে ওই বস আমাকে বললো তোমার ভিসা আমি করে দিব, শর্ত হচ্ছে আগামী 5 বছর আমার কোম্পানিতে থাকতে হবে, তুমি আচ্ছা এই শর্তে রাজি হও তাহলে তোমার টাকা পয়সা যা লাগে আমি দিব। আচ্ছা। আমি রাজি হইলাম, কারণ আমার তো কোনো উপায় নেই, কারণ এই সুযোগটা যদি চলে যায় আর তো আমি বৈধ হতে পারবো না। তখন সে আমার 8,000 রিঙ্গিত লাগলো, সে মাইজি সব কিছু কমপ্লিট করে সে অ্যাপ্লাই করলো। মাইজি এটা আবার একটা, যারা মালয়েশিয়াতে আছেন এরা সবাই জানেন যে মাইজি 2বার হয়েছিল। প্রথমবার ছাড়ছিল তখন অলরেডি বাংলাদেশি প্রায় 3 লক্ষ বাংলাদেশের কাছ থেকে 3,000 রিঙ্গিত করে টাকা নিয়ে গেছে। তারপরে ওরা ক্লোজ করে দিল যে আমাদের মাইজিটা হবে না। এটা মালয়েশিয়ান সরকার নিয়ে এটা বৈধ করে দেয়। মালয়েশিয়ান তখন এর আগের সরকার থাকা অবস্থা নাজিবুর রাজ্জাক যখন ছিলেন ক্ষমতায় তখন এটা ছিল, এখন তো নতুন সরকার মাহাথির। তো তখন ওই মাইজি কোম্পানিটা আবার ওই নাজিবুর রাজ্জাকের ওয়াইফের কোম্পানি, ওই প্রধান প্রেসিডেন্টের ওয়াইফের কোম্পানি। সে বলছে ওকে তাহলে মাইজি, কিন্তু প্রথমে অলরেডি 3 লক্ষ মানুষ 3,000 রিঙ্গিত করে জমা দিয়ে দিচ্ছে, তাহলে কত টাকা হয়, এগুলো সব মায়ের, এটা হবে না, একটা করতে পারবে না, দেন দ্বিতীয় করে আবার টাকা জমা দিতে হবে। এরপরে আমরা আবার টাকা জমা দিলাম, সবাই দিছে। দ্বিতীয়বারে যারা জমা দিচ্ছে তার মধ্যে থেকে মনে হয় 80% লোক পাসপোর্ট পাইছে, ভিসা পাইছে, আর বাকিরা এখনো পর্যন্ত প্রসেসিং। আর যেগুলি এখন বর্তমানে যারা আছে এই সরকার আসার পরে এগুলি সব ক্যান্সেল করে দিছে, মানে যারা হয় না হুট করতে পারে না এগুলো আর করতে পারবে না, যারা করতে পারছে। আচ্ছা যাই হোক, এগুলো টানাপোড়েন সবসময় চলতেই থাকে। হ্যাঁ, টাকা মার গেল, তারপর আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ রাজি হয়ে গেলাম, বসে অলরেডি করতে তারপরে অলরেডি একটা পর্যায়ে মোটামুটি ভাবে আমি আমার পাসপোর্টটা পাইলাম, ভিসা লাগিয়ে দিল, পাসপোর্ট পাইলাম। পাসপোর্ট পাওয়ার পরে আমি অলরেডি কাজ করতেছি। এখন বসের টাকা শোধ করতে হবে। আমার ওয়াইফ যে টাকা দিয়েছে ওই টাকা তো মারি খেলাম, সেটা তো বাড়িতে বলতে পারতেছি না। এখন আমার বসের টাকা শোধ করতে হবে, টাকা প্রতি মাসে তার আমার স্যালারিতে টাকা কেটে নেয়, আমি বাড়িতে ওই পরিমাণ টাকা দিতে পারতেছি না। এদিকে আমার বাচ্চার কিন্তু পড়ালেখা খরচ আছে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়ে 3টা সন্তানকে নিয়ে কত কষ্ট করে, এখন কিন্তু সবকিছু দাম, সবকিছুই কিন্তু মানে কত যে কষ্ট হবে সেটা আসলে খুব টাফ, একটা ছেলের পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে একটা মেয়ে। তারপরে সে টাকা কাটে প্রতি মাসে, আমি বাড়িতে টাকা দিতে পারি না। আমার ওয়াইফ চিলি করে যে তুমি টাকা দিতে পারো না কেন, তোমার কি আসলে তুমি কি করো, টাকা কি তুমি মেয়েদের পিছনে খরচ করো না তুমি কি করো, নাকি জুয়া খেলো, কি করো? আমি কিন্তু সত্যি করতে আজ পর্যন্ত সিগারেটও খাই না। তো এইরকম একটা আমি বুঝাইতে পারতেছি না যে এই যাক, কারণ এই জন্য বুঝতে পারি না, ও বলতেছে আমি তোমাকে টাকা দিয়েছি ভিসা করার জন্য, তুমি আবার কেন টাকা পাঠাও না, তুমি তো ভিসা করছো। কিন্তু বস প্রতি মাসে টাকা কেটে নিচ্ছে। তারপরে কিছু কিছু করে ধরেন 3 মাস পরে 30,000 টাকা দিলাম, আবার 4 মাস পরে 50,000 টাকা দিলাম, এরকম করে দিতেছি আমি। কিন্তু এতে ওদের যে খরচ প্রতি মাসে ওইটা কাভার দিতে পারি না, হয় না। তারপরে শেষ পর্যন্ত মোটামুটি ভাবে যখন এটা হইলো, মোটামুটি বসের টাকাটা সুদ হয়ে গেল। বসের টাকাটা সুদ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ওই আশেপাশে আবার মালয়েশিয়াতে গত বছর লাস্টের দিকে আপনারা জানেন যে হিন্দুদের একটা ছিল, হিন্দুদের মন্দির ভাঙার ব্যাপারে নিয়ে একটা খুব গন্ডগোল হয়েছে। আপনারা সবাই জানেন এটা হচ্ছে USJ7 সুবাং জায়াতে। ওই মন্দিরটা ভাঙবে, মন্দির হিন্দু তামিল তাদের ওদের কিন্তু আছে, ওরা কিন্তু মালয়েশিয়ান নাগরিক। কিন্তু মালায়রা চাচ্ছে যে কোম্পানিটাও জায়গাটা কিনছিল MCT, যে কোম্পানিটা কিনছে ওই কোম্পানি চাচ্ছিল ওই মন্দিরটা না ভাঙলে তারা বিল্ডিং করতে পারতেছে না। আচ্ছা, সেই সুবাদে ওইটা নিয়ে বিশাল মারামারি। ওই এলাকাতেই ছিলাম আমি, যেখানে আমার রেস্টুরেন্টটার বিজনেসটা স্লো হয়ে গেল, রেস্টুরেন্টের কাজটা খুব স্লো হয়ে গেল। আমি বস বললো যে এখন স্যালারি এই পরিস্থিতি 3 মাসের মতো স্যালারি আমার আটকে পড়ে গেছে, কারণ সেল একবারে নাই। যেখানে প্রতি মাসে প্রতিদিন সেল হতো 7-8 হাজার রিঙ্গিত, সেখানে চলে গেছে প্রায় 800-900 রিঙ্গিতের মতো। সেখানে আমার স্যালারি দিতে পারতেছে না, আমি খুব ইয়ের মধ্যে আছি, পরিস্থিতি খুব বস দিতে পারলো না। তখন আমি আবার বাড়িতে টাকা পাঠাতে পারতেছি না। তখন আমার ওয়াইফ তো বলতেছে না তুমি মনে হয় বিয়ে শাদী করছো, একটা কিছু একটা সন্দেহ করছে, এর আগে তো এই ঘটনা ঘটছে। তখন তুমি আমার মনে হচ্ছে যে তুমি মনে বিয়ে শাদী করছো একটা কিছু, তাহলে না হলে তুমি কি করো এগুলা। এদিকে সে বাসা ভাড়া দিতে পারতেছে না, ওই বাসাটা তো আমাদের ভাড়া, কারণ একবারে গ্রামের বাড়ি তো সে যায় না, তার ভাইয়ের কাছে যাবে না, কারণ ভাইয়ের সাথে তার কথা কাটাকাটি হয়েছে, কেন আমাকে সে চায়, সে কারণে বাসা ভাড়া দিতে হচ্ছে। মাসে সে স্কুলের বেতন দিতে হচ্ছে, আমার ছেলের স্কুল, 2টা মেয়ে মাদার সাথে পড়ে, ওদের স্কুলের বেতন, খাবার খরচ সবকিছু দিতে হয়। তো ও একা আর কোলাইতে পারতেছে না, বলে যে আমার পক্ষে তো আর সম্ভব না, তুমি একটা কিছু করো।
আমি আমার পক্ষে আর সম্ভব না, আমি আর পারবো না। ও আমাকে সরাসরি বলেই দিল। তো আর আমাকে এটা বলতেছে যদি আমার 3টা সন্তান না থাকতো তাহলে আমি তোমাকে ছেড়ে অনেক আগে চলে যেতাম, সন্তানের দিতে আগে আমি এই পরিস্থিতিতে আমি আছি। মোস্ট কমন ডায়লগ সংসারে এগুলো। হ্যাঁ তখন আমি এগুলো মোস্ট কমন ডায়লগ সব সংসারই হয়, যদি না হয়ে থাকে তাহলে এই সংসারে কোনো একটা বিশেষ অন্য কোনো কিছু আছে আর কি। যাই হোক, তারপরে এটা বললো, আমি বুঝছি তো আমি আসলে তুমি যদি আমার জায়গায় থাকতে আমি আসলে তখন ও কিন্তু প্রচুর রাগ করে, আমি চুপ শুধু শুনি, কারণ একটা সংসারে এটা একদম আমি ডেফিনেটলি কাউকে না কাউকে চুপ থাকতে হয়, নইলে এটা এবং বড় আমি ঝামেলা হয়ে অনেক যায়। মেনে আসি। যখন আমি রাগ করি ও চুপ থাকে, ও যখন রাগ করে আমি একদম শুধু শুনি, আরো বলো বলো আরো বলো, আমি ওদেরকে হাসাই। তারপরে জাগের পরে আবার কিছুদিন পরে লাস্ট 30,000 টাকা পাঠিয়েছিলাম, আমি লাস্ট আর পাঠাতে পারি না। তারপরে আমি চলে গেলাম আপনার ওইটাতে। পাঠানোর পরে কোম্পানি বন্ধ গেলে এখন আমার ওয়াইফ বলতেছে তার কোম্পানি বন্ধ হয়ে যায়, তুমি একটা কাজ করো, আমার আবার একটা আমার ওয়াইফের বড় বোনের হাজবেন্ড থাকে আবার আরেকটা জায়গাতে, বলছে তুমি ওইখানে চলে যাও, সে কাজ দিবে। আমি বলছি আমার বসের কাছে কিন্তু পাসপোর্ট, তার কাছে কিন্তু আমি কিন্তু সেগুলো সব জমা দিতে হয়েছে। হ্যাঁ, কারণ টাকা বাকি রয়েছে না, টাকা দিলে সে পাসপোর্ট দিবে আমাকে, আমি কিভাবে যাবো? বস যদি আমি যদি টাকা শোধ না করি সে পাসপোর্ট দিবে না আমাকে, আবার এদিকে স্যালারিও দিচ্ছে না, কাজ সেলস কমে গেছে। এখন আমি জিজ্ঞাসা করলাম ওয়াইফকে, আমি কি যাবো ওইভাবে? বলছে হ্যাঁ তুমি যাও, কারণ পরিস্থিতি খুব খারাপ, তুমি ওইভাবে যাও, কারণ বস কিন্তু পাসপোর্ট দিবে না। বলছে না দিলেও কিছু করার নাই, তুমি যাও ওইখানে। পরে আমি চলে গেলাম ওইখান থেকে আমার বাইরের কাছে। আচ্ছা, উনিও কিন্তু অবৈধ, ওনার কিন্তু পাসপোর্ট নেই। আচ্ছা, তো যাই হোক, এখন পরে ওনার কাছে গেলাম। ওনার কাছে যাওয়ার পরে যেভাবে এরপরে একটা ওইখানে আমি যেখানে যাই আবার দ্রুত কাজ ম্যানেজ করে ফেলতে পারি, কারণ রেস্টুরেন্টের কাজ জানি তো, ভাষা জানি, সমস্যা হয় না। ওইখানে যে একটা জব করলাম, একটা রেস্টুরেন্টের কাজ শুরু করে দিয়েছি, 4-5 দিন হয়েছে। এখন আমাকে তো পাসপোর্ট পেতে হবে। পাসপোর্ট পাওয়ার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এখন যদি থানাতে জিডি করে আমি যদি ইমিগ্রেশনে জমা দিই যে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে, দেন ওরা আমাকে নতুন করে আর একটা ভিসা লাগে, একটা পাসপোর্ট দিবে, একটা ভিসা আমাকে, কারণ আমার পাসপোর্ট আমার পাওয়ার আমার অধিকার আছে। যদি বসে পুলিশ রিপোর্ট না করে থাকে, যদি বসে পুলিশ রিপোর্ট করে, মালয়েশিয়াতে সবাই জানে যদি বস পুলিশ রিপোর্ট করে যে আমি পলাতক, তাহলে মালয়েশিয়াতে আমার কোনো দিনও ভিসা লাগানো সম্ভব না। আচ্ছা, তো সেক্ষেত্রে বসটা ভালো, বসের সাথে যোগাযোগ হয়েছে আমার। আমি বলছি বস আমি কিছুদিনের জন্য বাইরে এসেছি, আমি আবার আসবো, ব্যবসাটা রানিং হয়ে আমি আসবো। পাসপোর্ট দিয়ে সে দিল না, পাসপোর্ট রয়ে গেছে। এখন আমি যাব থানায় পুলিশ রিপোর্ট করতে যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে, তোমরা আমাকে একটা পাসপোর্ট দাও। সেই ক্ষেত্রে আমাকে আগে যেতে হবে বাংলাদেশ হাই কমিশনার আপনার আমপাং, ওইখানে গিয়ে আমাকে একটা পাসপোর্ট বানাইতে হবে। আচ্ছা, পাসপোর্ট বানাই দেন মালয়েশিয়াতে আমপাং LRT 2টা এম্বাসি আছে। পুরানটা হচ্ছে এক জায়গাতে, আর যে নতুন সেটা আছে আমপাং রেল স্টেশনের থেকে 5 মিনিট সময় লাগে। এখানে পাসপোর্ট জমা নেয় এবং পাসপোর্ট ডেলিভারি দেয়। আমি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে মালয়েশিয়াতে 2টা এম্বাসি করে দিয়েছে আমাদের জন্য। আগে খুব কষ্ট হইতো, এখন 2টা এম্বাসি হওয়াতে পাসপোর্ট ডেলিভারি দ্রুত পাই আমরা, এবং এটা খুব ভালো হয়েছে এবং খুব সার্ভিসটা খুব ভালো। সেক্ষেত্রে আমি গেছি এম্বাসিতে, যাওয়ার পরে আমার পাসপোর্টটা আমি করব। যখন আমি এম্বাসিতে যাওয়ার আগে 2টা আরো বাঙালি ছিল আমাদের গ্রামের বাড়ির। এরা বলতেছে ভাই আমরা তো ভাষা জানি না, আপনি তো ভালো বুঝেন, একটু দয়া করে আমাদেরকে আপনার সাথে নিয়ে যান, গেলে আমাদের পাসপোর্টটা হবে, আমরা দেশে চলে যাব। 5 বছর হয়ে গেছে, 5 বছরই অবৈধ, পাসপোর্ট কোনো কিছুই নেই। আর নৌকাতে গেছিল, নৌকা যোগে। ওকে, তখন আমি চিন্তা করলাম যে আসলে এরা গরিব মানুষ, আমিও দেখলাম যে এরা আসলে ভাষা বুঝে না, আমি না নিয়ে গেলে। তখন আমার বাইরে কিন্তু বলছে যে ওদেরকে নেওয়ার দরকার নাই, আপনি যান, ওদেরকে নিলে আপনি আবার ওদের জন্য আপনি বিপদে পড়বেন। তখন আমার এইরকম ছোট্ট একটা দাঁড়িয়ে ছিল, সেম কিবরে ভাইয়ের মতোই ছিল। তো যার কারণে ওরা মালাই মনে করতো, পুলিশ আমাকে ডিস্টার্ব করতো, দেখলে মনে করতো মালাইয়ের মতো, ওরা ভাবতো বাঙালি হিসেবে। সাধারণত এরা করতো না, আমাকে ডিস্টার্ব করতো না। আচ্ছা, আচ্ছা, আমি অনায়াসে চলতে পারতাম, ফিরতে পারতাম। পরে আমি ওদেরকে নিলাম, চলেন যাই। ওরাও টাকা নিয়ে নিছে, পাসপোর্ট সব করবে, এম্বাসিতে যাবো আমরা। নিলাম, এম্বাসিতে যাওয়ার পরে ওরা ওদের পাসপোর্ট নাম্বারটা পর্যন্ত মুখস্থ নাই। এইখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আমি দিতে চাই, মানে প্রত্যেকে তার পাসপোর্ট নাম্বারটা মুখস্থ জানো রাখে। পাসপোর্ট নাম্বারটা যদি মনে না থাকে, আপনি দয়া করে আপনার পাসপোর্টে একটা ফটোকপি করে আপনি জিমেলে ব্যাকআপ দিয়ে রাখেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে যান, জিমেল থেকে ব্যাকআপটা বের করে আপনি এটা কাজে লাগাতে পারবেন। আবার পাসপোর্টটা যদি মানে এটা ফরেনারদের জন্য আত্মার মতো, পাসপোর্ট নাম্বারটা আপনি অবশ্যই মনে রাখবেন। না মুখস্থ রাখার কারণে কি সমস্যাটা হয়েছে আমি সেটা বলতেছি আপনাদেরকে। জি, করে নাই। তারপরে এম্বাসিতে গেলাম, ওরা বলতেছে পাসপোর্ট নাম্বার দেন, তার পাসপোর্ট মুখস্থ। বলছে পাসপোর্ট নাম্বার না থাকলে বের করে আরেকটা ওয়ে আছে, ভোটার আইডি নাম্বার দিলে তারা বের করতে পারে তার পাসপোর্টটা, কারণ ভোটার আইডি দিয়ে তো পাসপোর্ট করতে হয়। জি, আমরা তারপরে তার ভোটার আইডি ফটোকপি ছিল, ভোটার আইডি দেওয়ার পরে তারা চেক করে দেখলো যে এটা তো তার পাসপোর্ট নাই। তার কারণ সে যখন পাসপোর্টটা করছিল সেই জন্ম নিবন্ধন দিয়ে করছিল। সো ভোটার আইডি দিয়ে পাওয়ার তো কোনো সুযোগই নেই। সে জন্ম নিবন্ধন দিয়ে করছিল, ওই জন্ম নিবন্ধন নাম্বারটা তার কাছে নাই। কোনো রেকর্ডে, দুজনের কোনো রেকর্ডে আমরা পাচ্ছি না, পাসপোর্ট নাম্বারও পাচ্ছি না। যদি পাসপোর্ট নাম্বার থাকতো দেন আমরা রিনিউ করতে পারতাম একটা পাসপোর্ট। পরে ওরা বলে দিচ্ছে কি করবেন, আমারটা তো আছে, আমি দিয়ে দিচ্ছি অলরেডি, আমার ফটোকপি সবকিছু ছিল, আমারটা অলরেডি কথা বলে ফেলছি। বলছে আপনারা কাজ করেন, আমাদের পুরনো যে এম্বাসি ওইখানে যান, ওইখানে এই ধরনের কোনো ক্রিটিক্যাল প্রবলেম হলে ওরা এটা সলভ করে। ওইখানে যাওয়ার পরে কথা বললাম, বলছে যে তাহলে একটা কাজ করেন,
আপনি যদি এইভাবে পাসপোর্ট না পান আপনার থানাতে একটা জিডি করেন যে পাসপোর্ট হারিয়ে গেছে, তারপরে দেখা যায় কোনো একটা ওয়েতে, আর নাহলে আরেকটা ওয়ে আছে আপনি নতুন করে পাসপোর্ট জমা দেন। যদি পুরনো পাসপোর্ট রিনিউ করে মালয়েশিয়ার রিঙ্গিত 116 রিঙ্গিত লাগে, আপনারা সবাই জানেন ব্যাংকে টাকা জমা দিতে হয়, তারপর রিসিট জমা দিলে আপনি নিয়ম অনুযায়ী আপনার পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন মালয়েশিয়ার রিঙ্গিত 116 রিঙ্গিত। বলেও কেউ কোনো দালালকে বেশি টাকা পয়সা দিবেন না। ওইখানেও দালাল আছে? হ্যাঁ আছে, সব জায়গাতেই আছে, বাঙালি দালাল ভাই সব জায়গাতেই আছে। যাক ওটা অনেকে নিতে চায়, অনেকে 5-6 মাস পর পাসপোর্ট ডেলিভারি পায় না, ওইখানে আছে। কিন্তু যারা আসলে এটা কারা দালালটা ধরে, যারা আসলে অ্যাকচুয়ালি গ্রাম থেকে আমরা যারা বাংলাদেশি ভাই যারা গ্রাম থেকে, তারা তো বুঝে না, তারা চিন্তা করে একটা হ্যারাসমেন্ট, আবার একদিন কাজ পালা গেলে তার 101 দিনের স্যালারি চলে যায়, 2-3 দিন জিতে হয় তো দালালকে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। নর্মালি শুধু 116 রিঙ্গিত হলে আপনি পাসপোর্ট করতে পারবেন, সরকারি ফি আর কি যেটা। ওকে, যাই হোক, তারপর পরে ওইখানে নিয়ে গেলাম, তারপর বলছে আপনি যেহেতু নাই আপনি কাজ করেন, পুলিশ রিপোর্ট করে আমাদেরকে দেন, আমরা যে কোনোভাবে, এটা নতুন নতুন রুলস হচ্ছে মালয়েশিয়া যে আপনাকে পুলিশ রিপোর্ট করতে হবে যদি পাসপোর্ট হারানো যায়, তাছাড়া আমরা কোনো পদক্ষেপ নিতে পারবো না। এখন আমি চিন্তা করলাম পুলিশ রিপোর্ট করতে হবে, ওকে ডান, তোমরা কি রাজি আছো? হ্যাঁ আমরা রাজি আছি পুলিশ রিপোর্ট করতে। আমরা তোমাদের যে পাসপোর্ট নাই, থানাতে গেলে যদি তোমাদেরকে ধরে ফেলে তাহলে তো আমি আবার তোমাদের জন্য আমি পূর্ব বিপদে। কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল, এর আগে আমার পাসপোর্ট হারাইছে, আমি কয়েকবার থানাতে গেছি, পুলিশ রিপোর্টও করছি, সমস্যা হয় না। কিন্তু ফেব্রুয়ারি মাস, এই 2019-এর ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়া সরকার নতুন একটা নিয়ম করছে যে পুলিশ রিপোর্ট করতে গেলে আপনাকে স্টেটমেন্ট দিতে হবে, কী কারণে পাসপোর্ট হারালো, কোথায় হারালো। আগে গেলে 50 রিঙ্গিত দিলে 100 রিঙ্গিত দিলে ওরা জাস্ট দেখতো না, পাসপোর্ট হারাইছে লিখে একটা পুলিশ রিপোর্ট করে দিত, শেষ, জাস্ট একটা করে দিত, ওইটা দিয়ে আমরা কাজ চালাতে পারতাম। 6 মাস পর্যন্ত পুলিশ আর ধরবে না ওই পুলিশ রিপোর্টটা থাকলে। ওকে, 6 মাস চলতে পারবে। থানাতে গেছি, এই থানাতে গেছি আমরা পুটু পাসার 18, সেই ডেটটা হচ্ছে 18 ফেব্রুয়ারি 2019 সকালবেলা আমরা ওখান থেকে গেলাম। থানাতে যাওয়ার পরে ওরা অলরেডি থানাতে ভিতরে ঢুকলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম তুয়ান, সাইনা বুয়াট রিপোর্ট পুলিশ, পাসপোর্ট ডাহিলাম, আমার পাসপোর্ট হারা গেছে, আমি পুলিশ রিপোর্ট করবো। বলছে ওকে, কালা ইউনা বুয়াট পুলিশ ইউপিগি জুম্পা ডাঙ্গান তুয়ান বাকি স্টেটমেন্ট দুলু, স্টেটমেন্ট দিতে হবে তোমাকে আগে, তারপর তুমি পুলিশ রিপোর্ট করতে পারো। তারপর আমাদের 3 জনকে 3টা কার্ড দিয়ে দিল, ভিজিটর হিসেবে যে কার্ডগুলি দেয় আর কি। তারপর আমরা একদম, এটাকে বলা হয় আপনার অনেক বড় সিনিয়র অফিসার আর কি, আমি নামটা আসলে ভুলে গেছি, যাক ওনার কাছে পাঠালো 3 তলায়, পুটু পাসারের যে থানাটা আছে, বালাই অর্থ হচ্ছে থানা, 3 তলায় আমরা গেলাম। 3 তলায় যাওয়ার পরে দেখলাম যে ওরা যে রুম নাম্বারটা দিচ্ছিল ওই রুম নাম্বারে কোনো লোক নাই। তারপর 3-4টা রুম ঘুরলাম, লাস্টে একটা রুমে পাইলাম, দেখলাম যে উনি সিনিয়র পুলিশ অফিসার বসে রয়েছে, খুব সম্ভবত গতকালকে রাতে ওনার ডিউটি ছিল, উনি খুব ঘুম ভাব চোখে ঘুম নিয়ে বসে রয়েছে। আমি গেলাম, পরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম তুয়ান আপা কাপড় তুয়ান, saya nak buat police report sebab ini saya punya abang magam, dia orang ada masalah sikit, pasport dah hilang. Macam mana hilang? Mana hilang? Pasport dah hilang dengan itu LRT পুটু পাসার, মানে আমরা ট্রেনে আসতেছিলাম, ট্রেন থেকে পাসপোর্ট একটা তো বলতে হবে। আর পুলিশ রিপোর্ট করার নিয়ম হচ্ছে বাংলাদেশেও একই নিয়ম, যেইখানে পাসপোর্টটা হারায়, যেই থানার আন্ডারে আশেপাশে ওই থানাতে আপনাকে পুলিশ রিপোর্টটা করতে হয়। তখন আমরাও বললাম যে আমাদের এইখানে পাসপোর্টটা হারাইছে, এই কারণে আমরা এই বালাইতে আসছি, এই পুলিশ স্টেশনে আসছি। তখন তারা বললো যে ওকে তোমাদের পাসপোর্ট নাম্বার দাও, আমরা যে পাসপোর্ট হারাইছি তো পাসপোর্ট নাম্বার দাও। পরে আমাকে একটা সাদা কাগজ দিল, সাদা কাগজের ভিতরে আমি আমারটা লিখলাম, আমারটা এই কারণে লিখলাম, আমারও তো রিপোর্ট করতে হবে, রিপোর্ট করে দেন পাসপোর্ট নিয়ে গেলে ইমিগ্রেশনে, দেন আমাকে ওরা ভিসা দিবে, নতুন স্টিকার দিবে, ওদের সাথে আমারটা আমি লিখে একসাথে দিয়ে দিলাম। তখন আমি ওদেরকে আগে থেকে বাইরে থেকে বলে রাখছিলাম যদি টাকা পয়সা লাগে 50 টাকা যদি লাগে তাহলে তাও আমরা দিয়ে, এখানে ঝামেলা করতে চাই না, তোমরা দিও, টাকা চালিয়ে দিও, ওরাও রেডি আছে, এক পায়ে রাজি। কথাটা বলার পরে ওই রুমের পাশেই আবার পুলিশদের একটা বড় মিটিং চলতেছে। ওই অফিসার বলতেছে যে এই অফিসারটা আবার কিভাবে রিপোর্টটা করে সে ভালো জানে না, যে পাসপোর্ট হারালে কিভাবে করতে হবে, সে শুধু জিজ্ঞাসা করতেছে যে এই সে কোথা থেকে হারাইছে, করতে করতে মোটামুটি 10 মিনিট চলে গেল। তারপরে ওই পুলিশদের যে বড় অফিসার, ওদের মিটিং শেষ হইলে পরে ওনার বড় যে স্যার উনি আসছে পরে তাকে জিজ্ঞাসা করতেছে স্যারকে যে স্যার এই যে একটা প্রবলেম হয়েছে, পুলিশ রিপোর্ট যে করবে আমাদের অ্যাড্রেস দিতে পারতেছি না, তার কারণ কি ওরা তো কাজ করে কনস্ট্রাকশনে, ওরা কাজ করতেছিল তখন একটা মসজিদে কাজ করতেছিল। আর আপনারা জানেন যারা মালয়েশিয়াতে যারা আছেন, যারা কনস্ট্রাকশনে কাজ করে, যেখানে কাজ করে ওইখানে রুম বানায়, কোন চিজ যাকে বলে ওইখানে বানায় থাকতে হয়, এটা হচ্ছে নিয়ম মালয়েশিয়ার, ওরা ওইখানে বানায় ওইখানে থাকে। এখন আমরা যখন ঠিকানা লিখতেছি, ওই মসজিদের ঠিকানা লিখতেছি, তখন বলছে পুলিশ রিপোর্টে তোমার মসজিদে থাকো, এটা কি সম্ভব নাকি, এটা কোনো হয়, তোমাকে একটা বাসার ঠিকানা দিতে হবে। পরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য ওই ডিসিকে ডাকলো যে স্যার এটা কীভাবে সলিউশন করবো, কীভাবে লিখবো পুলিশ রিপোর্টটা আমি বুঝতে পারছি না, আপনি একটু দেখেন তো। এখন ওই পুলিশ অফিসার আবার এখন নতুন যে আইন, সেই আইন অনুযায়ী সে তার কাজ চালালো। সে কী করলো, আগে ফোন দেবে ইমিগ্রেশনে,
মানে আমাদের অলরেডি একটা ইয়াতে চলে যাচ্ছে আর কি, আমরা বিপদে পড়তেছি আর কি। ইমিগ্রেশনে ফোন দিয়েছে, সে ফোন দিয়েছে ইমিগ্রেশনে যে আগে আমাদের পাসপোর্ট ভ্যালিড আছে কিনা, ভিসা আছে কিনা, পুলিশ রিপোর্ট করতে পারবো কার জন্য, যেমন আমার আইসি হারাই গেছে, আমার ভোটার আইডি হারাইছে, আমি রিপোর্ট করবো। ভোটার যদি নাই থাকে রিপোর্ট করে লাভ কি? তার মানে টোটালটাই আমি ভুয়া না। তারপরে ও ফোন দিয়েছে ইমিগ্রেশনে, আমারটা ঠিক আছে অলরেডি, কারণ আমার পাসপোর্ট নতুন যে পাসপোর্ট সেটা পাইনি, পুরান পাসপোর্টের নাম্বারটা ছিল, ফটোকপিটা ছিল, ওটা দিচ্ছি, ওটা দিয়ে কিন্তু পাই নাই। নতুনটা দিলে কিন্তু পাইতো, আমার কাছে পুরানটা ফটোকপি ছিল। আচ্ছা, পুরানো দিচ্ছে এবার আমারটা পায় না, আরেকটা ছিল ওর, তো ও বলছে ওর ওভার স্টে, ওর ডেট ওভার হয়ে গেছে। আর ওই পুলিশ ভাবছে আমি মনে হয় ওদের দালাল, কারণ ওরা কিন্তু চুপ, ভাষা জানে না, সব কথা আমি বলতেছি। আচ্ছা, এখন পুলিশের চোখে ওরা ভাবতেছে আমি মনে হয় খুব সম্ভবত দালাল, ওদেরকে আমি হেল্প করতেছি, ওদের কাছে টাকা পয়সা খাবো, এরকম একটা কিছু। ওকে, ওরা আমাদেরকে কিচ্ছু বললো না, আস্তে করে নিচে তো পুলিশ বালায় ফোন দিল, পুলিশ আসলো। ওরা কিন্তু ইমিগ্রেশন চেক করে ফেলছে যে আমাদের কারোর ভিসা নাই। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা আমি ওটা স্বীকার করেছি, ওদের কিন্তু পাসপোর্ট নাম্বার নাই, কারণ আমরা এম্বাসিতে যখন গেছি পাসপোর্ট দিতে পারিনি, ওরা বানায় টানে একটা নাম্বার দিচ্ছে আমাকে, ওরাও এখানে আমার সাথে একটা ইয়ে করছে। তো ওই নাম্বারে তো পাসপোর্ট একটা দিলেই কি হইলো, মালয়েশিয়া ওরা কি এত বোকা নাকি যে দিলে একটা নাম্বার দিলে ওরা পেয়ে যাবে। পরে যাই হোক পুলিশ আসলো, আসতে করে আমাদেরকে তিনজনকে অ্যারেস্ট করে ফেললো। অ্যারেস্ট করে বালাইতে তখন আমি ওদের সাথে সেটেল করার চিন্তা ভাবনা করেছিলাম যে কোনোভাবে এটা সেটেল করা যায় কিনা। তখন আমি তোয়ান মা বলে সেটেল সেবাব কিতাবুন চানি মাকান। তারপরে বললাম যে দেখ, পুলিশে বুঝিয়ে বললাম দেখো আমি যেহেতু ইচ্ছা করে আসছে বালাইতে, মালয়েশিয়ার একটা ইয়ে আছে, যদি কোনো লোক ইচ্ছা করে পুলিশ ইয়াতে যায় বা ইমিগ্রেশনে যায়, ওরা রেসপেক্ট করে ওদেরকে অ্যারেস্ট করে না। যদি ইচ্ছা করতে যায়, যে ইচ্ছা করে যেহেতু আসে দেখি সলিউশন করা যায় কিনা। কিন্তু ওরা ওদের দেশে আমরা অলরেডি টিপু মানে মিথ্যা কথা বলছি ওদের সাথে, আমরা এই করছি। তখন ওই অফিসার তখন আবার মালয়েশিয়াতে একটা ইয়ে চলতেছিল যে বেশি অপরাধী ধরতে পারলে র্যাঙ্ক বাড়ে, প্রতি বছর একটা সময় দেয়। ওই তখন এই সুযোগটা ওরা নিচ্ছে। আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করছিলাম যে এক একজনে আমরা 5,000 রিঙ্গিত করে দিব। তারপরে ওরা এটা করে নাই, রাজি হয়নি অলরেডি বালায় ভিতরে দিয়ে দিছে। এখন আমি চিন্তা করতেছি এত বছর আমি মালয়েশিয়াতে আছি, আমি যদি এটা ফোন করে আমার আত্মীয় স্বজনরা জানাই, আমার বাইরে যে আমি থালাতে এসে ধরা গেছি, তাহলে ওরা আমাকে বোকা বলবে, কাউকে জানাইতেছে না, বলবে যে এত বছর পরে আপনি এই বোকামিটা করলেন আমার সাথে। আরো 2 বছর পরের একটা ঘটনা এটা, এই যে এই লাস্ট ফেব্রুয়ারি 2019 তার মানে আপনি 6-7 বছর থাকার পরের ঘটনা এটা। লাস্টে আমি যখন পাসপোর্ট এই লাস্টের দিনে 18 যেদিন ইয়া হলো 18 ফেব্রুয়ারি 2019 ঘটনা এটা। ওকে, তারপরে ওরা অলরেডি পুলিশ এসে আমাদেরকে নিচে বালাইতে পুলিশ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওরা অলরেডি রিপোর্ট মানে পুলিশ স্টেটমেন্ট নিচ্ছে, আমাদেরকে লিখবে, ওরা আমাদের নামে কেস করবে, অলরেডি আমরা এটা করবে। আপনি চিন্তা করছিলেন বাড়িতে জানালে বাড়িতে বলতে আমাদের ইয়াতে না, আমাদের মালয়েশিয়াতে আমার ভাই যারা আত্মীয় স্বজন আছে এদেরকে জানাইলে হয়তো এরা ভাববে যে ফান করতেছে বা তুমি এত চালাক মানুষ, তোমার ভিসা সবকিছু আছে, তুমি কিভাবে ধরা খাও, এটা ওরা বিশ্বাস করবে না। ফোন কাউকে দিচ্ছি না, ওদেরকে ফোন করতে দিচ্ছি না, ওদেরও আত্মীয় স্বজন আছে, ওদের আত্মীয় স্বজন একদম থানা থেকে খুব কাছে আছে, খুব কাছাকাছি, বললে ওরা আসতে পারতো। প্রথমে জানাই দিচ্ছি না, আমরা ভাবতেছি হয়তো সেটেল করা যাবে। পুলিশ কিন্তু আমাকে বলছিল যে নান্তি সাহেব বলে সেটেল, যে পরে আমরা এটা সেটেল করবো, তুমি টেনশন করো না, হ্যাঁ ব্যবস্থা করবো। তো ওরা আশায় ছিলাম যে একটা কিছু করবে। একটা পর্যায়ে যখন দেখলাম যে ওরা অলরেডি খাতা সবকিছু বের করে আমাদের পুলিশ রিপোর্ট করতেছে, লিখতেছে, তখন বলবো যে আর মনে হবে না, সেটেল আর হবে না। তখন ফোন দিতে বাধ্য হলো আমাকে, আমরা ফোন দিলাম। তখন আমার সাথে যে ছেলেটা ছিল, ওর আবার এক আত্মীয় থাকে পাশেই, 2 মিনিটের রাস্তা। ফোন দিছে, পরে ও আসছে, কিন্তু ততক্ষণে কিন্তু পুলিশ রিপোর্ট হয়ে গেছে অলরেডি। যদি না হইতো, তার আগে যদি ও ফোন দিত, তাহলে এসে আমাদের ওখান থেকেই একটা ম্যানেজ করতে পারতো। তারপরে অলরেডি পুলিশ রিপোর্ট সব কিছু করে গেছে, ও লোকটা আসছে, আইসা বললো যে এখন তো পুলিশ রিপোর্ট হয়ে গেছে, তোমাদেরকে আমরা ছেড়াতে পারবো না, তোমাদেরকে পুলিশ লকআপে নিয়ে যাবে জিংজাং। মালয়েশিয়াতে যারা আছেন সবাই জানেন, পূর্ব পাশার আশেপাশে এরিয়াটা হচ্ছে জিংজাং, ওইখানে জিংজাং নিয়ে গেছে আমাদেরকে, জিংজাং রাখলো। আর আমাদের যে লোকের সাথে কথা সে বলছে যে তোমাদের 14 তারিখে কোর্টে তুলবে, 14 দিন পরে কোর্টের থেকে তোমাদেরকে আমরা উকিলের মাধ্যমে বের করতে পারবো, এছাড়া আর কোনো ওয়ে নেই। আচ্ছা, এটা হচ্ছে এখনকার ইয়া। তারপরে আমরা ছিলাম 18 তারিখ থেকে 14 দিন পরে আমাদের 3 তারিখে তোলার কথা ছিল কোর্টে, কিন্তু আপনার 29 তারিখে তুলে ফেলছিল কোর্টে। মানে ওই সময়টাতে আপনাকে কিভাবে রেখেছে? বাংলাদেশে যেরকম লকআপে রাখে ভাবে, পুলিশ লকআপ আলাদা ড্রেস। কিন্তু ওই সময়টায় যখন এখানে কিছু এই মেসেজগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই মেসেজগুলোর জন্য আমি ভুলে যাচ্ছিলাম যে পুলিশ ধরা পড়ার পর থেকে যদি আপনি পুলিশের কাছে থানাতে মোবাইল টাকা পয়সা দিয়ে দেন, তাহলে কিন্তু ওরা সব নিয়ে নেবে। এটা বাঙালি ভাইদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক বাঙালি মোবাইল টাকা পয়সা সব হারিয়ে ফেলছে। ওরা পুলিশ রিপোর্টটা যখন করবে, তখন আপনি পুলিশ রিপোর্টের সব ডিটেলস লিখবেন যে এত ডলার বা এত টাকা আপনার কাছে আছে, এত রিঙ্গিত আছে, এই মোবাইলের মডেল নাম্বার এত, সব লিখবেন। তাহলে এগুলো সব আপনি কোর্টে গেলে ফেরত পাবেন, ফেরত দিতে বাধ্য। আপনার রেকর্ড আছে, যদি রেকর্ড ছাড়া কোনো পুলিশকে দিয়ে দেন, তাহলে ওরা মেরে দিবে, কিছুই আপনি পাবেন না। আচ্ছা, এরকম শত শত প্রমাণ আমি আরও সামনে বলবো, আপনাদেরকে শেয়ার করবো।
তারপরে আমাদেরকে জিঞ্জার নিয়ে গেলো, আমাদের রেকর্ড করছে। আমার কাছে মালয়েশিয়া রিঙ্গিত ছিল 450, থাইল্যান্ডের বাত ছিল 20 বাত, আর আমার কাছে 2টা ব্যাংকের কার্ড ছিল। আমার মালয়েশিয়ার 2টা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, 2টা ব্যাংকের কার্ড ছিল, মাই ব্যাংক আর সিএমবি ব্যাংক, 2টা ব্যাংকের কার্ড, ভিসা কার্ড ছিল, সব কিছুই। আর আমার মোবাইল ছিল, সব কিছু লেখা ছিল, সব একসাথে সুন্দরভাবে। আর কিছু পয়সা টসা ছিল, এগুলো সব কিছু লিখছে। আর ওদের যা যা ছিল সবই লিখছে, সব কিছু লিখে আমাদেরকে লকআপে দিয়ে দিয়েছে। এবং লকআপে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে বলেছে যে তোরা তো আসছো, তোরা কি খাবি কিছু? আমি বলছি যে সরকারে যা দেয় তাই খাবো। বলছে না, যদি প্রথম তো ভাবছি যে এত কষ্ট কী করবো, হ্যাঁ ঠিক আছে আমরা খাবো। 100 রিঙ্গিত করে ওরা নিবে, আমাদের 3 জনকে খাবার দিবে, মানে একটু ভালো ভালো খাবার দিবে আর কি। প্রথম তো 100 রিঙ্গিতের কথা বলছে, কিন্তু এখানেও পুলিশ আমাদের সাথে চিট করছে। 100 রিঙ্গিত কথা ছিল একজনের, কিন্তু 3 জনের কাছ থেকে 300 রিঙ্গিত নিচ্ছে। আচ্ছা, 100 টাকার কথা কন্ট্যাক্ট করছে ওদের সাথে, ওরা প্রত্যেকজনের কাছ থেকে 100 করে। পরে যখন আমরা বেরোছি তখন দেখছি, যখন আমরা কোর্টে যাবো তখন টাকা ফেরত দেওয়ার সময় আমরা গুনে দেখি যে এই পরিস্থিতি। ওকে। তারপর লকআপে আমাদের 3 জনের 3 নাসি গোরিং আইয়াম দিল, মালয়েশিয়ান ভাইরা জানেন সবাই, নাসি গোরিং আইয়াম আমাদেরকে দিল, আর 1 প্যাকেট সিগারেট দিল, আর একটা পানির বোতল দিল। এই 300 রিঙ্গিত শেষ। আমরা খাইলাম, খাওয়ার পরে মোটামুটি ভাবে আমাদের কিন্তু ওই সময় কিন্তু আমাদের ড্রেস সব নিয়ে নিছে। লকআপ পুলিশের একটা ড্রেস দিল, পিছনে লেখা পুলিশ লকআপ, আর একটা শর্ট প্যান্ট দিল। এটাই আমাদের 3 জনের ড্রেস। আমরা লকআপে আছি। লকআপের খাবার, লকআপের কি পরিস্থিতি সেটা আপনারা যারা লকআপে গেছেন বা এটা জানেন, যারা জানি তাদের তো জানা উচিত। হ্যাঁ, যারা জানি তারা লকআপের ভিতরে সকালবেলা আপনাকে দিবে একটা রুটি, একটা পানি, এটা সিরাপ দিবে, সিরাপ আইস না, সিরাপ পানাস দিবে, আর একটা রুটি দিবে। দুপুরে দিবে আপনার প্লাস্টিকে পেঁচানো অল্প কটা ভাত, একটা মাছ আর একটা পানি। এই আর বিকাল 4টা-5টার দিকে ওই একই, মানে এইভাবে দিবে ওরা খাবারটা। এইভাবে জায়গাটা কেমন থাকার মতো? জায়গাটা হচ্ছে, এটা একটা রুমের ভিতরে থাকতে পারে সর্বোচ্চ আপনার 12 জনের মতো, মানে ফ্লোর থেকে একটু উঁচা করে কাঠ দিয়ে করছে, এখানে শুয়ে থেকে আমরা সবাই। আর আমাদের রুম নাম্বার ছিল 05 লকআপের ভিতরে, পুলিশ লকআপ। আমি প্রত্যেকটা নাম্বার এই জন্য বলবো যে কি পরবর্তীতে গেলে তারা সহজে চিনবেন, এবং এটা অ্যাপ্রুভ করার জন্য এটা, এই জন্য আমি সব সহকারে বলতেছি। তারপরে 5 নম্বর রুমে ছিলাম, খেতেছি, কিন্তু যেহেতু ধরা গেছে আমাদের সবার মনে কষ্ট, খাওয়া তো আর যায় না ভিতরে, কারণ কি পরিস্থিতি হইলো, বাইরে কে কি কার কি অবস্থা, এটা আসলে খুব একটা টেনশনের মধ্যে ওরা দুজন। এবং কি অবস্থা দাঁড়াবে সেটা তো জানেন না। হ্যাঁ, সেটা ফিউচারটা আসলে কি বেরোতে পারবো, আর ওদের তো পাসপোর্ট না, ওরা তো বেরোতে কোথায় যাবে, মানে কার কি হবে সবাই। ওরা আমাকে দোষারোপ করতেছে, আমি ওদেরকে দোষারোপ করতেছি। আমি আশা করি ওরা আমার ভিডিও, তোমরা আমাদের ভিডিওটা দেখবা, নাজির এবং সেলিম, তোমরা আমাকে অনেক করছো। তো যাই হোক, ওরা আমাকে দোষারোপ করছে যে আপনার কারণে ভাই আমরা ধরা গেছি। আমি বলতেছি তোমাদেরকে না দিলে তো আমি ধরা খাইতাম না, আমার তো পাসপোর্ট বিশ্বাস হবে ছিল। তারপরে ওরা বলতেছে যাক, ওগুলি কথা বলেন না, আপনার কপালে ছিল, মানে আপনাকে দালাল মনে করেই অ্যারেস্ট করেছে। হ্যাঁ, পুলিশ এটা মনে করছে, কিন্তু আমার কেসটা কিন্তু দালালের কেস দেয় না, আমাকে পাসপোর্টের সেম কেসই দিয়েছে। পাসপোর্টের কোর্স নাম্বারটা হচ্ছে এনাম সাতু সি, এটা হচ্ছে পাসপোর্টের, যেমন বাংলাদেশে 302 ধারা হচ্ছে মার্ডার কেসের যে ধারাটা, পাসপোর্টের ধারাটা হচ্ছে এনাম সাতু সি। এই এনাম সাতু সি যদি হয় সেক্ষেত্রে পাসপোর্টও নাই, ভিসাও নাই। কিন্তু যদি লিমা প্লাস সাতু হয় সেক্ষেত্রে পাসপোর্ট আছে, ভিসা নাই। এই পাসপোর্ট আছে, ভিসা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, সেক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা আইন কোর্টে, সেটাও আমি সামনে আসতেছি, ডিটেলস বলবো। আপনাদের জন্য সুবিধা হবে এটাই, যদি আপনারা কোনো ভাইরা পরবর্তী ধরা খান, যদি এইভাবে চলেন তাহলে আপনাদের জন্য ইজি হবে বেরোতে। আর ক্যাম্পের ভিতরে বা পরবর্তী স্টেপে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দিতেছি। পরে ওরা আমাকে 9 দিন পরে ডাকছে, কোর্টে ডাকছে, যেহেতু আমাদের লয়ার আছে, আমাদের লোক আছে, লয়ার আছে। 9 দিন পরে আমাদেরকে ডাকছে, সবার নাম ডাকছে, এরকম ওকে আসো। কোর্টে আমাদেরকে নিয়ে গেলো। যেই পুলিশ SI ধরছিল আমাদেরকে, এটাকে আইও বলে মালয়েশিয়ার ভাষাতে, আইও আর কি। এটা তো আমাদের এখানেও তো আইও বলে, আইও ইনভেস্টিগেশন অফিসার। হ্যাঁ, আইও আমাকে নিয়ে গেলো, কোর্টে তুললো আমাদেরকে। কোর্ট আমাদের হচ্ছে কোর্ট নাম হচ্ছে জালানদুতা, আপনারা সবাই জানেন। জালানদুতা আরেকটা নাম আছে কুয়ালালামপুর, মাকামা কুয়ালালামপুর, এবং কুয়ালালামপুর সবচেয়ে বড় মাকামা। ওইখানে নিয়ে গেলো। আমাদের কোর্ট নাম্বার ছিল 2, জালানদুতা 2 তালাতে ছিল আমাদের মাকামাটা। হ্যাঁ, এই কোর্টের ভিতরে যাওয়ার পরে অনেকের মোবাইল, টাকা পয়সা মিসিং হয়। কী কারণে মিসিং হয় সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দেবো। আপনারা যারা যদি যান, আমি দোয়া করি কেউ না যান, যদি যান তাহলে এটা শেয়ার থাকলে আপনাদের টাকা পয়সা হারাবে না। কোর্টে যাওয়ার পরে আপনারা কোর্টে তোলার আগে আমাদেরকে একটা সোজা দেখবেন যে কোর্টের ভিতরে দোতলাতে সোজা নিয়ে ওখানে সবাইকে আগে রাখবে। তারপরে আসবে, জাজ আসলে একে বলে আপনার হচ্ছে হাকিম, মালয়েশিয়া ওদের আসলে পরে ডাকবে। তার আগে আপনাকে আমাদেরকে একটা রুমে রাখছিল।
তার আগে আমাদের যে ব্যাগ ওই যে থানাতে যা ছিল সব কিন্তু দিয়ে দিচ্ছি অলরেডি। আমাদের টাকা ব্যাগটা যা ছিল থানা থেকে, আমরা আবার যে ড্রেস পরে গেছিলাম ওই ড্রেস পরে আবার আসছি, একদম আগের মতোই সব ফেরত দিয়ে দিচ্ছে। টাকা পয়সা গুনে দেখলাম, তখন দেখলাম যে 100 রিঙ্গিত করে কম, 300 রিঙ্গিত কম। তখন ওই টাকাটা এরপরে ওই পুলিশ আবার কোর্টের ভিতরে এসে আবার আমাদের কাছে 50 টাকা করে দাবি করছে যে 50 টাকা করে আমরা পানি টেনে খাবো। এটা পুলিশের অভ্যাস, এটা ওরা করে মালয়েশিয়াতে সবাই জানে। আমরা দিয়ে দিচ্ছি 50 টাকা করে, যা তুই খাগা। পরে দিয়ে দিচ্ছে 50 টাকা করে, ওরা নিয়ে গেলো 3 জনের কাছে 150 রিঙ্গিত নিয়ে গেলো, আমাদেরকে কোর্টে দিয়ে আমাদের লিস্ট করে চলে গেল। এখন এইখানে আবার আমাদের ব্যাগ ট্যাগ সব জমা দিতে হবে। এখানে আমরা একটা ভুল করছি, এটা পরবর্তী আর যারা দেখতেছে না আমাকে, তাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমাদের জন্য ভুল। আমরা যেটা ভুল করছি, আমরা এটা সব জমা দিয়ে দিচ্ছি, কিন্তু টাকাগুলি আমাদের পকেটে রাখা উচিত ছিল। যখন আমরা ব্যাগ সহকারে জমা দিয়ে দিচ্ছি, ওর ব্যাগের ভিতরে যা পেয়েছে সব নিয়ে নিছে পুলিশ, টাকা পয়সা সব নিয়ে নিছে ওখান থেকে। আমার মোবাইলটা আমার হাতে ছিল, মোবাইল আমি আমার সাথে 2 জন ছিল, 3 জন আমরা মোবাইলটা জমা দিচ্ছি। মোবাইল জমা দিলে আপনার হাতে একটা নাম্বার লিখে দিবে যে এত নাম্বার, মোবাইলের পিছনে লিখে দিবে। আমার নাম্বার ছিল 17, আর আমার বাকি যারা ছিল তার 16, 17, 18 3টা সিরিয়াল ছিল। তার মানে এই হাতে, ডান হাতে এভাবে মার্কার পেন দিয়ে লেখা থাকে, আর ওই মোবাইলের পিছনে মার্কার পেন দিয়ে লেখা থাকে 17। তার মানে পরবর্তীতে আমি কোর্টের থেকে আসলে আমার মোবাইলটা বের করতে সহজ হবে যে এই এত নাম্বার মোবাইলটা আমার, কারণ কার মোবাইল কাকে দিবে। পরে কোর্টের থেকে উঠছে। এদিকে ওই আমার সাথে যে একটা ছেলে ছিল নাজির, তার অলরেডি উকিল ঠিক আমাদের জন্য সবার জন্য উকিল ঠিক করা ছিল। কন্ট্যাক্ট হয়েছে ওনার সাথে 6000 রিঙ্গিত করে বের করে, সরি 8000 রিঙ্গিত, মালয়েশিয়ান 8000 রিঙ্গিত একজনকে বের করে দিবে। পাসপোর্ট থাক বা না থাক, পুলিশ ইমিগ্রেশন ওই উকিল এটা পারে। এবং এই উকিলটা মালয়েশিয়ার পাসপোর্ট কেসের জন্য এত ভালো উকিল, নাম না হচ্ছে নারা ডেভিল। আপনারা বহু ইচ্ছা করলে যদি আপনাদের মনে চায়, আপনারা যদি ঝামেলা পড়েন, সে কাজ করে, লোক বের করে পরে টাকা নেয়, কোনো টেনশন নেই যে আপনার টাকা আগে সে মেরে দিবে। লোক বের করার পরে সে টাকা দিতে হয় 6000 রিঙ্গিত, 8000 রিঙ্গিত কন্ট্যাক্ট, কেউ 5000 করে, 6000 করে, এটা ডিপেন্ড করে আপনার লোকের উপরে সে কত লোক। কি নাম ভদ্রলোকের? নারা, মিস্টার নারা, ইন্ডিয়ান লেভেল। এবং মালয়েশিয়াতে যত বড় বড় লেভেলের ডক্টর বলেন, আপনার উকিল আছে, সব ইন্ডিয়ান। কারণ মালয়েরা বেশি লেভেলের পড়ালেখা করে না, অল্প করার পরে কাজে নেমে যায়, কারণ ওদের কাজটা অ্যাভেলেবেল। এবং ওই উনি করার পরে দেন ওরা অলরেডি কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করার পরে দেন নাজিরকে ডাকলো আমার সাথে। আমরা তো 3 জন, আমার সাথে আরেকটা ছেলে ছিল সেলিম মিয়া বলতেছে যে ভাই আমরা করব, আমি দেশে চলে যাব, আমি সারা স্বীকার করবো। সালা অর্থ হচ্ছে আমি ভুল। কোর্টে গেলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে যে ইউ মাসো মালয়েশিয়া সালা কাতা সালা, ওরা এইভাবে। ওই জজের নিচে আর 2 জন থাকে, এদিকে বলে ডিপিপি 2 জন থাকে, ওরা জিজ্ঞাসা করবে আমাকে, দেন আমি উত্তর দিব, ওর ডিপিপি বলবে, দেন ওরা আইডিয়া দিবে কোর্টের থেকে যে আমার এটা হয়েছে। সালা হলে আমি অপরাধী, হলে সাজা, অপরাধী না হলে এরপরটা আমি আসতেছি। কোর্টে উঠছি, আলাদা আলাদা তুলছি 3 জনকে। আমাকে তুলছে, আমি উঠে দেখলাম যে আমার পিছনে আমার লয়ার আছে, একটা মালাই লয়ার, আর আমার ভাইরা ভাই এক লোক পাঠাইছে। আমাকে বলতেছে যে আমরা আছে, টেনশন করো না, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি সালা, তুমি বলবো যে আমি সালা না, তাহলে তোমাকে আমরা বের করতে পারবো। সালা স্বীকার করলে তোমার রায় হয়ে যাবে, তুমি জেলে চলে যাবা। আমি বলছি স্যার তারা সালা বলছি অলরেডি। কোর্ট আমাকে জিজ্ঞাসা করছে যে ইউ মাসো মালয়েশিয়া সালা কাতা সালা। এখানে একটা বিষয় খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বাংলাদেশি ভাইরা এই ভুলের কারণে মাসের পরে মাস জেলে পড়ে আছেন। যখন কোর্টে জিজ্ঞাসা করে যে ইউ মাসো মালয়েশিয়া সালা কাতা সালা, এখানে যদি আপনি মনে করেন যে আপনার সত্যিকারের সালা, আপনার পাসপোর্ট নাই, আপনি অপরাধী, আপনি স্ট্রেট বলে দেবেন আমি সালা, সালা। যদি সালা স্বীকার না করেন, আপনাকে পাঠাবে রিমান্ডে, 1 মাসের রিমান্ড। এই রিমান্ডটা আবার একটু ভিন্ন, বাংলাদেশের রিমান্ড মানে ধরে নিয়ে মারে কাটে এরকম না, ওরা এটা জেলের আগে রিমান্ড, মানে এখান থেকেও আপনার বের হওয়ার একটা সুযোগ আছে, আপনাকে পাঠাবে সুঙ্গে বলু। আমার বেলায় যেটা করছে সেটা বলে আপনাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ওই ছেলেটা যে নাজির, তার সাথে কন্ট্যাক্ট হলো, তার কোনো কিছু ছিল না, টাকা দিয়ে দিয়েছে, সে বেরিয়ে গেছে, স্টেট সাথে বেরিয়ে গেছে, তার কেস অলরেডি ফিনিশ। সে যাওয়ার সময় তার মোবাইলটা সব কিছু নিয়ে গেলো, আমাকে বলে দিচ্ছে ভাই আমি অলরেডি বেরিয়ে চলে যাচ্ছি। আমার সাথে আরেকটা ছেলে যে ছিল সেলিম মিয়া, সে বলছে যে না আমি দেশে চলে যাবো, সে স্বীকার করছে হ্যাঁ আমি সালা। তার জেল হইলো 3 মাস। এখন আমাকে অলরেডি পাঠিয়ে দিল সুঙ্গাবুলুতে, যেহেতু আমি রিমান্ডে আছি, আমাকে দিয়ে দিল সুঙ্গাবুলুতে। তারপরের মাসে 23 তারিখে আমার আবার মাকামা, 1 মাসের জন্য আমাকে পাঠিয়ে দিল সুঙ্গাবুলু। ওইখানে এই সুঙ্গাবুলুতে যে যাব রিমান্ডে, এখানে আবার যে জেলের ভিতরে যে সিচুয়েশনটা, যেখানে আসলে আমরা বাঙালিরা খুব প্রতারিত, মানে খুব কষ্টের মধ্যে, এবং এখানে ফরেনারদেরকে মালায়রা। মানে আপনি 1 মাসের রিমান্ডে গেলেন? হ্যাঁ 1 মাসের রিমান্ডে গেলাম। জেলের ভিতরে ঢোকার সময় এখানে কিছু ভুল হয় যে কারণে বাঙালিরা অনেক মাই খায়। এই জিনিসগুলি আমি শেয়ার করতে চাই, যেন কেউ, আপনি কি এক্সপেরিয়েন্স করেছেন এটাই আমাদেরকে শেয়ার করেন প্লিজ। হ্যাঁ সেটাই। তারপরে আমাদেরকে নিয়ে গেলো লরিতে করে সুঙ্গাবুলু, ওইখানে আমাকে ঢুকানোর সাথে সাথে যেটা করতে হবে, আমার কাপড় চোপড় সব খুলে, যা আছে আমার বেল্টের সব খুলে, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, আমাদের টাকা পয়সা। এখানে আমরা অনেকে ভুল করি, যে আমার বেলায় আমি যেটা করে আসছি, টাকা পয়সা যেগুলো আছে, যেগুলো মূল্যবান, এই জিনিসগুলি একটা প্লাস্টিকের ব্যাগ দেবে, এটার ভিতরে ঢুকে দিতে হবে, তাহলে এই জিনিসগুলি পরবর্তীতে আমি ফেরত পাবো। প্রত্যেকটা জিনিস আমাকে ফেরত দিবে আলাদা, যেমন টাকা, মোবাইল পয়সা যা আছে এটার ভিতরে ঢুকে দিলে ওরা একটা বডি একটা নাম্বার দিবে, নাম্বার দিয়ে ওরা রেখে দিবে।
এটা আবার আমার পরবর্তীতে মাকামাতে আমাকে দিয়ে দিবে এটা পরবর্তী কোর্টে, এবং ওইখান থেকে আমার একটা বডি নাম্বার থাকবে প্রত্যেকটা লোকের, যেমন আমার বডি নাম্বার 3190147 31 Ampa 7 আমার বডি নাম্বার, এটা সুঙ্গাবুলুর বডি নাম্বার। এবং মালয়েশিয়াতে যতবার আমাকে ধরবে ততবার একটা বডি নাম্বারই আসবে, এই সারা জীবনই তাই আসবে। হ্যাঁ, সারা জীবনে এই মালয়েশিয়াতে একটা বডি নাম্বারই শুধু, যতবার ঢুকবো লেখা থাকবে যে এতবার আমি গেছি জেলখানাতে। ফিঙ্গারপ্রিন্ট সেটা মেডিকেল রিপোর্টের মতো, যে যতবার আপনি যাবেন হাসপাতালে আপনারা পাস রিপোর্ট বের করে ওই ফেলবেন। পাশে, তারপরে অলরেডি ভিতরে চেকটা করে ভিতরে ঢুকে দিল, সিরিয়ালের মতো আমরা ঢুকলাম। ঢুকার পর এখানে যদি কেউ একটু এদিকে যদি ভুল করে তাহলে মারে, প্রচুর মারে। আচ্ছা, যখন আপনাকে বলছে এটা বের করো, অনেকে ভাষা বুঝে না, বাঙালিরা ভাষা বুঝে না, এরা প্রচুর মার খায়, এর ভিতরে মানে করুণ অবস্থা, এরা ভাষা বুঝে না, মায়ের সেই মায়ের। তারপর ভিতরে ঢুকে দিল আমাদেরকে, যাওয়ার সাথে সাথে চুল কাটবে, সবার চুল কেটে দিল, সব চুল কেটে সিরিয়ালে বসা, ওদের নিয়ম ওদের আইন অনুযায়ী যে নিয়ম অনুযায়ী যা করা দরকার, আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিল, আমার ফিঙ্গারপ্রিন্ট দিলাম, তারপর আমার ছবি তুলো, সব কিছু করে অলরেডি প্রসেসিং করে আমাদেরকে পাঠিয়ে দিল। এই সুঙ্গাই বিলুর ভিতরে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম 7 দিন নিয়ে রাখে শিকল। এই শিকলটা কিন্তু একটা জাহান্নামের মতো। শিকলটা হচ্ছে, শিকল যখন রাখে তখন 7 দিন ফরেনাররা লোকালরা একসাথে রাখে সবাইকে যারা কোর্টের থেকে যারা আসবে সবাইকে একসাথে রাখবে। 1 সপ্তাহ পরে লোকালদেরকে আলাদা করে দেয়, ফরেনারদেরকে আলাদা করে দেয়। যারা লোকাল তাদেরকে দিবে আবাদি, আর না হয় এহসান, অথবা আলাদা আলাদা আপনার যে ব্লকের নাম এগুলা। আর যারা আমরা যে ফরেনার আমাদেরকে পাঠাবে বরকত, আমাকে পাঠাচ্ছিল বরকত, আমার রুম নাম্বার ছিল 108। আমাদের একটা স্লিপ ধরা দিল, একটা টেম্পোরারি একটা স্লিপ, এখানে আমার বডি নাম্বার। এবং এই সময়টা কিন্তু অনেক বাঙালি ভুল করে, এখানে অনেক মার খায়। এখানে ঢুকার আগে আমাদেরকে কাপড় খুলে পাম্পিং দিতে হবে। পাম্পিং মানে এরকম ধরে 10 বার উঠা বসা করতে হবে। এই কারণে অনেকে সে ওই মানে নেশা জাতীয় জিনিস, মানে সিগারেট জাতীয় জিনিসগুলি মানে পেটের ভিতর করে নিয়ে যায়, তারপরে জেলের ভিতরে এরা এগুলো সেবন করে। এই জন্য তারা এই পাম্পিংটা দেয়। যদি সে কিছু নেয়, পায়ে পথে অনেক সময় নেয়, তা অনেকে তখন এটা বেরিয়ে যাবে। পাম্পিংটা দিলে এটা জেলের আইন, 10 বার দিলে সব এটা বেরিয়ে পড়ে যায়, তখন তাকে ধরে মারে। অনেক বাঙালি এটা বুঝে না, ওই উলঙ্গ অবস্থা করতে হবে, এটা ওদের আইন আর কি। যেটা করতে হবে সবাইকে উলঙ্গ অবস্থা করতে হবে, করলে পরে বাইরে পাঠাবে। সবার সামনে এটা করতে হয় না, সবার সামনে বলতে এখানে 4 জন অফিসার থাকবে না, ইউকেপি। আচ্ছা, ভিতরে ইউকেপি হচ্ছে, এটা কিন্তু পুলিশ না, জেলখানার ভিতরে যেই আর যারা আপনার করে আর কি। যেমন জেলখানার ভিতরে আমাদের যে বাংলাদেশে আনসার আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা আছে, ওরা জেলখানার ভিতরে দেখাশোনা করে। তারপরে স্ক্যানারে আমাদেরকে দিল, স্ক্যানারটা করা হয় কারণ হাতে যেটা চেক করছে বা পাম্পিং দেওয়ার পরে যেটা হয়েছে সেটা যদি নাও থাকে, পেটের ভিতরে যদি কিছু থাকে সেটা ধরবে ওটা। তারপরে স্ক্যানের সিরিয়াল অনুযায়ী আমরা সবাই স্ক্যান করলাম। স্ক্যানের ভিতরে অনেকে ধরা পড়ছে, বেসিক্যালি যারা লোকাল এরা বেশি করে এটা। অনেকে পেটের ভিতরে সিগারেটের যে ভিতরে যে ইয়াটা থাকে তামাকটা, ওরা প্লাস্টিক দিয়ে পেঁচায় পরে ওটা পানির সাথে খেয়ে ফেলে, 10টা-12টা করে খেয়ে পরে জেলখানার ভিতরে এটা খুলে এটা খায়। কারণ এই জেলখানার ভিতরে সিগারেট কোথায় পাবে, কোনো উপায় নাই। এবং এটা করে আরও কিছু আছে মালয়েশিয়াতে, আপনারা জানেন যে মালয়েশিয়ান যে আপনার সেবন যেটা আইস, যেটাকে বলে আইস, এরা এগুলো এইভাবে ওরা নিয়ে যায় রকেট করে, বায়ুপথে খেয়ে বিভিন্ন ব্যাপারের ভিতরে নিয়ে যায়। এই জন্য স্ক্যানটা করা হয়। স্ক্যান করে যাদেরকে ধরে এদেরকে আবার আলাদাভাবে ইয়েতে পাঠায় দেয়, তাওয়াক্কালে পাঠায়। ওদের পানিশমেন্ট আছে কেন ওরা এটা করলো। আচ্ছা, ওদেরকে এটা পাঠায়, যারা ধরা পড়ে না, আমাদেরকে যারা পড়ে এদেরকে পাঠাই দিল হচ্ছে আপনার শিকলে। এবার আমরা শিকলে যাওয়ার আগে নিচে 1 দিন রাখবে দামাই, 1 দিন রাত্রে, তারপরে দিন সকালে আমাদেরকে পাঠিয়ে দিবে শিকলে পাঠাবে। ওইখানে শিকলের ভিতরে সব ফরেনার যারা আছে, যারা ওই দিন কোর্টের থেকে যারা আসছে সবাইকে একসাথে রাখবে। কেন আমি জাহান্নাম বলছিলাম সেটা বিস্তারিত আমি এখন বলতেছি, কেন শিকলটা জাহান্নামে বলি। একসাথে থাকার পরে এখানে আমাদেরকে একদম যারা নতুন প্রথমবার গেছে জেলে, তাদেরকে একটা ড্রেস দেয়, একটা জামা দিবে, একটা প্যান্ট দিবে, একটা সাবান, একটা টুথপেস্ট। জেলখানার এই নিয়মটা ভালো। তো আমাদেরকে সবাই দিয়েছে। ফার্স্ট সবাই গেছি, যাওয়ার পরে জেলের ভিতরে শিকলে যাওয়ার পরে ওরা কি করছে, যারা নতুন এদের ড্রেসগুলো ওরা খুলে নেয়। লোকাল যারা গ্যাংস্টার যারা আছে, মাফিয়া গ্যাংস্টার যারা আছে, এরা খুলে নিয়ে এরা এটাকে চিরে রশি বানায়। জামাটা ছিল আর রশি বানাইলো, রশির উপরে কাপড় টুপড় রাখে। 7 দিন পরে তো আমরা আবার চলে যাবো যার ইয়াতে ব্লকে চলে যাবো। এরপরে এরা রাত্রে কি করবে, রেশা করে তারপরে বাঙালিদেরকে ডাকবে। গ্যাংস্টার ডাকতেছে যে দেখে ফরেনার, বেসিক্যালি মায়ানমার, বাংলাদেশি, ইন্দোনেশিয়ানদেরকে ডাকে, ইউ মারিসিনি, বাতাস করবে বলবে, বাতাস না করলে মারি। আপনার ক্ষেত্রে কি এরকম ঘটেছে? হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা করছিল, আমি আসলে এই বিষয়টা, এই জিনিসটাই করতে চেয়েছিলাম। আমার ক্ষেত্রে আমাকে ডাকছিল যে ইউ মারিসিনি, আসছে পরে আমি ওদেরকে বলছি কেনা পাই ইউমা পাঙ্গে ইউইঙ্গা সাই আমার বারোকা। আমি ওদেরকে বলছি তুই কি মনে করছিস আমি কি নতুন লোক নাকি, আমি কি মালয়েশিয়া কি নতুন আসছি? ওকে, আমি তোকে বাতাস করতে পারি, আসাইমা বলে আঙ্গিন বুয়াট ইউ তাপি ইউ বুয়াডুল নাতে সাইমা বুয়াট, তুই আমাকে বাতাস করবি রাত্রে। ওকে, আমি বাতাস করবো, নেভার মাইন্ড, তোকে আমি বাতাস করবো রাত্রে 3 ঘন্টা, তারপর তুই আমাকে 3 ঘন্টা করবি। যদি এই সত্যি রাজি থাকো তাহলে আমি করবো।
আমার আবার সব এই জায়গাতে সেলফ কনফিডেন্সটা খুব বেশি, এবং আমি দেখতেছি যে বাঙালি দিকে এগুলো করে। প্রথমবার যে আমি কথা বলছি, পর আমাকে ডাকে নাই। একটু নরম পাইলেই বাঙালির ভাইরা কোনো সময় যেখানে যাবেন একবারে এমন নিচু হয়ে যাবেন না যেন পুঁটি মাছ হয়ে যাবে না, যেন মুরগিও আপনাকে গিলে খেয়ে ফেলে। তারপর ওরা আমাকে ডাকলো না, আমার সাথে 4-5 জনের ডাকলো না, বাতাস করলো, ওদেরকে খুব মারছে। এবং ওই দিন থেকে আমার খুব একটা জিদ ছিল মনের ভিতরে যে এটার একটা, এই যে সিকুলের ভিতরে যে বাঙালিদেরকে মারে, এটার একটা কঠিন একটা জবাব আমাকে দিতে হবে। ওই আমার এই গল্পের এটা আমার খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা আমি যে কারণে বেশি জোর দিতেছি। এটা তো পুলিশ দেখার কথা। পুলিশ, ওকে, পুলিশ আছে, সব কিছু আছে, আপনার কথাটা আমি অ্যাবসলিউটলি রাইট, এবং আমি আপনার কথায় একমত। পুলিশ আছে, যদি আমি পুলিশে কমপ্লেন আজকে দিলাম, আমি কমপ্লেন দিচ্ছি যে স্যার আমাকে মারছে, কালকে ওরা আমাকে মেরে ফেলবে পিটাইতে পিটাইতে, তুই কেন বললি? ওরা সবাই ইউনাইটেড? হ্যাঁ ইউনাইটেড তো, আর ওরা তো ওই দেশের লোকাল না। আচ্ছা, একজন যদি হয় তাহলে ওর মেরে ফেলবে আপনাকে, এরপরে দিন আপনি শেষ বলবেন যে কীভাবে মারা গেছে আমরা জানি। কেউ কে সাক্ষী দিবেন এর ভিতরে? আর ফরেনার যারা আছে কেউ, কারণ বাঙালিরা আমরা যারা অনেকে আছি, দেখেন আমি আমার চিন্তা করি যে আমি বাঁচলে হইলো, এখন আরেকজনকে মেরে ফেলছে, এরকম অনেক লোক মেরে ফেলছে এটার ভিতরে, অনেক লোক, কেউ বলবে না। এই জন্য এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। আমার মনে হয় যদি এই সঙ্গে বলে এই বিষয়টা নিয়ে কোনো পরিচালক কোনো মুভি তৈরি করে, 2020-এর শ্রেষ্ঠ মুভি হবে। আমি আরও বিষয়গুলো শেয়ার করতেছি। অলরেডি আপনার ডাইকে নিয়ে মারলো, আমার সাথে একটা লোক ছিল বাংলাদেশে, ওকে নিয়ে খুব মারলো। মারার পর আমি ডাকছি, আমি বলছি যে আপনি গেছেন বাতাস করছে, ভাই আমি যদি না যেতে তো আমাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে আপনি যান বাতাস করেন, বলছি ঠিক আছে বাতাস করেন। আবার ডাকছে গিয়ে বাতাস টাস করলো। তারপরের দিন আরেকজন নেপালের একটা ছেলেকে ডেকে নিল, ও যাইতে চায়, ওরে নিয়ে রাত্রে 3টার সময় মারা শুরু করছে। তারপরে তো সকাল 7টা পর্যন্ত মারতে শেষ পর্যন্ত সকালের দিকে ওরে উলঙ্গ করে শোয়ে ওর উপর প্রস্রাব করে দিল। ওই গ্যাংস্টারটা প্রস্রাব করে দিলে আবার মারে মানে ওর তো এখন নেশা। পুলিশ কি একদমই দেখে না কি হচ্ছে ভিতরে? পুলিশ, কারণ কি ওদের ভিতরে ডিউটিরত অবস্থায় মাত্র 3 জন থাকে, চেগু যাদেরকে বলে, চেগু পুলিশ। চেগু অর্থ হচ্ছে টিচার, কিন্তু আমরা চেগু ডাকি। 3টা পুলিশ থাকে, ওরা ভিতরে থাকে। আপনাকে যে মারতেছে, মারা শব্দটা গেলে তো ওরা আসবে। ওই দিনের কোর্টের থেকে 7 দিন শেষ কষ্ট মষ্ট করে কাটাইলাম। আমার জামা টামা তো সবই নিয়ে গেলো, নিয়ে তো ওরা রশি বানাই ফেলছে, সবারই নিয়ে যায়। ওই দিন 7 দিন তারপর আমাদের ব্লকে পাঠিয়ে দিল, ব্লকে গেলাম, ব্লকে গিয়ে মোটামুটি ভাবে এরপরে নেক্সট মাকাম আমাকে ডাকবে। আমার বিচার তো চলতেছে অন প্রসেসিং। জি, নেক্সট মাকাম আমার পড়ছে 23 তারিখ, এর পরের মাসে, মানে মার্চ মাসে, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 23 তারিখে আমাকে ডাকছে। আমি গেলাম, যার পর ওইখানে আমার বস আসছে। আমার বস চলে গেছিল চীনে। আমি যেদিন ধরছি আমি যেদিন ধরা খেয়েছি তার 2 দিন আগে বস চীনে চলে গেছে। চীনে থেকে আসছে, আইসা পর পাসপোর্ট আইসা দিয়ে গেছে কোর্টে। আমার বিচার প্রক্রিয়া কোর্টে চলতেছে। চলার পরে এই পাসপোর্ট যখন দিয়ে যাওয়ার পরে এই পাসপোর্ট পাঠাবে, ওরা ইমিগ্রেশন চেকে পাঠাবে। এটা হচ্ছে কোর্টের নিয়ম। তোমার পাসপোর্ট দিয়ে গেছে তোমার বসে, আমরা এই কোর্ট পাসপোর্ট পাঠাচ্ছি, তো ইমিগ্রেশন চেকে পাঠাচ্ছি। ওকে দেন, ভালো। কিন্তু ওদের এই যে পাসপোর্ট চেকের প্রসেসিংটা এত লেন্দি, আমার পাসপোর্ট চেক করতে আমার চলে গেছে 4 মাস। এইখানে আরেকটা বিষয়, এই যে যদি আপনাদের যারা ফরেনার আমরা যারা আছি, প্রত্যেক ভাইয়েরা আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বারের 2 থেকে 3টা মোবাইল নাম্বার অবশ্যই আপনার মুখস্থ রাখবেন। তা না হলে আমার বেলা যেটা হচ্ছে, আরও মানুষের বেলায় দেখুন, আমরা সবাই মোবাইল ডিভাইসের উপরে ডিপেন্ড করি, সেভ করে রাখছি সব মোবাইল নাম্বার, কিন্তু আমার একটা মোবাইল নাম্বার মুখস্থ নাই। আমার ওয়াইফের নাম্বারটা মুখস্থ ছিল, আমার ওয়াইফের নাম্বারটা বন্ধ। আমি ফোন করেছিলাম, পরে আমি বাইরে এসে বাংলাদেশে এসে পরে জানতে পারলাম যে সেই মোবাইলটা চুরি হয়েছে। এটা অনেক পরের ঘটনা। পরে পাসপোর্ট চেক হয়ে আসলে যে আমার সবকিছু ওকে দেন, আমাকে ওরা কোর্টের থেকে ছেড়ে দিবে। তারপর আপনাকে আবার এখানে পাঠিয়ে দিল। হ্যাঁ, আবার এটাকে পাঠাইলো। এইবার আমি যে যাব, এখন আমি একটা প্ল্যান করলাম, এইবার তো আবার আমাকে প্রত্যেকবার যাই সিকুলে থাকতে হয় 7 দিনের নিয়ম। যতবারই পাঠাবে আপনাকে সিকুলে যেতে হবে, সিকুল থেকে আবার আপনি ওখানে যাবেন। এবার কিছু পরে এখানে আবার আমার কিছু নাইজেরিয়ান কিছু ফ্রেন্ডের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। নাইজেরিয়ান গ্যাংস্টার মাফিয়া, তারপর থাইল্যান্ডের, এদের সাথে আমার সম্পর্ক হয়েছে এই কারণে যে নাইজেরিয়ানরা সবসময় বাঙালিদের, কোনো বাঙালি হোক তারপরে আপনার ইন্দোনেশিয়ান যে হোক, কোনো বিপদগ্রস্ত হলে এদেরকে হেল্প করে, কারণ ওদের বডিতে হেভি, তো ওরা কাউকে ভয় পায় না। আর মালাইরা তো আইস বেশি যারা সেবন করে, এদের শরীর থাকে কিন্তু কোনো শক্তি থাকে না, ধাক্কা দিলে পড়ে যাবে। তো এরা কি করতো, সবসময় যদি কোনো বাঙালিকে ডাকতো, একটা নাইজেরিয়া যদি থাকে হেল্প করতো, ডাকতে দিত না। তো এরকম 7-8টা নাইজেরিয়ান ফ্রেন্ড আমার হয়ে গেছে অলরেডি। এদের সাথে আমরা একসাথে কোর্টে যাই, আমরা আসি, যার কারণে ওরা এসি করলে আমাকে ডিস্টার্ব করতে পারে না। ওকে, তো লাস্টে আমি তারপরের মাকামাতে গেলাম, এটা 3 নম্বর মাকামা, কিন্তু দ্বিতীয় যাওয়ার পরে 3য় নম্বর মাকামাতে গেছি। পরে ওই আমাদের দলের একজনের সাথে কিছু ওই আবু ছিল, ওরা খুব মারবে আমাদেরকে, মানে আমাকে ডাকছে, নাইজেরিয়ানরা আমাকে ছাড়ে না, আমিও জানি বাতাস করতে। ওরা এর আগের বারের মাকামা থেকে আমার উপরে খেপা যে ওরা আমাকে মারবে। আর আমিও বাঙালিদেরকে আরো ডাকলে আমি প্রোটেক্ট করি না, আমি দেবো না, তুমি বাঙালি, আমরা বাঙালি, তুমি ডাকলে তুমি কেন যাও, তুমি এখানে তোমাকে ডাকছো, তুমি যে তুমি বাতাস করবা, ঠিক আছে করবা, সমস্যা নেই, কিন্তু চেঞ্জ করে অন্য লোক নিবে বা এটা করে। এইবার আমাকে ডাকছে যে আসো, আমি যাই নাই। পরে 7 দিনের 6 দিন হয়ে গেছে। 7 দিন সকালবেলা যখন আমাদেরকে ব্লকে চেঞ্জ করে নিয়ে যাবে, তখন আইসা আমাকে বলতেছে, আমার চশমাটা নিয়ে গেল, চশমাটা আর আমার গ্লাসটা নিয়ে গেল।
দিবে না। ওদের উদ্দেশ্য যে একটা মানে একটা কুদুরে ঝামেলা একটা পাকাইতে হবে তো। কিন্তু আমি দেখলাম যে এমনভাবে অত্যাচারিত হচ্ছে বাঙালিরা, যদি এটা একটা কোন একটা জোরো সোরে একটা আমরা উদ্যোগ না নিই, তাহলে বাঙালিদের আমাদের ফরেনারদের যারা আর আছে, অনেক ইন্দোনেশিয়ানরা আছে, এদের অবস্থা খুব খারাপ, এরা খুব মারে। পরে আমার মেজাজটা খুব গরম, এগুলো আমি ওদেরকে সুন্দরভাবে বলছি দেখ আমার ড্রেস তো নিয়ে গেছিস, আমার পেন তো নিয়ে গেছিস, আমার কিছু আসা যায় না, কিন্তু আমার চশমাটা দিয়ে দয়া করে, কারণ চশমাটা না হলে আমি ছোটোবেলা থেকে পড়ি, আমার চোখ ব্যথা করবে, পরে আমার সমস্যা হবে, জেলের ভিতরে ওষুধপত্র তো দেয় না, সপ্তাহে একটা করে ট্যাবলেট দেয়, দয়া করে আমারটা দিয়ে দে। দিল না। এরপরের বার আমি যে ওদেরকে বললাম, দেখ আমি 3বার বলবো যদি তোর আমার চশমা দেশ দে, 3বারের পরে 4বার কিন্তু আমি আর বলবো না। দিল না তো দিলই না। তারপর আমি আশা পড়তেছি ওর কাছ থেকে, আমি পিছনের দিকে আমি এসে পড়তেছি যে না দিবে ওকে, এবার আমি অথচ যে আমি অলরেডি মারামারি শুরু করে দিব, ওদেরকে শিক্ষা দিতে হবে, আর ওজন এরকম করতেছে আর না করে। অলরেডি আমি আইসা যখন পিছিয়ে দিকে আসতেছি, তখন ওই একটা বলতেছে, ও ইউ মাপি কি কমপ্লেন আমার ইউপিনে গ্যাংস্টার, বলতেছে ও তুমি এখন যে তোমার দলের সবার কাছে কমপ্লেন দিবা, ওকে না কমপ্লেন না বিচার দাও। ও আমার পিছনে আমাকে মারতে আসতেছে, নাইজেরিয়ান একটা দুটো। আমি নাইজেরিয়ানদের কাছে আসা আমি ওদের বললাম, ওকে ফ্রেন্ড নাও উই ক্যান স্টার্ট আওয়ার গেম। বলছি পরে ওরা উঠা একটা ধাক্কা দিচ্ছে, এখান থেকে ওইখানে গিয়ে পড়ছে পরে ওরা 70-80 জন, কিন্তু আমি একা আর 7 জন নাইজেরিয়ান, ওদেরকে মেরে একদম জাত অবস্থা, নাক মুখ ফাটায় সব কিছু একদম ছেঁড়া বেড়া অবস্থা, কারণ ধাক্কা দিলেই পড়ে যায়। আমরা 7 জন, আমি আর ওরা হচ্ছে 80-90 জনের মতো, একদম সেই মারামারি, রক্ত পুরো রক্তাক্ত হয়ে গেছে রুমের ভিতরে। তারপর পুলিশ ফোন করে দিচ্ছে, ওই যে চেকও ফোন করে দিচ্ছে, এবার ইউকিপি 30-40 জন ধুমধাম করে আসা পড়ছে, জেলখানার ভিতরে বড় বড় রক্ষীরা সবাই আসছে। আইসা এবার একদম সব থেমে গেল, আশা ধরলো এবার বিচার হবে। জেলের ভিতরে মারামারি করছে, জেলের ভিতরে মারামারি করলে আবার জেলের ভিতরে আবার একটা কোর্ট আছে, ওটার বিচার হয়, ওটার আবার সাজা আছে। দেখে নিয়ে গেলো আমাকে একটা চীনা গ্যাংস্টার, একটা মালাই গ্যাংস্টার আর নাইজেরিয়ান। এখানে আবার একটা জিনিস বাকি রয়েছে, ওরা যখন পারে না আমাদের সাথে, তখন ওরা কি করছে আপনারা জানেন, সুঙ্গাইবুলিতে আগে একটা প্লেট ছিল, সাদা প্লেট, শক্ত প্লেট ছিল, ওই আমাদের এই মারামারির পর থেকে ওই প্লেটগুলো আর নাই। আপনারা দেখবেন যে সবুজ প্লেট দেয়, ওই প্লেটটা খুব শক্ত ছিল, প্লেটটা সাইডটা ভেঙে ওরা ছুরির মতো বানায় রাখছিল, ঘষে ছুরির মতো বানিয়ে ওই ছুরিটা দিয়ে নাইজেরিয়ান মাথায় মারছিল পিছনে, পরে 8টা সিলি দিতে হয়েছে। যার কারণে এরপরে নাইজেরিয়ান খুব অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে করে মারামারিটা আমরা থামাই ফেললাম, তা না হলে আমাদের সাথে ওরা পারতো না, আর পারেও নাই। তো যে আগের ব্যাপারটা পরে আসার পরে আমরা অলরেডি আমাদেরকে বিচারে রাখছে, বিশাল মারামারি হয়েছে, 80-90 জন সবাই অসুস্থ, সবাই আহত হয়েছে। আমি এই কারণে গেছি যে আমি যদি যে সাক্ষী না দিই, তাহলে নাইজেরিয়ান উপরে যায় বিপদে, কারণ মূলত বিষয়টা তো আমাকে নিয়ে হয়েছে। তখন আমিও গেলাম, বলছি ওকে সাহেবুনারা সালা সাহেব পিকিসানা, বড় বড় অফিসার সবাই আসছে, আমাদেরকে বিচারে বসাইছে, একজন করে রুমের ভিতরে ডাকে নেয়। পঙ্গুরুসি অর্থ হচ্ছে আপনার যে যেটাকে আপনার যে বড় বড় অফিসাররা বসে যায় বিচার কক্ষ, যেটা ওখানে নিয়ে গেল। আমাকে ডাকছে যে কিনাপা ইউ গাডো অর্থ হলো মারামারি, যে আমি ওর কাছে তোবার চাইছি, দিল না, তবে শেষ পর্যন্ত আমরা পুরো ঘটনাটাই সামারিটা বললেন ওনাকে। হ্যাঁ বললাম, বলতে সত্য না বললে তো অবস্থা, আর সাক্ষী সবাই সত্য ঘটনা বললাম অফিসারকে, জেলার কিন্তু সে কিন্তু বড় জেলার অফিসার আসছে। আমি বলছি যে এইভাবে মারামারিটা হয়েছে এই কারণে। পরে ওকে ঠিক আছে তুমি এখানে যাও। তারপর নেক্সট ডাকলো নাইজেরিয়ানকে, নাইজেরিয়ান তখনও হাসপাতালে, ওই যে সিরিজ চলতেছে, ও একটু পরে আসছে, ওই যে আপনার চীনা গ্যাংস্টার আর হচ্ছে মালাই গ্যাংস্টারকে ডাকছে, ওর ধরে যে মাইটটা দিল, মানে না রুমের ভিতরে এই কোনায় আমি বসাতো, বাইরে থাকে একজন করে ডাকে, আমি এই কোনায়, তারপর একজন ডাকলো, ওরা ধরে ইউকিপে ওদেরকে রাখে মারার জন্য, বিচারের জন্য, জেলের ভিতরে জেল কন্ট্রোল করতে হবে না, ওরা ধরে অনেক মার দিছে, ওয়ালির ভিতরে এত জোরে মারলো মনে হয় যে মাথা ওর ফিটে যাচ্ছে, অনেক মারছে। মারার পরে ওরা সালা স্বীকার করছে, সারা অর্থ যে ভুল, ওকে ছেড়ে দিল, মালাটাকে ডাকলো, ওকেও মারলো। মারার পরে শেষ পর্যন্ত রায় হয়েছে আমাকে 10টা বাড়ি দিবে। মানে জেলের ভিতরে মারামারি করাটা অপরাধ, কেন মারামারি করছে এটা তো অপরাধ না, আমি তো মারামারি একটা ওদেরকে একটু বেশি মারছে, আমাকে যদি না মারে তাহলে তো এটা বিচার হলো, কি হলো এটা ওদের নিয়ম অনুযায়ী। ওদের বেতের যে জিনিসটা বাড়ি দেয় সেটা হচ্ছে পাইপ প্লাস্টিকের পাইপ থাকে এরকম, ওটা দিয়ে পায়ের নিচে 10টা বাড়ি দিল আমাকে। এখন 10টা বাড়ি যখন দিয়েছে, তখন ওই অফিসারটা আবার আমাকে বলতেছে, এই ইউপিনা বাদাম পুঁতিয়ে মারছে, মানে শ্যামা পুকুর, বলতেছে যে তোর শরীর তো সাদা, তোকে মারলে দাগ হয়ে যাবে, পরের মাখামাতে গেলে আবার সমস্যা, তোর মাথাও চুল নাই, মাথায় বাড়ি দিলে মাথাও দেখা যাবে, ইউমিয়া তুবুন বোতারা মোট তারা। পরেও আস্তে আস্তে করে কয়েকটা বাড়ি দিল পায়ের নিচে, 7-8টা। আর অফিসার পাশে যে সে কিন্তু রেকর্ড সব লিখতেছে, এটা কিন্তু কেস হচ্ছে, আবার সে লিখতেছে। তারপরে আমাদেরকে দিয়ে দিল স্পেশাল সাজা, আমার 17 দিন, আর ওদেরও এরকম পাঠিয়ে দিল আমাদেরকে তাওয়াক্কাল। যারা শুনতে বলেছেন তারা জানেন তাওয়াক্কাল হচ্ছে জেলের ভিতরে জেল, আরো খারাপ জায়গা। হ্যাঁ ওইখানে আরো খারাপ জায়গা। ওইখান থেকে আমরা বাইরের জেলেতে আমরা একটু ঘোরাফেরা করতে পারি, খুলে দেয় দরজা, বেরোতে পারি, সবার সাথে কথা বলতে পারি, ওইখানে লক করা, কেউ বেরোতে পারবে না, ওইখানে থাকতে হবে। ওইখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ না, 17 দিন আমাকে ওইখানে থাকতে হবে। এরপর 17 দিন পরে আমার আবার বিচার হবে, বিচার হওয়ার পরে দেন আমি যদি দোষী না হয়ে আমাকে ছেড়ে দিবে, মানে জেলের ভিতরে ওই ব্লকে নিয়ে যাবে আমাদের বরকতে, আর না হয় তাহলে আমাকে রাখবে হলো আপনার
এখানে রাখবে আর অনেকদিন, আমাকে নতুন করে 8টা কেস দিয়ে দিবে। 17 দিন পরে এর 10 দিন পরে আবার ওই নাইজেরিয়ানের ছিল মাকামা ছিল, কোর্ট ছিল, ওর কোর্টের ডেট ছিল, ও কোর্টে চলে গেছে, কোর্টে গেলে কোর্টের থেকে আবার সালা স্বীকার করেছে যে আমি অপরাধী, ওর জেল হয়ে গেছে, ও চলে গেছে কাজাং। আচ্ছা, আমার ডেট ছিল 22 তারিখে পরের মাসের। সো আমি রয়ে গেছি 17 দিন পরে আমি বেরিয়ে গেছি। পরে আমাকে ডাকছে আবার যে তোমার 17 তারিখে আমাকে ডাকলো, ডাকে কামাল নামে একটা অফিসার আছে ইউকিপি, উনি খুবই ভালো। প্রথমে উনি বলছে যে ঠিক আছে তোমার রায় হয়েছে এটাই যে তুমি অপরাধী না, এবং ওই জেলার আমাকে ডেকে বললো যে তুমি একমাত্র বাঙালি যে এই প্রথম যে প্রতিবাদী। এর আগে এরকম ঘটনা অনেক ঘটছে কিন্তু কেউ এর প্রতিবাদ করতো না, যার কারণে আমরা কোনো ব্যবস্থা নিতে পারতাম না, কেউ কমপ্লেন দিত না, মায়ের খেত মানুষ। এবং আজকে থেকে আমরা নতুন রুল করে দিছি যে এই জেলের ভিতরে কেউ যদি কোনো মারামারি করে তাহলে তার অবস্থা খারাপ। আমরা খুব কঠিনভাবে জিনিসটা দেখতেছি, এবং অলরেডি এরপরে আমি খুব খুশি হয়েছি যে এরা প্লেটগুলো চেঞ্জ করে ফেলছে, কারণ প্লেটটা ভেঙে ছুরি বানাইতে পারে, ওই প্লেটগুলো আর নাই। এরপর কোনো বাঙালি যদি কোনো কমপ্লেন দেওয়ার আগে তারা কমপ্লেনটা নেয়, এবং এই সিকিউরিটির ভিতরে আপনার কোনো মারামারি কোনো কিছু চলবে না, এখন খুব অ্যালার্ট থাকে, এবং সবসময় 2-3 জন ইউকিপি পাহারা দিতেই থাকে। এই জিনিসটা খুব স্ট্রং হয়েছে, এবং এটা বাঙালিরা এখন বুক ফুলে এরা জেলখানার ভিতরে কোনো মারামারি কেউ ফরেনার ইয়ে করে না, এবং স্পষ্ট বলে দিচ্ছে যদি কোনো ফরেনারদেরকে কেউ ডিস্টার্ব করে স্পেশালি বাঙালিদেরকে, তাহলে ওদের বিরুদ্ধে দ্বিতীয় আরেকটা কেস দেওয়া হবে, সবাইকে জানাই দিচ্ছে। এবং এইভাবে আমি যতদিন ছিলাম এরপরে আবার এটাই শুনছি এবং এটা দেখে আসছি। তারপরে বাঙালিরা সবাই খুশি, আমাকে জেলে বলে দিচ্ছে। আমরা খুব খুশি যে আমরা এই পর্যন্ত অনেক বাঙালি দেখছি আমাকে ডাকে, ওইখানে ছোট্ট একটা বিষয় আমি বলছি বাংলা মারি, আমি বলছি স্যার আমি বাংলা না, বাংলা আমার ভাষা, আমি বাংলাদেশি। তলং বলে পাঙ্গি স্যার বাংলাদেশি, দয়া করে স্যার আমাকে বাংলাদেশি বলবেন, বাংলা আমার ভাষা, আমি বাংলাদেশি। ওরা ডাকে কি বাংলা? হ্যাঁ, বাংলা বলে ডাকা। পরের লাস্ট মাকামা থেকে 4র্থ মাকামা যখন আমি গেলাম তখন পাসপোর্ট কি মানে চেক করে আসেনি, চেক হয়ে আসেনি। পরের মাকামাতে আমি গেলাম, তারপরে জেলের ভিতরে যখন এটা হলো 4র্থ মাকামাতে আমাকে ডাকলো, আমাকে বলছে এটা, আমি আবার মানে খুব অলরেডি 81 দিন হয়ে গেছে আমার, আমি খুব ফেড আপ, আমি আর সালা বলে দেশে চলে যাবো, আমি আর পারতেছি না। যাই হোক আমি পাসপোর্টের আশা থাকবো না। এরপর কোর্টে আমি উঠলাম, কোর্টে আমাকে জিজ্ঞাসা করলো ইউ মাসুদ সালাকা তারা সালা। পরে আমি স্পষ্ট বলে দিচ্ছি যে হ্যাঁ আমি সালা, আমি অপরাধী। আমি পরে আমার আর নিয়ম অনুযায়ী 3 মাসের জেল দেয়, আর মালয়েশিয়া 3 মাসের জেল বলতে 20 দিনে 1 মাস হয়। যদি 1 মাসে কারো জেল হয় তাহলে 30 দিন 1 মাসে হয়, 1 মাসের উপরে যত বছর হবে 20 দিন কাউন্ট করে ওরা। ওদের মালয়েশিয়ান জেলের আইন। আমার রায় হয়ে গেলো 81 দিন, আমাকে পাঠিয়ে দিল কাজাং। ওই দিন চলে গেছে। রায় হলো আপনার? রায় হলো 4 মাসের জেল, আর আমাকে রতান দিল না। রতানের যে বিষয়টা আমি এটা বলে দিই কেন রতান দেয়। রতান হচ্ছে মালয়েশিয়ার একটা যারা পাসপোর্ট যাদের নেয় তাদেরকে রতান, আরও যারা একটা করে রতান দেয়। রতান একটা ব্যাতের বাড়ি, এই ব্যাতের মধ্যে এসিড থাকে, এই সিট লাগানোর পরে আপনার পিছনে একটা বাড়ি দিবে, এটার আপনার মৃত্যুর আগ পর্যন্ত ডাক্তার মুছবে না। এটাকে রতান বলা হয়, মালয়েশিয়ান রতান। এটা ইউটিউবে আপনারা দেখতে পারবেন। রতান দিবে না, শুধু আমার রায় হয়ে গেলো 4 মাসের জেল। এই রতান মানে এই বাড়িটা কি দিয়ে কি মানে এটা কি মানে এমন ভাবে দেওয়া হয় যে গায়ে কোনো বস্ত্র থাকে না, একবার উলঙ্গ ভাবে? সেই রতানের এটা ইউটিউবে স্পষ্ট। তারপর আমি এটা আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতেছি, যেভাবে আমি দেখছি যে রতানটা হচ্ছে এইভাবে 2টা হাত দিয়ে বাঁধবে, তারপরে বাঁধার পরে পিছনে এমন একটা প্যান্ট পরাবে, পাছার ওই ইয়ার মাংসটুকু শুধু বেরিয়ে থাকবে, আর বাকি অংশটুকু ঢাকা থাকবে, আর বাকি অংশটুকু প্যান্টটা এত শক্ত ওইখানে বাড়ি লাগবে না। আর এর আগে মালয়েশিয়াতে এর আগে মহিলাদেরকেও রতন দেওয়ার আইন ছিল, কিন্তু পরে ডক্টর রিসার্চ করে দেখছে যে মহিলাদেরকে রতন দিলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। এরপরে মহিলাদের এটা বাদ করে দিচ্ছে, এখন শুধু ছেলেদের। খুবই অমানবিক। হ্যাঁ, খুব অমানবিক। পরে একটা রতনটা যে দেয় এটা 3 ধরনের ব্যাত আছে। রতনের উপরে আবার কি কতটুকু জোরে দিবে এটা আবার কোর্টের থেকে রায় হয়, সে কি পরিমাণ অপরাধ করছে। 3টা, একটা মোটা ব্যাত, আর একটু মিডিয়াম, আর একটু চিকন। এই ব্যাতগুলি আমরা কাজাংয়ের হাতে ডান পাশে রাখা আছে, আমরা দেখছি। এটার মধ্যে এসিড লাগানো থাকে। আপনি হয়তো বলতে পারেন যে একটা সাধারণ বেতের বাড়িতে আর কি হয়, কি আর আমরা ছোটবেলায় স্যার আমাদেরকে কত মারছে না। তারপরে দিল, পরে আমাদেরকে ফিঙ্গার সবকিছু নিয়ে কাজাং থেকে অলরেডি আমাদেরকে এবার আমার হচ্ছে দেশে আসার প্রিপারেশন। কাজাংয়ে জেল অলরেডি 18, যেহেতু আমার 81 দিন হয়ে গেছে ওইখানেই। 4 মাসের জেল তো 81 দিন, 1 মাসে 20 দিন হলে তো 80 দিন হয়। আমার হয়ে গেছে 81 দিন, একদিন ওভার। কিন্তু মানে কেএলের ভিতরে, কুয়ালালামপুরের ভিতরে যেই জেল খাটুক তাকে অবশ্যই শেষ পর্যন্ত কাজাং যেতে হবে। আপনি যেই ক্যাম্পে থাকেন বা যেই সুঙ্গাবুলো যেখানে থাকেন, যেখান থেকে আপনি রিমান্ডে থেকে আসেন, ওইখানে আপনি যেতে হবে, গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। লাস্ট ফিঙ্গারপ্রিন্ট যেটা রেকর্ড থাকে, যেটা মালয়েশিয়ার ওই সব রেকর্ডটা কাজাংই থাকে। আমাকে পাঠিয়ে দিল ওটার ভিতরে। পাঠানোর পরে আমি অলরেডি গেলাম। ওই ক্যাম্পের ভিতরে ব্লক ছিল, আমার ব্লক ছিল B2-তে আমার ব্লকের ভিতর দিয়ে দিল। ওইখানে যাওয়ার আগে পাম্পিং দিতে হয়, এটা আবার একটা বিশাল ধরনের শাস্তি। যাওয়ার আগে প্রত্যেক লোকের 120টা করে পাম্পিং দিতে হবে। পাম্পিং এরকম মাথা ধরে উঠবস করতে হবে। এই ক্যাম্পের ভিতরে একজন ক্যাপ্টেন থাকে যে ক্যাম্পটা কন্ট্রোল করে, মানে ওই ব্লকটা কন্ট্রোল করে। এই আসামিদের ভিতরে একজন মানে দেওয়া হয়, এবং সে অবশ্যই হইতে হবে আপনার UN কার্ডধারী।
ইউনাইটেড নেশন থেকে যে কার্ডটা দেওয়া হয়, রোহিঙ্গাদেরকে যে কার্ডটা দিচ্ছে এখন মালয়েশিয়াতে, সে হোক পাকিস্তানি হোক যাই হোক, তার ইউএন কার্ড থাকতে হবে, রোহিঙ্গা হলে তাকে দেয়। সে এই ব্লকের ভিতরে এটা সে দেখাশোনা করে, কোনো প্রবলেম হলে সে মারতে পারে, আবার যদি কমপ্লেন দেয় তাহলে অবস্থা এই। পরে আমাদেরকে রাখলো, প্রথমে আমরা যে পুরো ক্যাম্পের ভিতরে রাখছি, কতদিন থাকতে হবে। এখন এইখানে আবার একটা জিনিস, জেলের ভিতরে 4 মাস জেল দিলেও আমার জেল শেষ, বাট ক্যাম্পের ভিতরে যে আমি কতদিন থাকবো কোনো নির্দিষ্ট ডেট, যতদিন না পর্যন্ত আমার পাসপোর্ট আমি টিকিট কেন কেটে দিবে ততদিন আমাকে থাকতে হবে ক্যাম্পের ভিতরে। মাই গুডনেস। তারপর ক্যাম্পে গেলাম, এইবার আমি অপেক্ষা করছি, আমার পাসপোর্ট এখানে দেওয়া ছিল, পরে এসে আমার ফ্রেন্ড পাসপোর্ট এসে আর টিকিট এসে পরে আমার ফ্রেন্ড পরে এসে কেটে দিয়ে গেছিলো ক্যাম্পের ভিতরে। এবার ক্যাম্পের ভিতরে থাকতেছে ওইখানকার যে পরিবেশটা ক্যাম্পের ভিতরে, রাজীবের কথা না বললেই নয়, কারণ রাজীবের কথা যখন বলি আমার কাছে খুবই খারাপ লাগে। ও এই পর্যন্ত 2বার আসছিল বাংলাদেশে, 2বারই বাংলাদেশ এয়ারপোর্টে করে ফেরত দিচ্ছে। মানে কারণ আপনারা জানেন যে এখন বাংলাদেশে রোহিঙ্গা একটা সংকট, রোহিঙ্গা একটা প্রবলেম চলতেছে, যারা বাংলাদেশে অনেক রোহিঙ্গা পরিমাণ ঢুকছে। মালয়েশিয়াতেও অনেক বাংলাদেশি আছে যারা খাগড়াছড়ি, তাদের ভাষা কিন্তু রোহিঙ্গাদের ভাষা সেম। কক্সবাজারের যারা সেম, হ্যাঁ, তারা মালয়েশিয়াতে যে কি করে, তারা বলে যে আমরা মিয়ানমার। এই কারণে বলে, তারা মায়ানমার বললে একটা ইউএন কার্ড পাবে, ইউএন কার্ড যদি পায় তাহলে তারা মালয়েশিয়াতে ভিসা ছাড়া থাকতে পারবে। ইভেন তারা ওই ইউএন কার্ড নিয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা, পৃথিবীর বিভিন্ন দেশে তারা যেতে পারে, এই জন্য তারা এই কাজটা করে। কিন্তু এটা এর আগেই সহজ ছিল, এখন বর্তমানে তারা এটা করে তারা নিজেদের বিপদ ডাকতেছে, এবং এই কারণে আমাদের বাংলাদেশি দূরে বিপদ। এই জিনিসটা বাংলাদেশের ওই সুযোগটা নিচ্ছে না, এই জিনিসটা ক্লিয়ার না করলে তাহলে অনেকে জিনিসটা বুঝবে না। বাংলাদেশের এই সুযোগটা নিচ্ছে, খাগড়াছড়ি বাড়ি, কিন্তু এখানে যে বলতেছে যে আমি মিয়ানমার। আচ্ছা, মিয়ানমার বললো, এখন যখন আপনি ক্যাম্পে আপনাকে নিয়ে যাবে, আপনাকে যখন আপনি বলবে, আপনাকে জিজ্ঞাসা করবে কোন দেশি, বাংলাদেশি, রোহিঙ্গা, আফগানিস্তান, ইরান, যে দেশের হোক ওইভাবে ওরা লিস্ট করবে। এবার যদি আপনি রোহিঙ্গা যদি বলেন, রোহিঙ্গার ভিতরে আবার 3টা ভাগ আছে। একটা হচ্ছে রোহিঙ্গা যাদের পাসপোর্ট আছে, যারা এই যে এখন যারা আপনার আরকাইন, যাদের নিয়ে মারামারি হচ্ছে, যাদেরকে মেরে ফেলতেছে, এরা কিন্তু রোহিঙ্গা আরেকটা জাত। মানে এরা মুসলিম রোহিঙ্গা, এদেরকে মারামারি। আর যারা রোহিঙ্গার অরিজিন, যাদের আইসি আছে, পাসপোর্ট যাদের আছে, তাদের জন্য যা ডাকবে হচ্ছে আপনার এম্বাসি আসবে, এম্বাসি এসে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে। হচ্ছে রোহিঙ্গা কার্ডের জন্য অ্যাপ্লাই করছে, তারা বিপদগ্রস্ত, তাদেরকে কার্ড দিবে, তাদের জন্য ইউএন আসবে, ইউএন এসে তাদেরকে ইন্টারভিউ নেবে 2 ঘন্টার বেশি। এখন একটা ছেলের বাড়ি সে খাগড়াছড়ি, বা একটা ছেলের বাড়ি তার টেকনাফ, সে এখন পরিচয় দিয়েছে সে রোহিঙ্গা। যখন ইউএন থেকে যখন ইন্টারভিউ নিতে আসছে, তার ইন্টারভিউতে সে ফেল। কারণ ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা মায়ানমারের 5 টাকা নোটের কালার কি, সে বলতে পারে না। তুমি মায়ানমারের এরকম একটা জায়গায় একটা বড় একটা ঘড়ি আছে, ঘড়িটা কোন দিকে ফিরানো, আচ্ছা তোমার গ্রাম কি, এটা তোমার গ্রামের আশেপাশে 4টা কিছু সে বলতে পারে না। পরে এখন এদের তো কি যে হবে ভবিষ্যৎ তারা নিজে জানে না, রোহিঙ্গাও না, বাংলাদেশিও না। এটা বলে দিছে পরে ওই ফর্মে লিখে দেয় ইউএন যে সে বাংলাদেশি। কারণ এই রোহিঙ্গা এই ভাষাটা বাংলাদেশি ছাড়া পৃথিবীর আর কোন দেশের কেউ পারে না, সো প্রমাণ হয়ে যায় সে বাংলাদেশি। কাটে লিখে দিছে, যখন সে লিখে দিছে রোহিঙ্গা, ইউএন থাকা অবস্থায় ওর কিছু বলে না, এবং চলে যাওয়ার পরে ওকে ধরে নিয়ে এমন মার দিবে, কেন সে মিথ্যা কথা বলছে। সেই এরকম মারতে অনেক লোক মারা হয়েছে ক্যাম্পে। মানে এইটা কি রাজীবের ক্ষেত্রে ঘটেছিল? না, রাজীবের ক্ষেত্রে এটা ঘটে না। রাজীবের ক্ষেত্রে যেটা করছে সেটা হচ্ছে, রাজীব সে বলছে বাংলাদেশি। যদি কেউ বাংলাদেশি বলে তাহলে তাকে আপনার এম্বাসির জন্য 1 সপ্তাহ পরে ডাকবে। ক্যাম্পে যাওয়ার পরে আমাদেরকেও ডাকছিল, 1 সপ্তাহ পরে তাকে ডাকবে এম্বাসি থেকে। ফর্ম ফিল আপ, একটা ফর্ম আমার কাছে আছে, আমি শো করতে পারি। ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার পরে এটা ওরা পাঠিয়ে দিবে বাংলাদেশ হাই কমিশনারে। ওরা যেভাবে করে আর কি। এখন রাজীব ফর্ম ফিল আপ করে দিছে এম্বাসিতে যাওয়ার পরে, এই ট্রাভেল পাস ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে দেখেন আমার ভোটার আইডি আছে, আমার পাসপোর্ট আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, বাংলাদেশি TIN নাম্বার পর্যন্ত আমার আছে। তারপরও আমার ট্রাভেল পাসটা কেন 2 মাস সময় লাগে? আমি একজন বাংলাদেশি, এটা প্রমাণ করতে যদি 2 মাস সময় লাগে, 2 মাসে ক্যাম্পে আমাদের কী অবস্থা? এমন লোক আছে যাদের 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 13 মাস হয়ে গেছে, ট্রাভেল পাস যাচ্ছে না। আমি জানি না, হয়তো কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম হতো, কী কারণে আপনারা দেরি করেন। কিন্তু এখানে একটা বিষয়, রাজীবের বেলায় যেটা হয়েছে, রাজীব আসছে আবার ফেরত গেছে, তার কারণ তাকে পুলিশ মারতে সে হয়ে গেছে পাগল। ক্যাম্পের ভিতরে তাকে সবাই মারে, কিন্তু ক্যাম্পের ভিতরে আমরা একটা প্ল্যান করে ওকে একটু বাঁচানোর চেষ্টা করছি। সেটা হলো, ক্যাম্পের ভিতরে আমরা চিন্তা করি ও কিছু খায় না। রাজীবের ও কী করতো, একটা কম্বল দেয়, কম্বল রাতে শোয়ার জন্য, ওই কম্বলটা দিয়ে পেটটা বেঁধে রাখতো শক্ত করে, কিছু খাইতো না। কারণ ও যখন এয়ারপোর্ট থেকে 2বার ফেরত গেছে, এখন সে জানে না সে জীবনে কোনো দিন দেশে ফিরে আসতে পারবে কিনা। এখন সে মানে নিশ্চিত হয়ে গেছে, সে নিশ্চয়ই ক্যাম্পের ভিতরে সে মরতে হবে, কারণ 2বার এয়ারপোর্ট থেকে বাংলাদেশ থেকে ফেরত গেছে। মাই গুডনেস। সে ফেরত গেছে, কেন ফেরত গেছে তার ডিটেলস পর আমি যখন তাকে সাথে করে নিয়ে আসছি, তখন আমি জানতে পারছি যে কেন আসছে। এবং যখন আমি আসবো তার আগে এই ক্যাম্পের ভিতরে আমাকে সবাই বলে দিচ্ছে, ভাই প্লিজ আপনি ঢাকায় থাকেন, আমাদের বিশ্বাস আছে যে আপনি তাকে সাথে করে নিয়ে যেতে পারবেন, ভাই প্লিজ দয়া করে এই ছেলেটাকে আপনার সাথে করে নিয়ে যান, এই ছেলেটা নাহলে মারা যাবে। আর ক্যাম্পের ভিতরে প্রত্যেকটা অফিসার তাকে চিনে, রাজীব তার নাম, যে এই রাজীব
এইবার যদি সে যায়, যদি ফেরত আসে, তাহলে বাংলাদেশ থেকে ফেরত যেত কেন সে? ট্রাভেল পাস দিয়েছে, বাংলাদেশে আসছে পর তাকে জিজ্ঞাসা করো তোমার নাম রাজীব, বাড়ি কোথায়, কুমিল্লা, এতটুকু সে বলতে পারে। তারপর ওই এয়ারপোর্ট থেকে ওকে ফেরত দেয়, এই কারণে ওরা ভাবছে রোহিঙ্গা। ও, রোহিঙ্গা ইস্যুতে তারা এয়ারপোর্ট থেকে ফেরত দেয়, যেহেতু তার ঠিকানা সঠিকভাবে সে বলতে পারছে না এবং ট্রাভেল পাস ছিল। যদি মানে ওর passport- শারীরিক অবস্থা এতটাই হ্যাঁ, খারাপ হয়ে গেছে, সে সবকিছু ভুলে গেছে। তারপর এখান থেকে ও গিয়েছিল কি অবৈধভাবে? না, ও প্রথম থেকে ওর ভিসা সবকিছু ছিল, কিন্তু পাগল হয়েছে ক্যাম্পের ভিতরে গিয়ে। বাট ওকে অ্যারেস্ট করা হয়েছিল কি কারণে? রিজনটা কি ছিল? সেটা কারণ আমি তো ক্যাম্পের ভিতরে যে ওর সাথে দেখা হয়েছে সেটা বলতে পারবো না, কারণ ও তো পাগল হয়ে গেছে। আচ্ছা, কারণ ক্যাম্পের ভিতরে গিয়ে আমি ওকে পাইছি, যদি আগে থেকে হতো তাহলে আমি বলতে পারতাম। আচ্ছা। তো এখন ওর ব্যাপারে যদি ডিটেলস জানতে চান তাহলে ওকে এই স্টেডিয়ামে ডাকলে ও বলবে সব। ওকে এখন সুস্থ? এখন আমি আশা পর্যন্ত সুস্থ, বাড়িতে ফোন আচ্ছা, দিচ্ছিলাম। স্টোরিটা আমরা একটু সামনের দিকে আগাই। প্রিয় শ্রোতা, এটা একটা, এবং দর্শক যারা ইউটিউবে দেখছেন, এটা একটা আপনাদের ওপিনিয়নের উপরে চাচ্ছি যে এই রাজীবকে আমি নিয়ে আসতে চাই আরেকটা ভিডিওতে, যে কি হয়েছিল রাজীবের সাথে বাংলাদেশ আসার পরে ফিরে যাওয়া। এবং আমি অবশ্যই যারা এই কাজটা করেছেন তাদেরকে দোষ দিব না, তবে আরও ফাইন্ড করা উচিত ছিল, যেহেতু রোহিঙ্গা ইস্যু একটা বড় ধরনের ক্রাইসিস এই মুহূর্তে গ্লোবালি, বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই। তো এই জায়গাটা থেকে ওনাকে 2বার রিটার্ন দেওয়া হয়েছে, কারণ ওনার উপরে আমাদের যিনি আজকে গেস্ট তার কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী হচ্ছে যে এত বেশি অত্যাচার করা হয়েছে যে ওনার মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে, উনি বলতে পারেন না ওনার বাড়ি কোথায়, বাবার নাম কি, যে কারণে সন্দেহ করে 2বার বাংলাদেশ থেকে তাকে রিটার্ন পাঠানো হয়েছে। এবং তারপরে উনি আসলে মৃত্যুর জন্য অপেক্ষা করতো ওখানে, যেটা ওনার কথা অনুযায়ী। তো তারপরে আপনি কি করলেন? তারপর ক্যাম্পে থেকে আমাকে বলে দিচ্ছে যে এইবার যদি সে ফেরত আসে তাহলে ওকে মেরে ফেলবে। অফিসাররা সব বলে দিচ্ছে যে যদি এইবার ও 3বার, আপনি আমাকেও ক্যাম্পের ভিতরে ক্যাপ্টেন বলে দিচ্ছে যে আমি আপনার হাতে দিলাম, আমার মনে হচ্ছে যে আপনি ওকে পারবেন নিয়ে যেতে, আপনার দায়িত্ব দিলাম, আপনি প্লিজ। ও ক্যাম্পের ভিতরে সবাই ওকে আদর করতো, এখন ও তো পাগল, কিন্তু ওর এই সিচুয়েশন আমি লাস্টের দিকে যারা শেষ করতে পারি না, সরি, ও এরকম থাকতো, তখন ওকে তো খাওয়াইতে হবে না, তো মারা যাবে। আমরা ভিতরে সবাই খুব টেনশনে আছি। তখন আমি ক্যাম্পের ভিতরে ক্যাপ্টেন কিনে একটা বসে পরামর্শ করলাম যে ওকে আমরা যে কোনোভাবে খাওয়াইতে হবে না, তো মারা যাবে এনি হাউ। ধরেন ক্যাপ্টেন আসতো, ওকে মারতে আমি ফিরে যেতাম, মানে একটা জাস্ট একটা অভিনয় করতাম। তখন ও ভয় পেতো, ভয় পেয়ে যে গোসল করতো, খাইতো। আমার ওর কথা মনে পড়লে আমার খুব কান্না আসে, কারণ ও খাইতে চাইতো না। আমারও ছোট ভাইয়ের মতো ও যখন এরকম করতো তখন আমার কাছে খুব খারাপ লাগতো। ওকে আমরা অভিনয় ছিল, যে কোনোভাবে ওকে আমরা খাওয়াইতাম। ও খাইতে পরে 2-3 দিন পরে মোটামুটি ভাবে ও চুপচাপ থাকতো, ক্যাম্পের ভিতরে কাউকে ডিস্টার্ব করতো না, সবসময় চুপচাপ বসে থাকতো। যদি রাজীবের মা আমাকে দেখে থাকেন, আমি ওকে আবার দেখবো, আপনাদের ইয়েতে যাবো, কিন্তু যদি রাজীবের মা আমাকে দেখে থাকেন, ও খুব কষ্ট পেয়েছে। আপনার ওকে অনেক ভালোবাসা দিবেন, অনেক কি করলেন আপনি তারপর ওকে মার ভয় দেখে ওকে আমরা খাওয়াইতাম, যে কোনো একটা ছলে। তারপর ও খাইতো, খাওয়ার পরে মোটামুটিভাবে ও মোটামুটি একটু আগে হয়েছে, মানে মোটামুটিভাবে তার স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে। তখন আমার একটা কনফিডেন্স আসলো যে না, মনে এবার আমি ইনশাল্লাহ ওকে সাথে করে নিয়ে যেতে পারবো, ও সব বলতে পারবে। কিন্তু তারপর আমার একটা কনফিডেন্স, যদি এরপরে আবার আটকায় তারপর আমি বাকিটা সবকিছু করবো। তখন কি আপনি জিজ্ঞেস করে ওর কাছ থেকে কিছু বের করতে পেরেছিলেন? না, ওর কাছে ও শুধু ইংলিশে কথা বলতো, বাংলাতে বলতো আর ইংলিশে বলতো। অফিসাররা আসলে বলতো ওকে কেন মারতো, যদি আপনার কারণটা জিজ্ঞাসা করেন যে সবাইকে মারে না, ওকে কেন মারতো, কারণটা কি? তার কারণ প্রত্যেকদিন সকালে একদিনে 4বার মাস্টার হয় ক্যাম্পের ভিতরে, এটা ওদের গন্ত হয় আসামে কতজন ঠিক আছে কিনা, এই জন্য এটা জেলের আইন। মাস্টার দিবে, একজন আসবে, তখন বলবে মাস্টার, সবাই বসে ওকে ডাকছে যে ইউ মারিস, তুমি এখানে আসো। ও বুঝতো না, বসে থাকতো চুপচাপ, এই যা ওকে মার শুরু, সবাই মারতো। কারণ আর কেউ ফিরাবে, যদি কেউ ফিরেতে যায় তাকেও মারবে। ডোয়ে লাস্ট পর্যন্ত যখন আমরা যেদিন আমার টিকিট হয়ে গেল, আমার সব কিছু হয়ে গেল, ও ট্রাভেল পাস আসছে, ওকে পাঠাবে, আমার সাথে বলে দিচ্ছে। যেদিন একদিন আগে আমাদেরকে সব হ্যান্ড ক্যাপ লাগায় ও আমাদেরকে পাঠিয়ে দিবে ক্যাম্পের আরেকটা রুম আছে, ওইখান থেকে প্রসেসিং মানে কাজ চলতেছে, আমাদেরকে পাঠাবে। তারপরে দিন সকালে ফ্লাইট আমাদের। তার আগে একটা অফিসার আসে, আইসা সবার কেউ যদি তার ক্যাম্পের ভিতরে টাকা দিয়ে থাকে, টিকিটের সাথে কেউ আবার একটু এক্সট্রা টাকা দেয়। ধরেন আমি বাংলাদেশে আসবো, এসে পরে এয়ারপোর্ট থেকে কীভাবে বাড়িতে যাব, অনেক ফ্যামিলি কী করে 800 রিঙ্গিত লাগবে, কিন্তু অনেক বাঙালিরা ভুল করে সে টিকিট কেটে দেয়। আপনারা ভুল টিকিট কেটে দিয়ে আসবেন না, তাহলে ওই লোক জীবনে আসতে পারবে না। আপনারা ওই ক্যাম্পে সিমুনি ক্যাম্পে যে 800 রিঙ্গিত জমা দিতে হবে। 800 রিঙ্গিত জমা দেওয়ার পরে ওরাও টিকিট করে সব কিছু করে দেন, ওরা বাংলাদেশে পাঠাবে। আর যদি কেউ এক্সট্রা টাকা দিতে চান তাহলে ওই টাকাটা যাকে দিবেন সে পাবে। তারপরে সব কিছু চেক করে পরে যখন এখানে দিচ্ছে, তখন রাজীব জিজ্ঞাসা করতেছে, রাজীব ডাকতেছে, পরে ও কিছু বলে না, আবার আগের মতো করে নিচে দিকে মাথা নিচে বসে রয়েছে। তারপর অফিসারকে অনেকজন মারতে আসছে। তখন আমি ওকে বললাম, অফিসারকে, স্যার হি হ্যাভ মেন্টাল প্রবলেম। কারণ ওকে যদি আমি না ধরতাম অনেক মারতো, ও তো মারে চুপচাপ, কিছু বলেও না, ভালো মতো কিছু বলবো যে আমার মার খাতে মানে এরকম হ্যাঁ, মানে এটাই ওর হয়ে গেছে। আর এরপরে আমি বললাম, স্যার ডিএবির নাম রাজীব। আমি যখন বললাম রাজীব, ওইখানে ওই ক্যাম্পের বাকি ওই লোকটা, ওই অফিসারটা তো চিনে না, বাকি সবাই চিনে, সবাই বলছে তাও পাগল, মানে সবাই বুঝে গেছে রাজীব, ও রাজীব কিতা সোরা, তাও আমরা সবাই জানি যে ও পাগল, ওকে মারিস না। তারপরে ওই অফিসারটা
আমার কনফিডেন্স দেখে বুঝলো যে না ও মনে হয় পারবে, আমাকে ডেকে নিয়ে আলাদাভাবে ওই বড় অফিসারটা আমাকে বললো যে তুমি একে সাথে করে নিয়ে বাংলাদেশ পর্যন্ত ঢুকাই দিবা, এইবার যদি ও ফেরত আসে তাহলে আমরা কিন্তু ওকে মেরে ফেলবো। বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরে তখন অফিসার তাকে ছাড়তেছে না, ও ক্যাম্পে থেকে আমাদেরকে পরের দিন নিয়ে যাবে আপনি এয়ারপোর্টে দিয়ে আসে। অফিসাররা আমাদের পাসপোর্ট যাদের আছে, পাসপোর্ট যাদের ট্রাভেল পাস, এগুলো সব এয়ারপোর্টের ভিতরে আপনার KLI 2 এয়ারপোর্টের ভিতরে ঢুকাই দিয়ে সব কিছু হাতে দিয়ে তারপর দেন এর একদম ইমিগ্রেশন ক্রস করে একদম আমাদের ছিল আপনার L16 ওইখানে দিয়ে তারপর ওরা চলে যায়। আপনার এই পাসপোর্ট নিয়েও একটা ঘটনা আছে যেটা হ্যাঁ, এই বলছেন। পাসপোর্টের বিষয়টা আমি বলতেছি, আমার পাসপোর্টের ইয়েটা হয়েছে। পরে এখানে আসছি, এখন কি পাসপোর্টের বিষয়টাকে আমি এখন ক্লিয়ার করবো না রাজীব এটা শেষ করবো? আপনি ধারাবাহিকভাবে যান। হ্যাঁ, তারপরে আসছি পরে ওকে আমি আমার সাথে রাখতেছি এবং ওকে বলছি যে রাজীব ভাই তোমার কাছে আমার অনেক অনুরোধ, তুমি যদি আমার ভাষা বুঝো বা নাই বুঝো, এইবার তুমি দুষ্টুমি করো না ভাই, তোমাকে কিন্তু আমার দেশ নিয়ে যেতে হবে, আমি সবাইকে প্রমিস করে আসছি, তুমি দয়া করে আমার দিকে তাকায় তুমি আল্লাহর রাস্তায় তুমি এগুলো করো না প্লিজ ভাই, তুমি আমার কথাটা শোনো। আমি খুব আদর করছি, চকলেট কিনে দিছি। তারপরে ও জুতা ছিল না, টেবিলের ভিতরে জুতা ছিল না, আরও কিছু লোকের, কারণ ক্যাম্পের ভিতরে অনেকের জুতা থাকে না, ওই অফিসাররা 10 রিঙ্গিত করে জুতা সেল করতেছিল। তখন আমার কাছে 100 রিঙ্গিত ছিল, ওই আমার যে লোক গেছিল আমার ফ্রেন্ড, সে 100 রিঙ্গিত বেশি দিয়েছিল, ওই টাকা দিয়ে আমি সবাইকে জুতা কিনে দিয়েছিলাম। আসছে পরে ওকে আমি খুব আদর করতেছি, ওকে করতেছি, ও মোটামুটি দেখছি যে ওর এখন যে কন্ডিশন, ও এখন মনে হয় যে আমি পার করতে পারবো ইনশাল্লাহ। পরে এয়ার এসেতে আমরা প্লেনে আমাদের উঠাই দিল, আমরা একদম আসে বাংলাদেশে নামলাম। তখন বাংলাদেশের সময় রাত্রে 1টা-1:30 হবে, 1টা-1:30 এরকম, 1:30-2টা হতো। নামছি পরে এবারে আমার যাদের পাসপোর্ট আছে এদের লাইন আলাদা, যাদের ট্রাভেল পাস এদের 13 নম্বর কাউন্টারে দাঁড়াতে হয় বাংলাদেশ এয়ারপোর্টে, শাহজালাল এয়ারপোর্টে এর সিস্টেম। আমরা অলরেডি দাঁড়াইছি, এখানে লেখা আছে যে এখানে আমরা দাঁড়াইছি, আর ও ট্রাভেল পাসে যারা তারা 13 নম্বর লাইনে, ও লাইনও চিনে না, আমাদের লাইনে দাঁড়ায় রয়েছে, কারণ ও তো পাগল। ওগুলা আমরা ওকে নিয়ে 13 নম্বর লাইনে দাঁড়া করে দিয়ে আমি আসলাম, তুমি এখানে দাঁড়াইতে আবার গেছে সেম আবার আকের মতো। অফিসার জিজ্ঞাসা করছে, কিছু বলতে পারে না, এবার নিয়ে আবার ওকে 3 নম্বর কাউন্টারে পাঠাইছে যে তুমি এখানে কথা বল, আটকায় রাখছে। আমি কিন্তু দেখতেছি, কিন্তু আমি যেতে পারতেছি না, আমার সিরিয়াল আর একজনের পরে, যদি আমি এখন যাই পরে আবার আমি সিরিয়ালের পিছনে পড়ে যাব, আমারটা আগে ক্লিয়ার করে দেন আমি যাই। পরে আমি পাসপোর্টটা দিলাম, পরে আমার পাসপোর্ট সব কিছু চেক করে করলাম, পরে আমার সিল মেরে দেওয়ার পর নিয়ম হচ্ছে ওখান থেকে বেরোয় চলে যেতে হবে। আমি কিন্তু বেরোই নাই, কারণ আমার টার্গেট তো হচ্ছে রাজীবকে আমাকে বাঁচাতে হবে। রাজীবের তোর আমি বাইরে যাই না, অফিসার বলতে আপনি দিকে জানাই, বলছে না সরি স্যার আমার একটু ইমার্জেন্সি, আমি একটু ভিতরে যেতে হবে। তখন আমি আবার ভিতরের দিকে রাজীবকে প্রশ্ন করতেছে ওরা, ওইখানে ভিতরে একজন ইমিগ্রেশনের সিনিয়র অফিসার আসছে, বলতেছে এটা পাগলকে আবার ফেরত দিয়ে দেয়, এটা কিছু আলোচনা হতেছে, দেখলাম অনেকক্ষণ যাবো। আমি গেলাম, আমি স্যারকে জিজ্ঞেস করে বলছিলাম যে স্যার ওর এই সিচুয়েশন, জেলের ভিতরে মারতে মারতে পাগল হয়ে গেছে স্যার, আপনার দয়া করে ওকে এইভাবে করেন। হ্যাঁ, বলছে যে ও রোহিঙ্গা হতে পারে। আমি বলছি স্যার কেন? ওকে বলতো একটু কালো ছিল আর ও দাড়ি মোজ বড় হয়ে গেছিলো, তো দেখতে ওরকমই মনে হয়েছিল, ওরা এই জন্য ওরকে পাঠাই দিত। আমি বলছি যদি ও রোহিঙ্গা হয় আমি তার রেসপন্সিবিলিটি নিলাম, দায়িত্ব নিলাম। যদি ও যদি বাংলাদেশে ওর কোনো ঠিকানা না থাকে, তাহলে আমার ভোটার আইডি কার্ড আপনি রাখেন, আমার পাসপোর্ট নাম্বার রাখেন, আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার রাখেন, আপনি আমার আইসি ব্লাড টেস্ট করে দেন, আমার পাসপোর্ট ব্লাড টেস্ট করে দেন, কিন্তু তার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, তার জামিন আমি, যে সে একজন বাংলাদেশি না, এই দায়িত্বে আপনি ওকে ছেড়ে দেন প্লিজ, নাহলে এবার যদি ও যায় ওকে মেরে ফেলবে, এই ক্যাম্পে থেকে স্পষ্ট বলে দিছে। তারপর অফিসে বুঝতে পারলো এই কারণে তো আগে 2বার ফিরে কোনো একটা প্রবলেম হয়েছে ওর। তারপরে অফিসারটা আমার কনফিডেন্স দেখে বলে যে ওকে, ওই 3 নম্বর কাউন্টারে ওকে জিজ্ঞাসাবাদ করতেছে, ওই চ্যাপ্টারটা ক্লোজ করে দিল সে, কারণ সে তার পাওয়ার আছে। অফিসার বলছে কোনো কিছু দরকার নাই, তুমি আমার সাথে আসো। সাথে করে ওকে নিয়ে রাজীবকে নিয়ে কাউন্টারে একটা স্লিপ দিল, আউট পাশে যে স্লিপটা জাস্ট সিল মেরে দিয়ে দিল যে তোমরা চলে যাও। আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া করি, আমার সাথে আরও বাঙালিরা যারা ছিল ওরা ক্যাম্পে সবাই ওয়েট করতেছে রাজীবের জন্য। আমাকে বলতেছে যে ভাই আতিক ভাই আপনি ওকে ছাড়া নিয়ে আসেন, আপনি ছাড়া আর কেউ পারবে না ভাই। ওরা কিন্তু অলরেডি পাসপোর্ট চেক করে সবাই বাইরে ওয়েট করতেছে, ওই যে বাইরে গিয়ে আমার জন্য বলতেছে যে রাজীবকে নিয়ে আসেন ভাই। সবাই খুব কান্নাকাটি, খুব দোয়া করছে আল্লাহর কাছে যে ভাই আপনি প্লিজ ওকে নিয়ে আসেন, নাহলে কেউ ছাড়াইতে পারবে না। পরে সিলমারে পার হয়ে গেলাম, বের হয়ে যায় দেখা হচ্ছে ওর ভাই দাঁড়ায় রয়েছে। ওর ভাইও একজন, ওনাকেও আপনার স্টেজে মাইনেন, উনি বাংলাদেশ বস্ত্র মন্ত্রণালয় কোথাও একটা ভালো ইয়াতে আছে, কারণ এরপরে বের হয়ে আমরা খুব শর্ট সময়, তো আমি তাড়াতাড়ি যাওয়ার মতো সে বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিছে। এটা কি বাংলাদেশের ঘটনা? হ্যাঁ, বাংলাদেশের ঘটনা। তার নাম্বার আমি রাখছি, ওনার নাম হচ্ছে মিস্টার কাউসার। নাম্বার আমাকে জড়াই ধরে খুব কান্দাকাটি বলছে ভাই এরকম 2বার ফেরত গেছে, আমরা জানি না, আদৌ জানতাম না যে। জানলেন কিভাবে? কোনটা উনি জানলেন কিভাবে ওনার ভাই আসতেছে? কাউসার জানলেন কিভাবে? কারণ কাউসার তো টিকিট কেটে দিচ্ছে, টিকিট না গেলে সে আসতে পারবে না, সে জানে, কিন্তু এরপরে ভিতরে ঢুকে তাকে রিসিভ করার ক্ষমতা তো তার নাই। আচ্ছা, কারণ এর আগে এবার 2বার, কারণ আপনি মালয়েশিয়া থেকে ক্যাম্পে থেকে বাংলাদেশে একটা লোক তো আসতে পারবে না টিকিট না দেওয়া, টিকিটের টাকাটা তো ওরা দিছে, টিকিটটা যেহেতু ফ্লাইটের ডেটটা ওরা জানে, বাট ভিতরে গিয়ে ইমিগ্রেশন ক্রস করে ওকে ধরে নিয়ে আসার ক্ষমতা ওদের নাই। ইমিগ্রেশন তো পাসপোর্ট দিতে হবে যে না এটা, এবং সেই জানে না যে কোন কাউন্টারে আছে, বাইরে ওয়েট করতেছে, কারণ টিকিট দেওয়ার পরে দেন এই লোকটা বাংলাদেশে আসতে পারবে। আর ট্রাভেল পাস, এই দুটো মানে দেয়ালের এপার আর ওপার। হ্যাঁ, দেয়ালের ওপার।
বাইরে দাঁড়া রয়েছে, কিন্তু তার কলিজা সে ভিতরে ফাইটে সে বলতে পারতেছে না যে ভাই আমার ওখানে, সে দেখতে একটু দূরে, কিন্তু সিনেমাকে তো হার মানাইছে। হ্যাঁ, সে মানে তার ভিতরে সে এখন বলতে পারতেছে না আমার ভাইটা আরেকটু যদি আমি না থাকতাম, সে 10 মিনিট পরে আবার তাকে মালয়েশিয়া পাঠিয়ে দিত, আর মালয়েশিয়া এবার পাঠিয়ে দিলে কনফার্ম থাকে। শিউরে উঠেছে গল্প শুনতে গিয়ে বহুবার, এখনো উঠতেছে। তারপর কষ্টের বিনিময়ে পয়সাগুলো আসে দেশে। কাউসার সাহেব আমাকে জড়াই দিল, খুব কান্নাকাটি বসে, ভাই আপনি যদি আজকে না থাকতেন তাহলে রাজীব নিশ্চয়ই আমরা ওকে আর কোনোদিন পাইতাম না। আপনি জানেন আমার ভাইটা কত ভালো ছিল, বাংলাদেশে কত সুস্থ ছিল, কত হাসি খুশি ছিল। আজকে দেখেন ওর ওই 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 মুহূর্তে একটা ছবি আমরা তুলে রাখছিলাম, ওই সেই আমি রাজীব সহকারে আমরা সহকারে। এবং আমরা প্রিয় শ্রোতা এবং দর্শক ইউটিউবে যারা দেখছেন, এখানে যারা রেডিওতে শুনছেন তারা অনেকে কনফিউজ হয়ে যাবেন, তাদের জন্য একটু বলি। এই অনুষ্ঠানটির পুরো ভিডিওটা আছে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। আমি চ্যানেলটা হচ্ছে www.youtube.com/RJKibriya.fm। আমি আবারও বলছি www.youtube.com/RJKEBRIA.FM। চ্যানেলটিতে গেলে আপনি পুরো অনুষ্ঠানের ভিডিও পাবেন। আমি কোনো ফুটেজ করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা ইউটিউবে থাকা দরকার পুরো অনুষ্ঠানটা, যাতে করে দেশের বাইরে যারা যাচ্ছেন এবং যারা এরকম শ্রমিক আছেন দেশের বাইরে, তারা যেন সতর্ক হতে পারেন। আর আপনাদের কাছ থেকে আমি ওপিনিয়ন নিতে চাই। আজকে যিনি এখানে গেস্ট হিসেবে আছেন, এই ভাই তো এসছেন, উনি আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন এই বিষয়টা নিয়ে, আমি ক্লিয়ার ছিলাম না, তাহলে হয়তো বা আজকে রাজীবকেই দেখতেন আপনারা। তো আপনারা যদি রাজীবকে দেখতে চান, আমি রাজীবকে নিয়ে আরেকটা ভিডিও করতে চাই, শুধুমাত্র এটা ইউটিউবেই দেখা যাবে। এই রাজীবকে সাথে করে নিয়ে উনি আসবেন। তো আপনারা যদি ওপিনিয়ন দেন, আপনারা যদি দেখতে চান, আমি অবশ্যই রাজীবকে নিয়ে আরেকটা ভিডিও করতে চাই। জি বলুন, তারপর কি হলো? তারপরে ও ভাইয়ের সাথে দেখা হলে পরে উনি জড়ায় ধরে কান্নাকাটি, তারপর আমাদের মোবাইল নাম্বার নিল এবং উনি বললো যে ভাই এই পরিস্থিতি, এবং আমরা ওনার হাতে দিতে পেরে আমরা সবাই খুশি। আমার সাথে আরো যত বাঙালিরা ছিল সবাই ওয়েট তখন করতেছে। রাজীবের কি অবস্থা, মানে রাজীব কি চিনতে পারতেছিল তার ভাইকে? রাজীব চিনতে পারছে, রাজীব তার ভাইকে চিনতে পারছে, তারপর চিনতে পারলো। মানে আমার মনে হয় যে ওর ভাই রাজীবের তখন তো দাড়ি মুছ অনেক বড় হয়ে গেছে, ও সবকিছু একটা এরকম একটা অবস্থা। আমাদের ছবিগুলো দেখলাম বুঝতে পারবো ওর ভাই চিনতে পারছে। তার মনে হয় ভাই ওর বুঝায় বসে, ভাই দেখছে পরে ওই মুহূর্তে আমি আসছি, সামনাসামনি আসছি। পরে কাউসার বলতেছে যে আমি তোমার ভাই কাউসার। রাজীব এরকম একটা ইয়া করতেছিল, মানে প্রথম হয়তো বা বুঝতে পারে নাই, তারপরে যখন বলছে আমি তোমার ভাই রাজীব, আমি তোমার ভাই কাউসার, তারপরে চিনতে পারছে, সমস্ত চিনতে পারছে। তারপরে দেখলাম যে হ্যাঁ ও জড়াই ধরছে। এখন ওর ভাই কাউসার ও তো চিনতে পারছে, এখন রাজীব চিনতে পারুক বা না পারুক, ওর কথা ওর সাথে করে নিয়ে যাক, তারপরে হয়তো চিনতে পারবে। ওর দোষটা ছিল এরকম। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি আপনিও তো কতদিন পরে দেশে ফিরলেন? মানে আমি তো 8 বছর 6 মাস। 8 বছর 6 মাস পরে এই প্রথম দেশে ফেরা? হ্যাঁ, কারণ ভিসা প্রসেসিং এর কারণে ঝামেলা পড়ে গেছি। 8 বছর 6 মাস ছেলে মেয়েদেরকে দেখেন নাই, জেল খাটলেন শেষের দিকে এসে এবং দেশে ফিরলেন। জীবনে এত কিছু ঘটে গেল শুধুমাত্র ফ্যামিলি ব্যাকআপ দেওয়ার জন্য, এই পয়সা করে রোজগার করতে গিয়ে। আজকের এই গল্পটা শেষ হয়নি, এখন আমি আরো কন্টিনিউ করব। তবে এই জায়গাটায় আমার কিছু বলার আছে, বলার দায় আছে, আমি অনুভব করছি নিজের জায়গাটা থেকে। সেই দায়টা হলো যে দেখুন, আমরা যে আজকে বাংলাদেশের কথা বলি, যে বাংলাদেশ এখন এশিয়ান টাইগার হিসেবে আছে এবং বাংলাদেশ আজকে এই জায়গাটায় আছে 2 শ্রেণীর মানুষের কারণে। এক শ্রেণীর মানুষ যারা বেসিক্যালি পোশাক শিল্পে কাজ করেন, এবং আরেক শ্রেণীর মানুষ যারা বৈদেশিক রেমিটেন্স দেন। আমরা যে এত বড় বড় ইমারত, এত বড় বড় স্ট্রাকচার করার একটা বড় ধরনের গার্ডস নিজে থেকে পাই, বা আমাদের সরকার করছে, এবং বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে ইমার্জিং এশিয়ান টাইগার বাংলাদেশকে নিয়ে, তো সেই জায়গাটিতে আমরা খুব কনফিডেন্ট পাই মূলত এই 2 শ্রেণীর মানুষের কারণে। আজকে যিনি এখানে এসে তার জীবন গল্পটা লাখ লাখ মানুষের কাছে বলছেন, আমি জানি দেশের বাইরে, শুধু মালয়েশিয়ান, বিভিন্ন দেশে অসংখ্য বাংলাদেশি শ্রমিক আছেন যাদের জীবন গল্পটা হয়তো এর চেয়েও ভয়াবহ। উইথ ডিউ রেসপেক্ট, তাদের প্রতি সম্মান রেখে আজকের এই অনুষ্ঠানটাকে আমরা ইউটিউবে যেভাবে তুলে ধরছি বা রেডিওতে প্রচার করছি, সেই জায়গাটা থেকে আমি বলতে চাই, যে কোনো কাজ করতে গেলে প্রবলেম থাকবে, যে কোনো সিস্টেমের মধ্যেই ডিফল্ট থাকে, যে কোনো সিস্টেমের মধ্যেই ঝামেলা থাকে, কিন্তু ওনাকে দিয়ে আমরা বলতে চাই যে এই জাতীয় সমস্যাগুলো যত লেভেল থেকে মানে মিটিগেট করা সম্ভব, যদি গভর্নমেন্টের জায়গা থেকে কিছু করার থাকে গভর্নমেন্ট করুক, যদি আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যারা আমরা বিদেশ যাব, এই যেমন এই ভদ্রলোকটা গিয়েছিলেন ট্যুরিস্ট ভিসাতে, কোনো না কোনোভাবে প্যাচে পড়ে শেষ পর্যন্ত কিন্তু ধরা পড়েছিনি আপনি, আমি বলবো এটা একটা ভুল ছিল। এই ধরনের ভুল করা বা আরো যত ধরনের ফাঁকি দিয়ে বিদেশ যাওয়া 2 পয়সা রোজগার করার জন্য, এটা কোনোভাবেই ভালো একটা ভবিষ্যতের দিকে আপনাদেরকে ঠেলে দেয় না। সুতরাং আজকের এই ভিডিওটা দেখে, আজকের এই ওনার জীবন গল্পটা শুনে আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে সতর্ক হবেন। তারপরে কি হলো? 8 বছর 6 মাস পরে আপনি দেশে ফিরলেন, এবং দেশের লোকজন কি জানতো যে আপনি, আত্মীয় সংসারের লোকজনরা কি জানতো যে আপনি দেশে ফিরেছেন? না, কারণ ওই যে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। এবার বাংলাদেশে এসে যে আমার প্রবলেমগুলো হয়েছে, বাংলাদেশে আসার পরে
দেন এখন বাংলাদেশে আমি আসলাম, আসার পরে এখন আমি ঢাকাতে যেখানে আমার ওয়াইফদেরকে রেখে গেছিলাম ওরা ওই বাসাটাতে নাই। নাখালপাড়াতে আমি গেছিলাম, ওইখানে গিয়ে ওরা ওখানে নাই, কিন্তু বাসা চেঞ্জ করে কোথায় গেছি ওই বাসাটা আমি চিনি না, মোবাইল নাম্বার নাই, আগে যে নাম্বারটা ছিল ফোন দিচ্ছি নাই। আমি 20 তারিখে আসছি, এই যে আমার আমি পাসপোর্ট দেখাচ্ছি আপনার 20 তারিখে, Sure. এখনো পর্যন্ত কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারিনি। মাই গুডনেস, কোন মাসে 20 তারিখে আসছেন? এই 20 তারিখ গত আজকে তো আপনার আজকে মানে এই জুনের 20 তারিখে হ্যাঁ, আসছেন জুনের আপনি? 20 তারিখে এখনো পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে দেখতে পারিনি। কেন দেখতে পারেন নাই? এই পাসপোর্ট নিয়ে আপনার একটা ঘটনা আছে। হ্যাঁ, এই এটা- পাসপোর্টের ঘটনাটা আমি ক্লিয়ার করেছি। এটা হচ্ছে আমার যারা সিমোনিয়া ক্যাম্পে, এই ক্যাম্পের কার্ড আমার, আমাকে মেডিকেল প্রবলেম ছিল তখন ওই সিমোনিয়া ক্যাম্পের আমাকে মেডিকেল চেক আপের জন্য ডাক্তার ডাকছিল, তখন আমাকে চেক করেছিল, আমার ডায়াবেটিস ধরা পড়ছিল, তখন আমাকে ট্রিটমেন্ট করেছে আর ওষুধ দিয়েছিল এই সিমোনিয়া ক্যাম্পের সেই কার্ড। আচ্ছা, যারা গেছেন তারা কার্ড দেখলে চিনবেন। আপনাকে ফোন নাম্বার দিয়ে দিয়েছে কারা? ওখানে কতজন আছে যারা ফোন নাম্বার দিয়েছে? এখানে দেখেন অনেক লোকের তারা বিপদগ্রস্ত। এই যে শাহাবুদ্দিন, এই ছেলেটা আজকে 13 মাস, ওর ফোন নাম্বার আছে, যদি বলেন এরা সবাই আসবে স্টেডিয়ামে। এরা বিপদগ্রস্ত, আসতে পারতেছে না। এর ট্রাভেল বাস আজকে 7-8 মাস হয়ে গেছে, ট্রাভেল বাসে কোনো উদ্দেশ নেই। এর বাড়িতে ফোন করছি আমি, এরা বলছে ভাই এরা খুব কান্নাকাটি, কেন আসতে পারতেছে না। এই ছেলেটা জুয়েল, তার ভিসা পাসপোর্ট সব কিছু আছে, কিন্তু তার বাড়ি হচ্ছে বরিশালে, কিন্তু তারপরও সে, তার ওয়াইফের সাথে আমার কথা হয়েছে, ভিসা পাসপোর্ট সব কিছু থাকার পর সে জেল কেন খাটতেছে, ক্যাম্পে কেন সে আছে, সব 8 মাস তার ভিসা আছে এখনো পর্যন্ত স্টিল। তার ওয়াইফের সাথে পলি বেগম, আমার সাথে কথা হয়েছে, বাংলাদেশে এসে ফোন দিছি। এবং এই যে আসাদুল্লাহ ভাই, যদি আপনাকে কেউ আমাদের এখানে জামালপুরে কেউ থাকেন, আমাকে দেখে থাকেন প্লিজ, জামালপুর, ওনার বাড়ি জামালপুর, আসাদুল্লাহ ভাই, ওনার ছোটো ভাইয়ের নাম হচ্ছে ওবায়দুল্লাহ, প্লিজ আপনারা ওনার বাড়িতে একটু খবর দিবেন, কারণ উনি আজকে ওনারও পাসপোর্ট ভিসা সব কিছু আছে, তারপর উনি 8 মাস হয়ে গেছে ক্যাম্পের ভিতরে, ট্রাভেল বাস যাচ্ছে না, আর পাসপোর্টের টিকিট আচ্ছা, আমার কথা হচ্ছে যে আমাদের তো এম্বাসি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওখানে দুটো এম্বাসি করে দিয়েছেন, আপনি যেটা বলছেন। আমরা, আমাদের গভর্নমেন্ট কি ওখানে চেষ্টা করে না, জানে না এই প্রবলেমগুলো? এগুলো তো বছরের পর বছর ধরে ওখানে হ্যাঁ, আছে। গভর্নমেন্টের, কিন্তু আমি যতটুকু যে আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি মানে বলবো, সেটা হচ্ছে এখানে কিছু ভুল, যারা আসামি, যারা ক্যাম্পে আছে তাদের কিছু ভুল আছে, কিছু গাফিলতি আছে সরকারের, কিছু ভুল আছে ক্যাম্পের লোকদের। ভুলগুলি কি, যেমন যখন আমাদেরকে ফর্মটা দেয়, আমি আপনাকে তখন দেখাইছি যে ফর্মটা ফিল আপ করতে অনেকে ভুল করে, কারণ অনেক গ্রাম থেকে যায়, পড়ালেখা জানে না। বাই সামহাউ কাজটা তো আসলে সিস্টেমেটিক্যালি করতে হবে, সিস্টেমেটিক করা উচিত। সিস্টেমের বাইরে যখন হয়ে যায় তখন এগুলো। আমার একটা শুধু দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, আমার একটা দাবি এম্বাসির কাছে, প্লিজ আপনারা এমন একটা ব্যবস্থা করেন, ট্রাভেল পাসের জন্য বা আউট পাসের জন্য ফর্ম ফিল আপ করার পরে উইথিন 7 days, 7 দিনের মধ্যে যেন যে কোনোভাবে তারা ট্রাভেল পাসটা পায় প্লিজ। কারণ ক্যাম্পের ভিতরে একটা লোক থাকলে জেলের ভিতরে তার নিজস্ব ডেট আছে, এতদিন পরে সে জেল থেকে বাইরে যাবে, কিন্তু ক্যাম্পের ভিতরে কোনো ডেট নেই। এবং সেটা যদি সম্ভব হয় প্রত্যেকটা লোকের, এখন বাংলাদেশ ডিজিটাল আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে নামার পরে আমি একটা সিম কিনতে গেছিলাম, আমি এটা রেসপেক্ট জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এই সিস্টেমটা মালয়েশিয়াতেও নাই। মালয়েশিয়াতে আমরা অবৈধ সিম ইউজ করতে পারতাম, যে হটলিং সিম, পাসপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই সিম ইউজ করতে পারতাম। বাংলাদেশে আমি নামার পরে আমি সিম কিনতে গেছি, 8 বছর পরে আমার অভিজ্ঞতা, সিম কিনতে গেছি, আমি সিম কিনতে পারছি না। সিম কিনতে আমি আমার এই পাসপোর্টটা, যে পাসপোর্টে আমি আসছি, এই পাসপোর্টের ঘটনা বলতেছি, যেমন সিম কিনতে গেলে বাংলাদেশে আমি তো বাড়িতে কাউকে ফোন দিতে হবে। তবে আমি একটা জিনিস করছিলাম, লাস্ট আমার ফ্যামিলির নাম্বার কীভাবে পেলাম, আমি আমার যত মোবাইল নাম্বার ছিল সবগুলো জিমেলে ব্যাকআপ দিয়ে রাখছিলাম। আমি এয়ারপোর্টে নামার পরে আমি গেছি আপনার উত্তরাতে, ওইখানে একটা সাইবার ক্যাফে ঢুকে আমি আমার সবগুলি মোবাইল নাম্বার আমি কালেক্ট করলাম, আমার আম্মার, আমার ফ্যামিলি, ওদেরকে ফোন দিয়েছি। কিন্তু এখন যদি আমি বলি যে কেন আমি 20 তারিখে আসার পরে এখনও পর্যন্ত আমি বাসায় যেতে পারলাম না, আমি যখন আমার ওয়াইফকে ফোন দিই, সে ভাবছে যে আমি 6 মাস জেলের ভিতরে, এর ভিতরে ঈদ গেছে, অনেক কিছু গেছে, 3টা বাচ্চা নিয়ে একটা মেয়ে, সে কিভাবে কি করলো 6 মাস পরে, সে ভাবছে আমি মনে হয় আর নাই, বা কিছু একটা হয়েছে, বা বিয়ের সাথে করে ফেলছি, বা অন্য কোনো মহিলার সঙ্গে কিছু সম্পর্ক হয়েছে, মোবাইল টোবাইল সব কিছু অফ, সে টোটালি মানে অন্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সিদ্ধান্ত বলতে আমি যখন ফোন দিছি সে বিশ্বাস করতেছে না, সে ভাবছে আমি ভিসা দিয়ে মনে আসছি। তবে আমার বিশ্বাস, আমার ভিডিও যখন আমার বউ, যখন আমার ওয়াইফ যখন দেখবে বা পাসপোর্ট যখন সব কিছু দেখবে, তখন সে সব ভুলগুলি সে বুঝতে পারবে। তখন সে বলতেছে না, সে এখনো পর্যন্ত সে আমার বাসার ঠিকানা দিচ্ছে না। আমি জানি না আপনার ওয়াইফকে নিয়ে, আমি আপনার পার্সোনাল রিলেশনশিপ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, বাট আমি আজকের এই ভিডিও শেষে আমার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এই যে প্রবাসী, আমি মুভিটার নাম মনে করতে পারছি না, এটা আমাদের খুব শ্রদ্ধেয় একজন শিল্পী তৌকির আহমেদ নির্মাণ করেছিলেন, যতদূর জানি ওটা অ্যাওয়ার্ড পাওয়া একটা মুভি। লাশ পর্যন্ত বাংলাদেশে আসে, কিন্তু সেই লাশ অদল বদল হয়ে যায়। মুভিটার নাম আমি মুহূর্তে মনে করতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি।
আমার ওই মুভিটা দেখার পরে মনে হয়েছিল যে এগুলো কি আসলেই ঘটে নাকি এগুলো কিন্তু আজকে এই ভদ্রলোকের গল্পটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে এক্সট্রিম লেভেলের চেয়ে হয়তো ভয়ানক কোনো কিছু ঘটে। দেখেন বাচ্চাদেরকে দেখে নাই উনি 8 বছর যাবৎ, কি বলবো আপনাদেরকে, 8 বছর যাবৎ বাচ্চাদেরকে দেখে নাই সংসারের জন্য একটা, উনি যা বলে গেলেন সবকিছু যদি আমরা বিশ্বাসযোগ্য মনে করে নেই, ওনার ফ্যামিলি এন্ড থেকে আলটিমেটলি যে কোন ব্যক্তিগত কোনো রিলেশনশিপে উনি জড়াননি বা যাই হয়েছে, ওনার ওয়াইফের হয়তো অনেক কিছু বলার আছে, তো সেই জায়গাটা থেকে কতটা ভয়ানক হতে পারে না বিষয়টা, যে আমি ফিরে আসছি জেল থেকে কিন্তু আমি বাচ্চাদের কাছে যেতে পারছি না, আমি আমার ওয়াইফের কাছে যেতে পারছি না এবং কেউ আমাকে বিশ্বাস করছে না।